আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আলহামদুলিল্লাহ। ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই, আমার কথা তো ক্লিয়ার কাট শোনা যাচ্ছে নাকি? জি ভাই, একদম লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, গুড। তো স্টুডেন্ট যারা আছো সবাইকে হচ্ছে আসসালামু আলাইকুম। আর সবাইকে হচ্ছে আজকে ক্লাসে ওয়েলকাম। তো আমাদের হচ্ছে একটা মিনিট সময় আছে। তো 1 মিনিট পরে আমরা ক্লাসটা শুরু করে দিব আর কি। তো ততক্ষণে তোমরা আমাকে একটু জানাও চ্যাট বক্সে, তোমরা সবাই কি আমার কথাবার্তা শুনতে পাচ্ছো? যারা যারা জয়েন দিছো ওরা সবাই একটু চ্যাট বক্সে ভাইকে জানাও যে সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা। ওকে, ফাহিম শুনতে পাচ্ছ, আক্তার শুনতে পাচ্ছ, সবাই শুনতে পাচ্ছ, গুড। ঠিক আছে, ওকে, লাউড এন্ড ক্লিয়ার। সবাই স্লাইডও সবাই দেখতে পাচ্ছ? ওকে, গুড। তো হচ্ছে আমাদের মোটামুটি 7টা 30 বেজে গেছে। তো আজকে হচ্ছে আমি একটু আস্তে আস্তে করে নিজের পরিচয় দিয়ে ঠান্ডা মাথায় হচ্ছে ক্লাস শুরু করবো আর কি। তো আজকে ক্লাসটা হচ্ছে অনেক সহজ একটা ক্লাস, হ্যাঁ। তো একটু শুরুতেই বলি, আমার নাম হচ্ছে জিহাদ রিয়ান জিম। জিহাদ রিয়ান জিম। আমি হচ্ছে বুয়েটে পড়তেছি। ব্যাচ হচ্ছে 16। কলেজ হচ্ছে নর্ডেন কলেজ। আর স্কুল ছিল হচ্ছে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে আপনাদের দুইটা ক্লাস হবে। একটা হচ্ছে আমার কেমিস্ট্রি হবে, এবং তারপরে হচ্ছে আমাদের বায়োলজি হবে আই গেস। তো এই দুটা ক্লাসে হচ্ছে আমরা মেইনলি কিসের উপর ফোকাস করতে চাচ্ছি, বা আমরা আসলে কি চাইতেছি এই ক্লাসটা থেকে, এটা একটু বুঝার ট্রাই করেন আগে। ওকে। তো আমরা মেইনলি ফোকাস করতেছি যে আমাদের যে বিগত বছরের কোয়েশ্চেন প্যাটার্নটা আছে, ওই প্যাটার্নটার দিকে আমরা ফোকাস করব। ঠিক আছে, যে আমাদের যে হচ্ছে অভ্যাস থেকে যারা ভর্তি হয়ে গেছে ওরা কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন হয়তো। তো ব্যাপারটা হচ্ছে বিগত বছরে যে কোয়েশ্চেন গুলো আছে, যে বিভিন্ন বছরের বিভিন্ন জিনিসপাতি যে আসতেছে, তো ওই জিনিসগুলো কোনটা কিভাবে আসতেছে ওইটা একটু কানেক্ট করে দিব আজকে আমরা। এবং ওই জিনিসটা দিয়ে হচ্ছে আমরা একটু বুঝা ট্রাই করবো যে আচ্ছা ঠিক আছে, আমাকে শুধু ইন্টারে পড়াটাও যে মানে আমাকে এসএসসির পড়াটাও তো পড়তেই হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার রাখাই লাগতেছে, তার সাথে আমাকে ছোট ছোট কিছু স্পেশাল কথাও জানতে হচ্ছে, যেগুলো হইতেছে আমাদের কি করবে, আমাদের যে এইচএসসি লেভেল আছে এবং এসএসসি লেভেল আছে এটার মধ্যে কিছু ব্রিজ করবে। ঠিক আছে। তো এই ব্রিজ কানেকশনটার জন্য আমাকে হালকা সবকিছু যে পড়তে হবে বাট এরকম না, বাট এইচএসসি এর কিছু কনসেপ্ট তোমাদের জানতে হবে, কারণ এগুলো বিগত বছরে আসছে। কোনগুলা পড়তে হবে কোনগুলা পড়তে হবে না, এটা তোমরা আজকে ক্লাস যখন করবা তখনই তোমরা বুঝতে পারবে যে আচ্ছা কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে এই কোয়েশ্চেন গুলো আসছে, তার মানে হচ্ছে এই কোয়েশ্চেন গুলো আমাকে পড়তে হচ্ছে। ঠিক আছে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে করে যে কনসেপ্ট গুলোর দিকে ফোকাস করা দরকার বা জিনিসগুলোর দিকে বেশি করে ফোকাস দিতে হবে কেমিস্ট্রিতে, ওইগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই হচ্ছে একটু মনোযোগ দিয়ে ভাইয়ের কথা শুনবেন, একটু সুন্দর করে রেসপন্স করবেন, হ্যাঁ। কারণ আজকে ক্লাসে রেসপন্স করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনারা রেসপন্স যদি না করেন তাহলে আমি আসলে বুঝতে পারবো না যে আসলে আপনারা কতটুকু বুঝতেছেন। ওকে। আর ক্লাসটা একদমই সহজ, কোনো কঠিন কিছু নাই, একদমই 9-10 এর পড়াশোনা, আর আপনারা তো এগুলো অলরেডি ভালো মতনই পড়ে ফেলছেন। তো টেনশনের কোনো কারণ নাই, আর যেখানে এক্সট্রা কিছু জিনিসপাতি আসবে ওইগুলো আমরা পড়বো। ঠিক আছে। তো আমরা হচ্ছে টাইমটা আর ওয়েস্ট না করে ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো এখন দেখেন ক্লাসের প্রথম দিকে আমাদের কি আসবে, আমাদের হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার নিয়ে কথাবার্তা হবে। তো সবাই একটু রেডি হয়ে যান রেসপন্স করার জন্য। তো আমাকে একটু বলেন, আমরা সবাই অ্যাক্টিভ আর ল্যাটেন্ট ভ্যালেন্সি এগুলোর নাম কি আমরা আগে কখনো শুনছি কি শুনি? একটু আমাকে বলেন তো ভাইকে, শুনছি কি শুনি? শুনছি, গুড। এখন একটু ছোট্ট করে খেয়াল করেন তো, এখানটার মধ্যে আমাকে কি বের করতে বলছে, অ্যাক্টিভ ব্যালেন্সি ল্যাটেন্ট ব্যালেন্সি। অ্যাক্টিভ ব্যালেন্সি যেন কিভাবে বের করে, ওই যে কার্বন ডাই অক্সাইড যেটা আছে এটা কিভাবে বের করছিলাম মনে আছে? যে আমার এটা গঠনটা কিন্তু এরকম টাইপের, একটা সার্টেন কম্পাউন্ডের মধ্যে আমার কোন এলিমেন্টের যে ভ্যালেন্সিটা অ্যাক্টিভ হচ্ছে, একটা সার্টেন কম্পাউন্ডের মধ্যে আমার যে ভ্যালেন্সিটা অ্যাক্টিভ হচ্ছে তাকে আমরা কি বলি, তাকে আমরা অ্যাক্টিভ ব্যালেন্সি বলি। তাহলে বলেন এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে অ্যাক্টিভ ব্যালেন্সি কত, একটু আগে বলেন তো, অ্যাক্টিভ কত, কার্বনের অ্যাক্টিভ ব্যালেন্সি কত, দেখে দেখে বলেন। 4। সবাইকে বুঝতে পারছি? ব্যালেন্সি কত, 4, কারণ এই অক্সিজেনের সাথে দুইটা, এই অক্সিজেনের সাথে আছে দুইটা, তো টোটাল কয়টা, 4টা, মানে অ্যাক্টিভ 4। এবার আমাকে বলো ল্যাটেন্ট জানে কিভাবে করে, ল্যাটেন্ট হচ্ছে কি হাইয়েস্ট মাইনাস কি, হাইয়েস্ট মাইনাস হচ্ছে অ্যাক্টিভটা, তাই না? তাহলে কার্বনের হাইয়েস্ট ব্যালেন্সি কত মনে আছে কিনা, যে কার্বনের 2 আর 4 হয়, তাই না? তাহলে হাইয়েস্ট কত, তাহলে এখান থেকে আমরা হাইয়েস্ট পাবো হচ্ছে 4। তাহলে অ্যান্সার কত আসে বলেন তো, 4 - 4 = 0। তার মানে ল্যাটেন্ট হচ্ছে 0 আর অ্যাক্টিভ হচ্ছে 4। তাহলে বলেন তো অ্যান্সার কত নাম্বারটা হবে, একটু দেখে দেখে অ্যান্সার বলেন ভাইকে। এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার, এ নাম্বারটা, তাই না? সবাই কি প্রথমটা বুঝতে পারছি? একটু ভাইকে ছোট্ট করে বললাম তো, প্রথমটা কি সবাই বুঝতে পারছি? আসলে জানানো হবে, একটু সমস্যা নেই, হ্যাঁ, আসলে বলে দেওয়া হবে, ওকে। টেনশন নেওয়ার কোনো কারণ নেই, হ্যাঁ।
আচ্ছা, তাহলে সবাই কি প্রথম ব্যাপারটা বুঝতে পারছি? ওকে, গুড। আমি বলি, একটা সার্টেন কম্পাউন্ডে যে কোন একটা এলিমেন্টের যে ভ্যালেন্সিটা অ্যাক্টিভ হচ্ছে ওটাকে অ্যাক্টিভ ভ্যালেন্সি, আর অ্যাক্টিভ আর হাইয়েস্ট এর মধ্যে যে ডিফারেন্সটা ওটাকে বলে ল্যাটেন্ট ভ্যালেন্সি। ঠিক আছে, তো আমরা এটাই কাজ করছি। কার্বন ডাইঅক্সাইড স্ট্রাকচার থেকে আমরা ক্লিয়ারলি কি দেখতেছি যে এর দুটা দুটা চারটা হাত আছে। চারটা হ্যান্ড মানে কি বলতো? এর অ্যাক্টিভ ভ্যালেন্সি 4, আর ল্যাটেন্টটা কি? জাস্ট হাইয়েস্ট মাইনাস অ্যাক্টিভ করছে। এবার তোমাদের অনেক কোশ্চেন যে ভাইয়া 2 আর 4 কোথা থেকে পাইলাম? ওই যে তোমাদের ক্লাস 8 বা ক্লাস 10 9 এর বই থেকে একটা চার্ট ছিল, মনে আছে? ওই চার্ট থেকে, টেক্সট বুকে একটা চার্ট আছে, ওই চার্টটা একটু বলবেন। হ্যাঁ হাসিন, এবার কিন্তু রিপিট করে দিয়েছি, এবার বুঝছো কিনা? ক্লিয়ার? ওকে, গুড। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। এবার তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনে মুভ করতেছি। ঠিক আছে, তাড়াহুড়ার কিছু নেই, ঠান্ডা মাথায় একটু বুঝার ট্রাই করেন, তাইলেই হবে। বলেন 29 নাম্বারটা আছে, এখানটার মধ্যে একটা অ্যাটমের মধ্যে এ এর মান হচ্ছে 18। এ মানে কি? এ মানে হচ্ছে আমার মাস নাম্বার, তাই না? মনে আছে না যে আমরা যে কোনো ক্ষেত্রে কি করি? মাস নাম্বারটা নিয়ে কাজ করি, যে মনে আছে কিনা, তাই না? এক্স, তারপর হচ্ছে এম এ, মনে আছে না? তাহলে এ দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে আমাদের অ্যাটমিক মাস নাম্বার। মাস নাম্বার, তো এই মাস নাম্বারটা 18। মাস নাম্বার মানে এর মধ্যে কি কি আছে? প্রোটন প্লাস নিউট্রন। কি কি আছে? নিউট্রন প্লাস নিউট্রন আছে। তাহলে এখানে শুধু নিউট্রনের মান দেওয়া আছে 10। তাহলে এখানটা আমাকে বলেন তো, এখানটার মধ্যে তাহলে অ্যাটম মানে এখানে প্রোটন নাম্বারটা কিভাবে বের করবেন আপনি একটু বলেন তো? এ মাইনাস যদি নিউট্রন নাম্বারটা করে দিই তাহলে অ্যান্সার চলে আসবে না? এক্স্যাক্টলি। তাহলে এখানে কত? 18 মাইনাস 10 ইকুয়ালস টু 8। এবার আপনারা অ্যান্সার দেন, 8 প্রোটন নাম্বার কার? 8 প্রোটন নাম্বারটা কার? একটু সবাই আমাকে বলেন। এই তো ফাহিম, তারপরে হচ্ছে আকসার, সবাই বলতে পারতেছে। গুড। ইন্তিজার, সবাই বলতে পারতেছে। সবাই একটু রেসপন্স করো। হ্যাঁ প্রিয়ম, সবাই বলতে পারতেছো। তাহলে এটা কত? এটা হচ্ছে সি নাম্বারটা, মানে এই অক্সিজেনটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 8 কার হয়? 8 অ্যাটমিক নাম্বার বা প্রোটন নাম্বার কার? অক্সিজেন, তাই না? অক্সিজেন। এটা হচ্ছে আমাদের সি নাম্বারটা অ্যান্সার। তাহলে সবাই কি এই পেজটা বুঝতে পারছি? একটু ভাইকে ছোট্ট করে বলে ফেলো তো, বুঝতে পারছে কিনা? ওকে, গুড। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু সামনের দিকে আগাই, হ্যাঁ, কারণ এই পেজ আসলে অতটা বোঝার কিছু নাই। এখানটার মধ্যে দেখো আমাকে কি বলছে, কে শেল থেকে এল শেলে গেছে। তাহলে আমার নিচের কোনটা ঠিক হবে? অ্যাবজর্ব হবে নাকি রেডিয়েট হবে? তোমাদের একটু মনে করাই দিই, কে মানে কোন শেল জানি? ফার্স্ট শেল। আর এল মানে কোন শেল জানি? এন ইকুয়ালস টু 2 শেল। মানে মনে আছে না সবার? ফার্স্ট শেল, সেকেন্ড শেল। তাহলে যদি আমার কি হায়ার থেকে লোয়ার শেলে, সরি, লোয়ার থেকে হায়ার শেলের দিকে যায়, তাহলে কি হয়? এনার্জি রেডিয়েট হয় নাকি অ্যাবজর্ব করে বলেন তো? এনার্জি কি হয় বলেন? লোয়ার থেকে হায়ার গেলে কোনটা হয় বলেন তো? এক্স্যাক্টলি, তাই না? ওইখানে আমার কাজ করতে হবে। সবার কি মনে থাকবে? একটু ভাইকে বলেন। এক্স্যাক্টলি, গুড। ঠিক আছে, অ্যাবজর্ব করতে হবে, তাই না? আমাকে কি করতে হবে? আমাকে অ্যাবজর্ব করতে হবে। মনে থাকবে সবার? যদি আমি কি করি, আমি যদি লোয়ার থেকে হায়ারে যাই তাহলে আমাকে কি করতে হয়? আমাকে এনার্জি অ্যাবজর্ব করতে হয়। সবার কি মনে থাকবে? ওকে, গুড। তাহলে এখানটা আমাকে অ্যাবজর্ব করতে হবে, তাহলে এই নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে, গুড। তাহলে এখানটার মধ্যে আমরা কাজ করতেছি। তাহলে এবার নিচেরটা ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রনস নিয়ে আমরা কাজ করব, NH4+। তাহলে এবার আমাকে একটু বলেন তো ভাইয়া, NH4+ যদি হয়, NH4+ যদি হয়, আচ্ছা, এখানটার মধ্যে কাজ করতেছে। তাহলে NH4+ এর মধ্যে এখানটার মধ্যে তোমরা বলো কে কে আছে? এখানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের ইলেকট্রন নাম্বার কত? 7। 7টা ইলেকট্রন আছে। আর আমাকে বলো চারটা হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন কয়টা আছে বলো তো? ও আচ্ছা 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 আচ্ছা, আমি বলি শোনো, কে থেকে এল এ যদি যায় তাহলে এটা হবে অ্যাবজর্ব। ঠিক আছে, আর যদি হচ্ছে এল থেকে কে তে যায়, এল থেকে কে তে যায় তখন হবে রেডিয়েট। হ্যাঁ, এটাও লিখে দিচ্ছি। গুড। আচ্ছা, আমি বলতে গিয়ে ভুল এটা করে ফেলছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক বলছো, রেডিয়েট হবে। হুম, আমি দুইটাই বলছিলাম তো, তো অ্যান্সারের সময়টা হবে। হ্যাঁ, তো এখন দেখো 7 আর 4 হয়েছে, চারটার মধ্যে চারটা ইলেকট্রন আছে। এবার তোমরা আমাকে বলো, প্লাস মানে কি? ইলেকট্রন কি করতে হয়? ডোনেট করতে হয় না? ইলেকট্রন ডোনেট করতে হয়। তাহলে এখানে কি হবে বলতো? 7 নাইট্রোজেনের জন্য, 4 হাইড্রোজেনের জন্য, চারটা হাইড্রোজেনের জন্য 4। আর যেহেতু প্লাস তার মানে ইলেকট্রন ডোনেট করতে হবে, তাহলে ওটা হচ্ছে মাইনাস, তাহলে অ্যান্সার হবে 10। সবাইকে আমার কথাটা বুঝতে পারছি? একটু বলো তো ভাইয়া। 10টা ইলেকট্রন, গুড। তাহলে এখানে 10টা আসছে, তাই না? হুম, ওকে, ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছি? একটু ভাইকে বলেন তো। 10টা ইলেকট্রন, গুড। তাহলে আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, এই উপরটা বুঝছি তো সবাই? 37 নাম্বারটা বলেন তো।
এখানে কিন্তু আমি দুইটাই বসাচ্ছিলাম, তাই না? কে থেকে এল এ গেলে অ্যাবজর্ব হয়, এল থেকে কে তে গেলে রেডিয়েট হয়। তো কোশ্চেনে কিন্তু চাইছে এল থেকে কে, ঠিক আছে? তো ওটা কিন্তু রেডিয়েট হবে, তার সমস্যা নাই তো। তো ভুলে মানে দুইটা বসাইতে গিয়ে ভুলে এ দাগায় ফেলছিলাম, অ্যান্সার কিন্তু বি হবে। হ্যাঁ, ওকে, গুড। তাহলে আমরা একটু সামনের দিকে যদি যাই, এখানটা এই ম্যাথটা এটা তোমাদের ছিল এটা জানা কোশ্চেন, তাই না? কোশ্চেনের মধ্যে হচ্ছে আইসোটপ গুলা দেওয়া আছে এবং আইসোটপ গুলা পার্সেন্টেজ দেওয়া আছে। এখান থেকে কি বের করতে বলছে? অ্যাটমিক মাস অফ এ। তাহলে বলো অ্যাটমিক মাস, আমি সংক্ষেপে লিখলাম, অ্যাটমিক মাস পার্সেন্ট থেকে কিভাবে বের করে মনে আছে? প্রত্যেকটার কি করব, মাস নাম্বারকে তার পার্সেন্টেজ দিয়ে গুণ করব। কি বলবো বলতো? প্রত্যেকটা মাস নাম্বারকে তার কি দিয়ে গুণ করব? পার্সেন্টেজ দিয়ে গুণ করব। তাহলে দেখো প্রথমটার কত আছে, প্রথমটার আমার মাস নাম্বার আছে 59, তাহলে এর সাথে পার্সেন্টেজ কত আছে? 60, তাহলে গুণ করো 60। আবার পরেরটার মাস নাম্বার কত আছে? 60, লিখলাম 60, পার্সেন্টেজ কত আছে? 40, লিখলাম 40। আর পার্সেন্টেজ এর জন্য কত দিয়ে ভাগ করতে হবে? ডিভাইড করতে হবে, 100 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে অ্যানসার কত আসবে? অ্যানসার কত আসবে? সবাই একটু রেসপন্স করেন তো। আমি তো অলরেডি জানি অ্যানসার কত আসবে, বাট আপনি একটু রেসপন্স করেন, তাহলে হচ্ছে বুঝতে ইজি হবে। হ্যাঁ, সবাই একটু রেসপন্স করেন। হ্যাঁ, এই তো দুইজন অ্যান্সার দিছেন, আরো বাকিরা যারা আছে একটু রেসপন্স করার ট্রাই করেন। এই তো গুড, ইসমাম, তারপরে আকসার, ইন্তিজার, সবাই করছেন গুড। তাহলে এটা আসবে কত? 59.4, এটা আসবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে, তাহমিদও পারছো। তাহলে আমাদের কত নাম্বারটা অ্যান্সার? বি নাম্বারটা অ্যান্সার। সবাই কি বুঝতে পারছি এই পর্যন্ত? সবাই কি এই পর্যন্ত কথাটা বুঝতে পারছি? একদম সহজ জিনিসপাতি আসতেছে না, দেখছো? ঠিক আছে, আচ্ছা। এবার যদি একটু সামনের দিকে যাই, খেয়াল করো এখানটার মধ্যে দেখো, এখানটার মধ্যে কি বলছে? এবার কোশ্চেনে হচ্ছে আমার কি আছে, একটা অ্যাটমের মান দেয়া আছে, এখান থেকে রিলেটিভ অ্যাটমিক মাসটা বের করতে বলছে। মনে আছে কোশ্চেনে একটা অ্যাটমের মান যদি দেওয়া থাকে ওটা থেকে কিভাবে বের করে, মনে আছে সূত্রটা? রিলেটিভ অ্যাটমিক মাস, ঠিক আছে? আমি সংক্ষেপে লিখলাম, তোমরা একটু বুঝে নিও। হ্যাঁ, মানে এখানে এত জায়গা নাই তো, আমি একবারে বলি। রিলেটিভ অ্যাটমিক মাস, এটা ইকুয়ালস টু কি আসে মনে আছে? আমার অ্যাটমের একটা মান, একটা অ্যাটমের মান ডিভাইড বাই কত? ওই যে কার্বন 12 এর 1/12 অংশের মান, মনে আছে না? এই অংশটা দিয়ে ডিভাইড করতে হয়, মনে আছে? ওয়ান অ্যাটম এর যে মাসটা আছে ওইটা আমি সংক্ষেপে লিখতেছি, তুমি তো বুঝে নিও। হ্যাঁ, ওয়ান অ্যাটমের যে মাসটা আছে আর ডিভাইড বাই কি হবে বলতো? কার্বন 12 এর 1/12। তাহলে বলো কোশ্চেনে কিন্তু একটা অ্যাটমের মান অলরেডি দেয়াই আছে। আর তোমরা একটু ছোট্ট করে দেখি বলতো, যে আমাদের এই যে মানে কার্বনের 1/12 এর 1/12 এর মানটা, এটা জানি কত? এটা কিন্তু সবাইকে একটু মেমোরাইজ করার কথা ছিল। ভাইকে বলেন তো এর মানটা মনে আছে কিনা। এই তো গুড, গুড, ঠিক আছে। এটা কত হবে? 1.66 10 ইনভার্স 24 গ্রাম। গুড, 10 to the 1 24 গ্রাম। গুড, ঠিক আছে। 1.66 10 টু দি পাওয়ার ইনভার্স 24। তাহলে এখন এই মানটা আমাকে একটু বসায় দিতে হবে। তাহলে এই মানটা যদি বসায় দাও তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 40। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত নাম্বার হবে? বি নাম্বারটা হবে। সবাই কি ব্যাপারটা বুঝতে পারতেছি? একটু ভাগে বলেন। হ্যাঁ, এই ম্যাথটাকে সবাই বুঝা গেছে? আমি একটু সংক্ষেপে লিখছি, কেউ কিন্তু বুঝতে অসুবিধা করেন না। হ্যাঁ, রিলেটিভ অ্যাটমিক মাস আর উপরে কি লিখছি? একটা অ্যাটমের মাস ডিভাইডেড বাই কার্বন 12 এর 1/12 অংশের মান। হ্যাঁ, বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে এবার একটা ছোট্ট কথা, এখানে কোশ্চেন আছে চাই না, বাট একটু আমাকে বলেন তো, যে এই রিলেটিভ অ্যাটমিক মাসের ইউনিট কি থাকবে কোনো? আপনারা একটু বলেন, এটি কোনো ইউনিট থাকবে? থাকবে কি থাকবে? একটা অ্যান্সার দিন। ইউনিট কিন্তু থাকবে না। গুড, এই তো গুড। ইন্তিজার, ফাহিম, রাফসান, ইসমাম, আকসার, সবাই পারতেছে। গুড, এই তো রেসপন্স গুলো না ভালো লাগে। দেখো উপরেও আছে গ্রাম, নিচেও আছে গ্রাম, তাহলে গ্রাম আর গ্রাম কাটাকাটি হয়ে গেলে এটা কি ইউনিটলেস। মাথায় রেখো, এটাও মাঝে মাঝে অবজেক্টিভে দিয়ে দিতে পারে। ওকে, আচ্ছা, এই পর্যন্ত আছে। তাহলে পরেরটা আমাদের সবচাইতে পরিচিত নাম, একটা কি? ক্রোমিয়াম। বলতো ক্রোমিয়ামটার মধ্যে 24 আছে, সবার মনে আছে কিনা যে ক্রোমিয়াম 24 যখন আসে তখন কি আসে? 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর কি আসে মনে আছে? 4s1 3d1। এই তো গুড, 3d5। ঠিক আছে, এটাই বলতে চাচ্ছিলাম, এটা কিন্তু ব্যতিক্রম ছিল, এক্সেপশন ছিল। মনে আছে না? 3d5 4s1। তাহলে ভাইয়া আর্গন নিয়ে কেন কাজ করতে হচ্ছে? তাহলে দেখেন, এই প্রথম যে পোর্শনটুকু আছে, এই প্রথম পোর্শনটুকু কিন্তু আমার কত আছে? আমার এখানটার মধ্যে আর্গনটা ইউজ করছি। সো এখানে থার্ড ব্র্যাকেটে আর্গন মানে হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাসটা আছে, এখানে আবার 3d5 4s1 টা লিখছি। তো ব্যাপারটা কি, যে আমার পুরো ইলেকট্রন বিন্যাসটা না দেখায় স্মার্ট ওয়েতেও কিন্তু কোশ্চেনটা যে আসতে পারে, সবাই কি বুঝতে পারছে? একটু ভাগে বলেন তো। এই তো গুড, ঠিক আছে, এই তো গুড।
ওকে, এবার দেখো, এবার দেখো, ওকে, তাহলে এবার আমাকে আমাকে আমি কোশ্চেনে চাই নাই, বাট তোমরা একটা আনসার দাও তো দেখি ভাইয়া। যদি এখানে কোশ্চেনের মধ্যে কপারটা চাইতো, ধরো ইন কেস, ধরো এখানে কোশ্চেনে চাই নাই, কপারটা চাইতো, তাহলে তুমি বলতো স্মার্ট ওয়েতে কি লিখতা? একটা আনসার দিও তো ভাইকে। ধরো কপারটা চাইতো, তখন কি লিখতা? একটু বলো তো ভাইকে, যদি আমি কপার 29টা লিখতাম, তাহলে এখানে কি লিখতা বলো তো? আর্গন দিয়ে লিখতে চাইলে কিভাবে কি লিখতা? 3D10 4S1, এই তো গুড। ঠিক আছে, আমি তোমাকে বলি এই দুটার মধ্যে যে কোনো একটা হচ্ছে এক্সামে অবশ্যই পাবা। হ্যাঁ, তো এই জন্য আমি দুইটা একবারে বলে দিলাম, যেন তোমাদের মাথায় থাকে। তোমরা অনেকবার পড়ছো আমি জানি, তাও ইন কেস বুঝোই তো, পরীক্ষার আগে একটা রিভিশনের ব্যাপার সেপার সময় মনে থাকে আর কি, ভালোভাবে বলি, তাই না? গুড। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। তাহলে অ্যান্সার এখানে ক্রোমিয়ামের জন্য আমার অ্যান্সার আসবে কত? এ নাম্বারটা। আর কপার যদি আসতো তাহলে অন্য একটা হইতো, কিন্তু এখানে কিন্তু চাই। ওকে, যাকে, তো এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। সামনের দিকে যদি একটু আগাই, দেখো এই পার্টটুকুর মধ্যে আমার বোর অ্যাটমিক মডেল নিয়ে কাজ করতে বলছে, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অর দা ফোর প্রিন্সিপাল এনার্জি লেভেল। আচ্ছা, ফোর প্রিন্সিপাল এনার্জি লেভেল যখন বলবে, তাহলে বলো তো এখানে শেল মানে এন এর মানটা কত? তোমরা বলো। প্রিন্সিপাল এনার্জি মানে যে কথা, শেল মানে কিন্তু সেম কথা। তাহলে ফোর্থ মানে এন এর মানটা কত একটু বলো তো ভাইকে। 4, এই তো গুড। এন এর মান কিন্তু এখানে 4 আসবে। তাহলে এবার আমার কি অ্যাঙ্গুলার মোমেন্টামের আমার ইকুয়েশনটা কি ছিল বোরের জন্য? mvr ইকুয়ালস টু হচ্ছে nh বাই 2 পাই। এখানে কোশ্চেনে বলছে n এর মান 4, তাহলে বসায় দাও 4h বাই 2 পাই। তাহলে বলো কাটাকাটি করা যায় কি যায় না? তাহলে অ্যান্সার কত আসে? 2h বাই পাই। সবাই কি ব্যাপারটা বুঝতে পারতেছি? তাহলে অ্যান্সার কোনটা হবে একটু ভাইকে বলো তো। অ্যান্সার কোনটা হবে তোমরা বলো। এ বি সি ডি কোনটা হবে? ডি নাম্বারটা হবে। গুড, এই তো ডি নাম্বারটা আমাদের অ্যান্সার হবে, তাই না? দেখছো কত সহজ জিনিসপাতি। খালি একটু ঠান্ডা মাথায়, অনেকে কেন জানি তোমাদের এই ম্যাথটা ভুল যায়। হ্যাঁ, শোনো এখানে কিন্তু জাস্ট ফোর প্রিন্সিপাল আছে, তোমরা কেন জানি কাটাকাটিটা করতে চাও না, মানে 4h বাই 2 পাই বের করো, তারপর বলে এখানে নাকি অপশন নাই। হ্যাঁ, তো এখানে কিন্তু অপশনটা আছে রে ভাইয়া। ঠিক আছে, কাটাকাটি করবা, ঠান্ডা মাথায় কাজ করবা, হ্যাঁ, তাড়াহুড়ার কিচ্ছু নেই। ওকে, আচ্ছা, এবার দেখো এরপরে যদি আমরা সামনের দিকে আগাই, তাহলে এখানটার মধ্যে দেখো which of the element has no neutron। নিউট্রন জানে কিভাবে বের করে? উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে কি আসে? 1 - 1 = 0। সেকেন্ডের জন্য কত আসতেছে খেয়াল করো, এখানটা মধ্যে ছোট্ট ভুল আছে, এখানে নিচে 1 হবে, ঠিক করে দিই। হ্যাঁ, এখানে কত আসবে নিউটনের মানটা? এখানে আসবে হচ্ছে 2 - 1 = 1। এখানে নিউটন নাম্বারটা কত আসে? 3 - 1 = 2। এখানে নিউটন নাম্বারটা কত আসে? 4 - 2 = 2। সো ওই যে কে জানি জিজ্ঞেস করতেছিল ভাইয়া নিউটন নাম্বারটা বের করতে পারি না, তো তোমার জন্য কিন্তু আমি এই পেজে করেও দিলাম। এবং এখানটা যেহেতু জিরো চাইছে, তাহলে এখানে কিন্তু এখানে এ নাম্বারটা অ্যান্সার হবে আর কি। ঠিক আছে, কারণ 0 নিউটন এখানে আছে। কিন্তু অন্যগুলো যদি চাইতো, যদি তোমার নিউটনের নাম্বারটা 2 চাইতো, হ্যাঁ, যদি তোমাকে বলতো যে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ 1 নিউটন, তখন কোনটা অ্যান্সার দিতা বলতো? হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ 1 নিউটন আসলে কোনটা অ্যান্সার দিতা বলতো? 1 নিউটন জন্য কোনটা দিতা? বি নাম্বারটা দিতা, তাই না? যা চাবে তার জন্য একটু করবা, ঠিক আছে? ওকে গুড। ওকে গুড, লাস্টেরটার মধ্যে হয়েছে কি, ওটা হাইড্রোজেন, এটা হিলিয়াম। হ্যাঁ, হিলিয়ামের মধ্যে হয়েছে কি 2 আর 4, 4 - 2 করা হয়েছে, তাই 2 আসছে। বুঝছো, এরকম একটা ব্যাপার। ওকে, মানে আমি তো হচ্ছে ইয়া বলছিলাম, মানে এখানটার মধ্যে বুঝো তোমার কাজ কি, শুধু উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে দাও, ঠিক আছে? ওকে গুড। তাহলে এখন যদি আমরা একটু সামনের দিকে যাই, তো মনোযোগ দিয়ে আমার কথা শুনো। হুইচ ওয়ান 26 নাম্বার করব, হুইচ ওয়ান অ্যামংস্ট সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম হ্যাজ দ্য গ্রেটেস্ট আয়নিক রেডিয়াস? এবার একটা কথা আগে আমাকে বলো, একটা ছোট্ট কথা আমাকে একটু বলো, ঠিক আছে? যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম এই তিনটা যে সেম পিরিয়ডে আছে, এটা কি সবার মনে আছে না? একটু আমাকে বলো, এই তিনটা যে সেম পিরিয়ডে আছে, এটা কি সবার মনে আছে কিনা? সবার মনে আছে। সেম পিরিয়ডে লেফট টু রাইট যখন যাওয়া হয়, সেম পিরিয়ডে যখন লেফট টু রাইট যাওয়া হয়, তখন কি রেডিয়াস বাড়ে না কমে বলো? রেডিয়াস ডিক্রিজ করে। গুড। তাহলে কি হবে এখানে, কি হবে, যত লেফট টু রাইট যাবে তত কি হবে, তত রেডিয়াস যেটা আছে ওই রেডিয়াসটা হচ্ছে ডিক্রিজ করবে। তার মানে সবচেয়ে বড় রেডিয়াস কার হবে বলতো? যেটা লেফটে আছে। তার মানে সোডিয়াম প্লাস যেটা আছে ওটা কি হবে, ওটার রেডিয়াস হবে ম্যাক্সিমাম, ওটা রিয়াকশন হবে গ্রেটেস্ট। বুঝছো তোমরা অনেকে কিন্তু কি ভাবো, আমি জানি এটাতেও ইলেকট্রন 10টা আছে, এটাতেও ইলেকট্রন 10টা আছে, এটাতেও ইলেকট্রন 10টা আছে, বাট সেম ইলেকট্রন থাকলে আকার সেম হবে, এটা কোথাও কি কেউ বলছে? প্রোটন নাম্বার তো চেঞ্জ হয় না, হয়েছে? চিন্তা করে দেখো যে আমার ইলেকট্রন নাম্বার যেহেতু ডোনেট করছে, তার এই জন্য প্লাস চার্জ গুলো আসছে, আমি জানি সমস্যা নাই, কিন্তু প্রোটন নাম্বার কি তুমি কমাইছো?
প্রোটন নাম্বার কিন্তু বেশি আছে, 11 12 13 ওরকমই আছে, তাই না? তো এই জন্য কি হবে, ওই পিরিয়ডিক টেবিলের রুলটাই কাজ করবে, তাই না? যে লেফট টু রাইটে গেলে কি হবে, রেডিয়াসটা কমে যাবে। সবার কি মনে আছে? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে, একটু ভাইকে চ্যাট বক্সে জানাও তো। হ্যাঁ হ্যাঁ, আব্দুর রহমান, হ্যাঁ বলে। ওকে, এ নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে গুড। ঠিক আছে, সোডিয়াম, গুড। তাহলে আমরা একটু সামনের দিকে যদি যাই, একদম সহজ জিনিস, তাই না? একদমই সহজ জিনিস। তো এখানটার মধ্যে আমাদের এই জিনিসটা আছে, তো তোমাদের মনে করায় দিই যে আমরা যখন কাজ করতেছি অ্যালকালি আর্থ মেটাল, এটা মানে কত নাম্বার গ্রুপ, একটু ভাগে বলেন তো, এটা মানে কত নাম্বার গ্রুপ? ওকে, গ্রুপ 2, গুড। এটা মানে কি, এটা মানে হচ্ছে আমার গ্রুপ নাম্বার হবে 2। তো এই যে গ্রুপ নাম্বার 2 যেটা আছে অ্যালকালি আর্থ মেটাল, এখানে মধ্যে সবার মনে আছে কিনা সিকোয়েন্সটা কিরকম ছিল? বেরিলিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপর হচ্ছে স্ট্রনজিয়াম, তারপর হচ্ছে বেরিয়াম, এরকম একটা জিনিসপাতি ছিল। তাহলে এবার তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, এখানটার মধ্যে যত আবার নিচের দিয়ে গেছে, আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড যত গেছি আমরা, যত আমরা আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড এর দিকে গেলাম, হ্যাঁ, তত কি হলো আমাকে বলো তো, আমার কি সাইজটা ইনক্রিজ করলো না ডিক্রিজ করলো, একটু ভাইকে বলো। সাইজ কি ইনক্রিজ করলো না ডিক্রিজ করলো? ইনক্রিজ করলো, গুড। যত নিচে আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড যাবে তত কি হবে, সাইজটা আমার ইনক্রিজ করবে, সাইজ ইনক্রিজেস। তাহলে সাইজ যত ইনক্রিজ করবে, তো চিন্তা করো তো, যত সাইজটা ইনক্রিজ করবে তত ইজিলি কি করতে পারবে, ও কি ইলেকট্রনটা ডোনেট করতে পারবে না। ভাবো তো, সাইজ যদি বড় হয়ে যায় তাহলে কি হবে, লাস্ট শেলের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা কমে গেছে। নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা যদি কমে যায়, মানে ডিক্রিজ যদি করে, তাহলে কি ইজিলি ইলেকট্রন বের করে আনা যাবে না? একটু ভাইকে বলো তো, একটু ছোট্ট করে ভাইকে বলো, হ্যাঁ। এক্স্যাক্টলি, তাই না? ইজিলি ডোনেট করা যাবে। তার মানে কি, যত সাইজটা ইনক্রিজ করবে তত তার কি হবে, রিঅ্যাক্টিভিটি, রিঅ্যাক্টিভিটি যত ইজিলি ইলেকট্রন রিলিজ করতে পারবে তো রিঅ্যাক্টিভিটি কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে একটা কথা মাথায় রাখবা, সাইজ যত বেশি রিঅ্যাক্টিভিটি তত বেশি, বাস এই লাইনটা মাথায় রাখলেই চলবে। সাইজ বাড়লে রিঅ্যাক্টিভিটি বাড়ে, এটা মাথায় রাখলেই চলবে। ঠিক আছে, তাহলে এখানটার মধ্যে বলো তো তাহলে এটার মধ্যে কোনটা অ্যান্সার হবে, তোমরা বলো, এ হবে, বি হবে, সি হবে, কোনটা হবে, একটু ভাগে দেখে দেখে বলো। এ ইজ দ্য অ্যান্সার, তাই না? কারণ এর মধ্যে আমার সবচেয়ে ভালোভাবে কাজগুলো আমাদের করা হয়েছে। তো সবাইকে ব্যাপারগুলো বুঝতে পারতেছি, একটু ভাইকে বললেন। একদম সহজ না, দেখছেন কত সহজ সহজ কোয়েশ্চেন আসতেছে। ঠিক আছে, ওকে গুড। তাহলে এই পর্যন্ত আমরা আমাদের কাজটা করে ফেলছি। তাহলে একটু যদি সামনের দিকে যাই, এবার দেখেন এখানে একটা অ্যাটমিক মাস অফ সোডিয়াম থায়োসালফেট, এটা অনেকেরই অপরিচিত থাকতে পারে, তাও একটু বলে দিই। সোডিয়াম থায়োসালফেটের আমার মলিকুলার ফর্মুলা হচ্ছে Na2S2O3। তাহলে বলেন এটার জন্য আমাকে কি বের করতে বলছে, মলিকুলার মাস বের করতে বলছে। কিভাবে বের করবো বলেন তো, অ্যাটমিক মাস মানে মলিকুলার মাস কিভাবে বের করবো বলেন তো, জাস্ট বসাই দিব মানগুলা, তাই না? তাহলে কত, সোডিয়াম আছে 2টা, সালফার আছে কয়টা, সালফার আছে 2টা, অক্সিজেন আছে 3টা। তাহলে এটা যদি বসাও তাহলে দেখবে অ্যান্সার হচ্ছে 158 আসবে। কত আসবে, 158। তাহলে বলো এরকম আসলে পারবা না, বলো পারবা কিনা, পারবা, গুড। ঠিক আছে, আচ্ছা তাহলে ডি নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। এটা নিয়ে আমি সময় নষ্ট করতেছি না। এবার 60 নাম্বারটা না আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, কারণ এটা না মানে ক্লাস 8 এর পর আমার কাছে মনে হয়, হ্যাঁ, কিন্তু এটা অনেকবার আসছে, মানে এই যে কনফিগারেশন অফ এটা অনেকবার আসছে। তার আগে আমাকে একটু ছোট্ট করে বলো তো ভাইয়া, ক্যালসিয়াম ইলেকট্রন দান করে যে ক্যালসিয়াম 2+ হয়, এটা তো সবার মনে আছে নাকি? ডোনেট করে যে হচ্ছে আমার ক্যালসিয়াম 2+ হয়, এটা সবার মনে আছে না? একটু ছোট্ট করে ভাইকে বলো তো। আছে। তাহলে এবার আমাকে ছোট্ট করে বলো যে এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার হবে, বাস একটু চ্যাট বক্সে বলে দাও, তাহলে হয়ে যাবে। এ নাম্বারটা অ্যান্সার হবে, গুড। 288 হবে। কিভাবে আমি একটু বলে দেই, ক্যালসিয়ামের হচ্ছে 2882, দুইটা ইলেকট্রন রিলিজ হয়েছে, রিলিজ হয় লাস্ট শেল থেকে, তাহলে বাদ, তাহলে কি থাকে 288, এটাই হবে আমাদের অ্যান্সার। তার মানে হচ্ছে এ নাম্বারটা। একদম সহজ কোশ্চেন, দেখছো, একদম সহজ কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার সামনের দিকে যাবো, আবার এইখানটাই নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এখানে কি বলছে, দিস ইজ দ্য ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে খন্ডিত অংশ, মানে একটা অংশ আর কি। কারো যদি ইংলিশে অসুবিধা থাকে মাথায় রেখো, ফ্র্যাগমেন্ট মানে কি, যে একটা ফুল পিরিয়ডিক টেবিলের একটা অংশ হচ্ছে দেওয়া আছে এখানে, এক্স ইজ নট দা হচ্ছে রিয়েল সিম্বল, কিন্তু আমি বের করতে পারবো কিভাবে, একটু ছোট্ট করে আমাকে বলো তো ভাইয়া। লিথিয়াম, লিথিয়ামের পরে বেরিলিয়াম, বেরিলিয়াম পরে বললে হচ্ছে বোরন, বোরনের সাইডে কে থাকে একটা সেম পিরিয়ডে বলতো,
দেখি এটা কিন্তু পারা উচিত। হ্যাঁ, পিরিয়ডিক টেবিলের মধ্যে তোমাদের কিন্তু বলা হয়েছিল 1 থেকে 36 পর্যন্ত সবার কিন্তু পারতে হবে। হ্যাঁ, 1 থেকে 36 পর্যন্ত সবার কিন্তু পারতে হবে। একটু ভাইকে বইলো যে কোনটা হবে বলতো? কার্বন হবে। এই তো গুড। তো এই এক্সটা কি? এই এক্স যেটা আছে এটা হবে কার্বন। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যদি তুমি ফুল একটা পিরিয়ড যদি কাজ করো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, বোরনের পরে হয় কার্বন, কার্বনের পরে নাইট্রোজেন, অক্সিজেন, এরকম আরো আছে। হ্যাঁ, আমরা আর যাচ্ছি না, যতটুকু আমাদের লাগবে ওটুকু বন্ধু বললাম আর কি। আর এখানে নিচে দিয়ে গেলে সোডিয়াম হয়, পটাশিয়াম হয়। ওকে, আচ্ছা, এবার একটু ঠান্ডা মাথায় আমার কথা একটু শুনবা। হ্যাঁ, ঠান্ডা মাথায় একটু শুনবা। আমি নাইট্রোজেন, অক্সিজেনটা মুছে দিই। হ্যাঁ, বুঝানোর জন্য বলছিলাম, কারণ হচ্ছে পিরিয়ড 2 তে আমার নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন ওইগুলো আছে, তো একবারে বলছিলাম আর কি। চাকরি। তো এখন আমরা এই জায়গাটায় আছি। তো আমাকে ছোট্ট করে বলতো যে এখানে যখন কাজ করবা, যে আমার যখন এ আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড যাবে তখন কিন্তু সাইজ ইনক্রিজ করবে, সাইজ ইনক্রিজ করবে, তাই না? ইনক্রিজ করবে, তার মানে এই গ্রুপের মধ্যে লিথিয়ামের সাইজ সবচেয়ে কি ছোট, তাই না? লিথিয়ামের সাইজ হচ্ছে সবচেয়ে ছোট। এটা নিয়ে কারো কি সমস্যা আছে একটু ভাইকে বলো তো? লিথিয়াম যে স্মলেস্ট, এটা কি বোঝা যায়? ওকে, বোঝা যায়, গুড, ঠিক আছে, কারো সমস্যা নাই। আবার যখন তুমি এই যে লিথিয়ামের সাথে বাকিগুলোর দিকে যাচ্ছ, লেফট টু রাইটের দিকে যখন যাচ্ছ, যখন লেফট টু রাইটের দিকে যাচ্ছ, তখন কি হবে বলতো? তখন এখানটার মধ্যে অবশ্যই সুন্দর করে কি হবে, আকারটা সাইজটা কি করবে, সাইজটা হচ্ছে ডিক্রিজ করবে। সাইজটা কি করবে? সাইজটা ডিক্রিজ করবে। সাইজ যদি ডিক্রিজ করে তাহলে অবশ্যই কি কার্বনটা, দেখো এই গ্রুপ ওয়াইজ আমার লিথিয়ামটা সবচেয়ে ছোট, আবার লিথিয়ামের পর্যায়টা মানে পিরিয়ডটায় কার্বনটা সবচেয়ে ছোট। তার মানে কি কার্বন কি স্মলেস্ট না এই ফুল চার্টে? এই ফুল ফ্র্যাগমেন্ট অফ যে পিরিয়ডিক টেবিলটা দেওয়া আছে এটার মধ্যে কি, এটার মধ্যে কি কার্বনটা সবচেয়ে স্মলেস্ট? এটা কি সবাই বুঝি কিনা? বুঝছি, কার্বনটা কিন্তু স্মলেস্ট, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে কার্বন ইজ দা স্মলেস্ট। ওকে, সো এই কথাগুলো তোমাকে কিন্তু রিটেন একটু লিখে আসতে হবে আর কি, বুঝছো? এটা কিন্তু এমসিকিউ না, এটা রিটেন। ওকে, তোমাকে কি করতে হবে? তোমাকে আগে বলতে হবে যে আমার এক্স মানে কার্বন, এটা বলবা। তারপরে আগে দেখাবা যে আচ্ছা আপওয়ার্ড টু ডাউনওয়ার্ডে গেলে আমার সাইজ ইনক্রিজ করে, সো লিথিয়াম ছোট। কিন্তু আবার লিথিয়ামের তুলনায় আবার যখন একই পিরিয়ডে যাচ্ছ তখন আমার কি হয়েছে, কার্বনের মানটা ছোট হয়ে গেছে, ডিক্রিজ। বেশি লেখা লাগবে না, খালি বেসিক কথা লিখতে হবে। কেন সাইজ কমতেছে, কেন বাড়তেছে, এগুলো লেখার দরকার নেই। খালি কি লিখবা, যে লেফট টু রাইট গেলে আমার কি হবে, ডিক্রিজ করবে সাইজ, আবার আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড করলে সাইজ ইনক্রিজ করবে। এই কথাগুলো বলে খালি একটু বলে দিবা যে আচ্ছা ঠিক আছে, তখন কি হবে, কার্বনটি স্মলেস্ট হবে, বাস। এর চেয়ে বেশি দরকারই নেই, ঠিক আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আরে অনেক ছোট ছোট নিষ্পাতি থাকবে না ভাই। তোমার কি মনে হয় তোমাকে এত বড় একটা ম্যাথ করতে দিবে? এত টাইম কারো থাকবে? থাকবে না। হ্যাঁ, আচ্ছা যাক, কনসেপচুয়াল জিনিসপাতি দিবে যে তুমি ব্যাপারটা বুঝছো কিনা, ঠিক আছে। আচ্ছা, সামনের দিকে যদি একটু যাই, এখন এই জায়গাটা এটা না তোমাদের 9-10 এর বইতে নাই, কিন্তু এই জিনিসটা হচ্ছে কয়েকবার পরীক্ষা ওরা দিয়ে দিছে। তো যে কয়েকটা পরীক্ষায় দিছে আমি সবগুলা বলে দিচ্ছি, তুমি সবগুলাই মাথায় রেখো। হ্যাঁ, আমি বলি, এখানটায় CH4 যেটা আছে এটার বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 1.9.5 ডিগ্রি। তারপর হচ্ছে এখানে NH3 যেটা আছে এটা হচ্ছে 17 ডিগ্রি। এখানে হচ্ছে H2 যেটা হচ্ছে 104.5 ডিগ্রি, মানে 104.5 ডিগ্রি। তারপর আরেকটা আসে সেটা হচ্ছে BeCl2, বেরিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে 180 ডিগ্রি। এই চারটা কোন না কোন একটা বছর পরীক্ষায় আসে, ঠিক আছে। কারণ তোমাদের এই চারটার গঠন বইয়ে দেওয়া আছে, স্ট্রাকচার দেখবা এই চারটার বইয়ে দেওয়া আছে, কিন্তু বন্ড অ্যাঙ্গেল গুলা বলা নাই, আমি জানি। আমি কথা শোনো, তোমাদের যে হুবহু বই থেকে কোয়েশ্চেন করবে এরকম কোনো কথা কিন্তু নাই। তুমি বইয়ের জিনিসগুলো নিয়ে কতটা হচ্ছে কনসেপচুয়ালি ক্লিয়ার ওরা এরা জানতে চাইতেছে, আমি জানি এটা বইয়ের মধ্যে নাই, বাট এটা হচ্ছে ওই যে SSC আর HSC এর মধ্যে ব্রিজ করে। বললাম না তোমাদের ক্লাসে শুরুতেই যে কিছু কিছু কোয়েশ্চেন কি থাকবে, SSC এবং HSC এর মধ্যে ব্রিজ করবে এরকম কোয়েশ্চেন থাকবে। তো এটা হচ্ছে ওইরকম টাইপের একটা কোয়েশ্চেন। সাধারণত আমি চারটাই তোমাদের দিয়ে দিয়েছি, এই চারটার মধ্যে যখন যেটা আসবে এই চারটাই তোমাদের বইয়ে অ্যাকচুয়ালি স্ট্রাকচার দেয়া আছে। হ্যাঁ, তো এই চারটাটাই তোমাদের জানতে হবে, এর বাইরে দরকার নাই। আপাতত আমাকে একটু বলো যে এখানে কোয়েশ্চেনের অ্যান্সার কোনটা হবে, দেখে দেখেই বলো, পরে তোমরা হচ্ছে মেমোরাইজ করে নিও। এইটা একটু বলো তো আমাকে। বি নাম্বারটা, তাই না? বি নাম্বারটা, গুড। কারণ কোয়েশ্চেন কি চাইছে, অ্যামোনিয়া চাইছে, তো আমার বি নাম্বারটা অ্যান্সার হবে। ওকে, গুড, একদম সহজ জিনিসপাতি, তাই না? দেখে দেখে অ্যান্সার দাও, তাইলেই হবে। কিন্তু অবশ্যই বাকিগুলো কিন্তু মেমোরাইজ করবেন। বাকি ইন্টারে যখন উঠবেন না HSC তে, তখন হাইব্রিডাইজেশন করবেন, তখন আমরা বুঝাই দিব আসলে এটা কেন হচ্ছে, অ্যাঙ্গেল গুলো এরকম, ঠিক আছে। আপাতত জাস্ট মুখস্থ করে নেন, কারণ হচ্ছে আপাতত আপনাদের বইতে নাই, তো খালি অ্যাঙ্গেল গুলো এই কয়েকটাই আসে, কয়েকটা পড়লেই চলবে। ওকে, আচ্ছা, সামনের দিকে যাবো। এবার দেখেন এই পার্টটুকুর মধ্যে আমাদের একটা কথা আছে যে হাউ মেনি বন্ডস আর প্রেজেন্ট ইন NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড এর মধ্যে কতগুলা হচ্ছে বন্ড আছে এটা বের করতে বলছে।
ঠান্ডা মাথায় আমার কথা একটু শুনবেন। প্রথম কথা, NH4Cl এর মধ্যে NH4 প্লাস আর Cl মাইনাস আছে। তাহলে বলেন একটা প্লাস আর একটা মাইনাসের মধ্যে যে বন্ডটা হয় এটাকে আমরা কি বলি? ওয়ান আয়নিক বন্ড, তাই না? কি বন্ড বলি এটাকে আমরা? ওয়ান আয়নিক বন্ড। এটা আমরা জানবো। তারপর আরেকটা কথা আছে যেটা আপনারা হয়তো 9-10 এ পড়েন নাই, কিন্তু এখন পড়বেন। আচ্ছা, আমি একটু বলে দেই। এই জায়গাটার মধ্যে আপনারা দুইটা জিনিস মাথায় রাখবেন, যে কোভ্যালেন্ট বন্ড যেটা আছে না, কোভ্যালেন্ট বন্ডের নাম তো সবাই মাথায় শুনছে নাকি? কোভ্যালেন্ট বন্ডের স্ট্রাকচার সব মনে আছে না, যে এখানে কি হয়? এইচ 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 হয়। এটুকু তো কারো অসুবিধা নাই নাকি? সবার মনে আছে না এটা? এখন সবার এটা মনে আছে কিনা যে যখন আপনি নাইট্রোজেন নিয়ে কাজ করছিলেন 7, 1s2 2s2 2p3 আসছিল, এই p3 এর ইলেকট্রন গুলা বন্ড ক্রিয়েট করছিল, বন্ড করছিল, তাই না? এগুলো হচ্ছে বন্ড করছিল, বন্ড পেয়ার। কিন্তু এই 2s2 এর ইলেকট্রনটা কি লন পেয়ার আকারে ছেড়ে গিয়েছিল না? সবার কি মনে আছে? যারা বন্ডে যায় না ওদেরকে লন পেয়ার বলে। এটা কিন্তু আপনাদের এসএসসি পরীক্ষার টপিক, খেয়াল আছে কিনা? এক্স্যাক্টলি, লন পেয়ার থাকে। সবাইকে এই পর্যন্ত আমার কথা বুঝছি? আগে এটা একটু বলেন, সবাই একটু কোন দাগে বলেন। এক্স্যাক্টলি, লন পেয়ার থাকে। গুড। তাহলে এখন একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। যদি হচ্ছে এই যে লন পেয়ারটা আছে, এই লন পেয়ারটা যদি সে H প্লাস কে ডোনেট করে দেয়, দেখো আমার এখানে কিন্তু কি হইতেছে, নরমালি আমার নরমাল কোভ্যালেন্ট বন্ডে কি হয়, যে আমার ইলেকট্রন শেয়ার হয়, তাই না? দুইটা অ্যাটম থাকে, ওদের মধ্যে ইলেকট্রন শেয়ার হয়। কিন্তু যদি কোন একটা সার্টেন কেসের মধ্যে, যদি কোন একটা সার্টেন যদি অ্যাটম বা আয়ন, কি দ্বারা লিখিনি, হ্যাঁ, কোন একটা সার্টেন অ্যাটম বা কম্পাউন্ড, হ্যাঁ, যদি কি করে, যদি হচ্ছে আমাদের শেয়ারের ইলেকট্রনটা একাই দান করে, শেয়ারের ইলেকট্রনটা যদি সে অ্যালোন ডোনেট করে, ঠিক আছে, সিঙ্গেললি সে কি করছে, ডোনেট করে দিছে। বুঝা গেছে কথা? সে কি করছে, আমি একটু শর্টকাটে লিখতেছি কারণ অত লেখাইলে আমি লেখার জায়গা পাবো না, ঠিক আছে? একটু বুঝে নিও তোমরা, যে কার্বন অ্যাটম, যে কোনো একটা একটা সার্টেন অ্যাটম বা একটা সার্টেন কম্পাউন্ড যে আছে, আচ্ছা ডিটা টি এর মতো হয়ে গেছে, তাই না? একটু দাঁড়াও, ঠিক করে দাও। একটা সার্টেন কম্পাউন্ড বা একটা সার্টেন অ্যাটম যদি একাই অ্যালোন যদি হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রনটা দান করে দেয়, ঠিক আছে, নরমালি কি হয় কোভ্যালেন্ট বন্ডে, যে আমার অ্যাটম যে দুইটা আছে, দুইটা ভিন্ন অ্যাটম থেকে, ডিফারেন্ট অ্যাটম থেকে দুইটা কি আসে, দুইটা আমার ইলেকট্রন এসে শেয়ার হয়। কিন্তু এখানে কি হবে, যদি একটা সার্টেন অ্যাটম সিঙ্গেললি, মানে সিঙ্গেল হ্যান্ডেডলি যদি কি করে, ইলেকট্রন গুলা দান করে দেয়, তখন এটাকে আমরা বলি কোভ্যালেন্ট বন্ড। কি বলি এটাকে আমরা? কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। কি বলি এটাকে? কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড কিভাবে মনে রাখবে আমি একটু মনে করাই দিই। চিন্তা করো তো, ধরো তুমি আর তোমার ফ্রেন্ড, হ্যাঁ, তুমি আর তোমার ফ্রেন্ড ধরো 50 টাকা দিয়ে 100 টাকা দিয়ে একটা পিৎজা কিনে খাচ্ছ, ঠিক আছে? যেহেতু তোমরা অর্ধেক অর্ধেক দিছো, তো তোমরা অর্ধেক অর্ধেক কি করছো, অর্ধেক অর্ধেক হচ্ছে পিৎজা খাবা, ঠিক বলছে কিনা? খাবা। কিন্তু যদি ধরো তোমরা কি করছো, যদি ধরো তুমি দিছো 50-50, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তোমার কোন একটা ফ্রেন্ড পুরা পিজাটা একাই খায় ফেলছে, এরকম হয় না? যে পুরা পিজা একাই খায় ফেলাইছে, হয় না এরকম? যদি কোনো পিজা একাই খায় ফেলায়, তখন ওটাকে আমরা বলবো কোভ্যালেন্ট কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। মনে থাকবে সবার? একটু ভাকে বলো, যদি শেয়ারকৃত ইলেকট্রনটা যদি কোনো একটা কম্পাউন্ড নিজেই যদি দান করে, তাহলে তাকে কি বলবো আমরা? কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। মনে থাকবে? ঠিক আছে। আহনাফ 180, 180 ভাইয়া, 180। ওকে, ওকে, গুড। হ্যাঁ, ডিফারেন্ট উৎস ডিফারেন্ট, হ্যাঁ। তাহলে এর মধ্যে আমার বলতো একটা, এই যে তীর চিহ্ন আছে না, এই তীর চিহ্ন দ্বারা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বোঝানো হয়। তাহলে এখানে একটা, তাই এখানে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড আছে একটা। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড কয়টা আছে? একটা আছে। এবার আমাকে একটু বলতো ভাইয়া, এই যে NH3 এর মধ্যে এটা একটা কোভ্যালেন্ট, এটা একটা কোভ্যালেন্ট, এটা একটা কোভ্যালেন্ট, তাহলে কোভ্যালেন্ট বন্ড কয়টা আছে একটু বলেন তো? ঠিক আছে, 3। গুড। এই তো কোভ্যালেন্ট বন্ড কয়টা আছে? শুধু কোভ্যালেন্ট বন্ড আছে হচ্ছে 3টা। আচ্ছা, কি বললা যে ভাইয়া আয়নিক? আচ্ছা, না না না, আয়নিক কখন হয়? একটা প্লাস অংশ লাগে, একটা মাইনাস অংশ লাগে, তাদের মধ্যে যে অ্যাট্রাকশন হয় ওটা আয়নিক। কিন্তু কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড যেটা আছে, এখানে কোনো মাইনাস চার্জ কি দেখতেছো? দেখে বলো তো ফাহিম, কোনো মাইনাস চার্জ কি তুমি দেখতেছো? দেখতেছো না, কিন্তু তুমি শুধু NH3 আর H প্লাস এর মধ্যে যে বন্ডটা হয়েছে, NH3 আর H প্লাস এর মধ্যে বন্ডটা হয়েছে, NH4 প্লাসটা হয়েছে, ওটাকে তুমি কি বলতেছো? কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এবার ক্লিয়ার কিনা?
এই তো গুড, ফাহিম বুঝছি এবার। ওকে গুড, তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। তাহলে আমরা যদি একটু সামনের দিকে যাই, একটু খেয়াল করবা এখানটার মধ্যে আমাদের এবার এরকম টাইপের জিনিসপাতি আছে। হ্যাঁ, আমরা এবার অর্গানিক কেমিস্ট্রির দিকে একটু যাবো, অনেক সহজ জিনিসপাতি, অত কঠিন কিছুই আসে না অর্গানিক থেকে। আচ্ছা, এখানটার মধ্যে CH2 এরকম কিছু আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট? আমি তোমাদেরকে বলি, তোমাদের হয়তো মনেও আছে, তাও একটু বলে দেই। এটা কি দেখো, 1 যদি এটাকে ধরি তাহলে এটা 2, এটা 3। তাহলে এবার বলো তো, এখানটার মধ্যে আমার কর্নার যে কার্বন গুলো আছে, কর্নার কার্বন গুলা কি পরস্পর কি অ্যাটাচড আছে কি নাই? তোমরা বলো, কর্নার কার্বন গুলো অ্যাটাচ আছে। মনে রাখবা, যখনই হচ্ছে কর্নার যে কার্বন গুলো আছে, এই কার্বন গুলো যদি অ্যাটাচ থাকে তখন ওটাকে বলা হয় সাইক্লিক। কি বলা হয়? সাইক্লিক। তাহলে এখন তারপর কার্বন গুণবা কয়টা আছে এখানে? কয়টা কার্বন? 3টা কার্বন। এটার নাম কি হবে? সাইক্লোপ্রোপেন হবে। ঠিক আছে, কারণ 3 কার্বনের জন্য প্রোপেন হয়, মনে আছে না? আচ্ছা, তাহলে ছোট্ট করে আরেকবার একটু আমাকে বলো তো, যদি এরকম একটা কম্পাউন্ড তোমাকে দিতাম, CH2 এরকম আছে, তাহলে বলো এটার নাম কি হইতো? তখন নাম কি হইতো বলো? 4টা কার্বন, তাই না? তখন কি হইতো বলো তো? সাইক্লোবিউটেন। এই তো গুড, তখন নাম কি হইতো? সাইক্লোবিউটেন। গুড, একদম সহজ না বলো তো? একদম সহজ, তাই না? তাই কিন্তু বলছিলাম কাজটা অনেক সহজ। ওকে, তাহলে বলো সাইক্লোর যে কোনো ব্যাপার সেপার আসলে পারবা কি পারবা না? পারবো। গুড, সাইক্লোবিউটেন মাথায় রেখো। ওকে, আচ্ছা, তারপর যদি আমরা সামনের দিকে যাব, এবার দেখো এখানটার মধ্যে কি আছে? এখানটায় হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ 2,3 ডাইমিথাইল কি আমার বিউটেন? এখানটা একটু খেয়াল করে দেখো, আমার এই 2,3 ডাইমিথাইল এই পার্টটা কিসের বলো তো? এই কার্ডটা কিসের? এই কার্ডটা কিন্তু আসে চেইনের জন্য, মনে আছে না? যে যখনই কোন একটা চেইন আসে তখন কিন্তু এটা হয়, মনে আছে কিনা? গুড, তাহলে এবার কার্বন নাম্বারিং করো, 1 2 3 4। তার নাম্বারিং করলাম কারণ বিউটেন আছে। ফার্স্টে কি করবা? ফার্স্টে আমার কি করবা, আমার যে হচ্ছে প্রধান শিকল আছে, ঠিক আছে, মেইন চেইন যেটা আছে ওটার মধ্যে কাজ করলা। ঠিক আছে, ওটার মধ্যে কাজ করলা। এরপর এখান থেকে কি করলা, এখান থেকে তুমি গুনলা যে কত নাম্বার হচ্ছে আলাদা CH3 মিথাইল আসছে কত নাম্বারে বলো তো? 2 আর 3 তে। তাহলে অ্যান্সার কত হবে? 2,3 ডাইমিথাইল বিউটেন। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছো? দেখো এটা কিন্তু তোমাদের সবচাইতে ইজি জিনিসগুলোর মধ্যে একটা, খেয়াল করছো কিনা? ঠিক আছে, আচ্ছা আরেকবার বুঝাই। ধরো এখানটার মধ্যে এরকম কিছু একটা আছে, CH, এখানে ধরো হচ্ছে CH2, CH3 টা আছে, এখানে ধরো একটা CH3 দিছি। তাহলে এখন এই নিচের পার্টটুকুতে আমার কয়টা আছে বলতো? 4টা কার্বন। আর এখানে মিথাইল কয়টা আসছে? মিথাইল আসছে হচ্ছে আমার একটা। তাহলে এর নাম কি হবে? 1 2 3 4। তাহলে সেকেন্ডটার মধ্যে মিথাইলটা আসছে, এর নাম কি হবে? 2 মিথাইল, 2 মিথাইল। আর বাকি প্রধানের মধ্যে কার্বন কয়টা আছে বলতো? 4টা। এর নাম কি হবে? বিউটেন। 2 মিথাইল বিউটেন। কিন্তু উপরেরটা মিথাইল কয়টা আসছে? 2টা। এই জন্য যত নাম্বার কার্বনে মিথাইল আসছে ওই কার্বন নাম্বার গুলো বসাইছি 2 3। আর একই কার্যকরীমূলক দুইবার আসলে কি করতে হয় বলতো? ডাই ওয়ার্ডটা ইউজ করতে হয়। ইউজ করতে হয় ডাই ওয়ার্ডটা ইউজ করতে হয়। ঠিক আছে, সবাইকে আমার কথা বুঝতে পারছি বলতো? একটু ভাইকে ছোট্ট করে বল। যে দিক থেকে কাছে পাওয়া যায়, উৎস যে দিক থেকে কাছে পাওয়া যায় ওটা বলতে হবে। হ্যাঁ, উৎস যে দিক থেকে কাছে পাওয়া যায় ওই দিক থেকে কার্বন কাউন্ট করতে হবে। হ্যাঁ, ওকে, উৎস বুঝছি। উৎস, ওকে গুড। ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে যাবো। এবার এই পার্ট পর্যন্ত হয়ে গেল। এবার এটা আছে, এই রিঅ্যাকশনটা হচ্ছে উডস রিঅ্যাকশন। আমি উডস রিঅ্যাকশনটা একটু আস্তে আস্তে বুঝাই, একটু আস্তে আস্তে তোমরা বুঝো। হ্যাঁ, দেখো এই যে রিঅ্যাকশনটা আছে এখানে সিস্টেমটা হচ্ছে, ফার্স্টে তুমি সোডিয়াম যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড নিবা। কি নিবা? অ্যালকাইল হ্যালাইড। এবং অ্যালকাইল হ্যালাইডটা 2 অণু নিবা। কয় অণু নিবা? 2 অণু। আমি আবার বলতেছি, আর মানে অ্যালকাইল, আর মানে হচ্ছে অ্যালকাইল, এক্স মানে হচ্ছে হ্যালাইড। এক্স মানে হচ্ছে হ্যালাইড। কেউ কিন্তু মানে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন ওইগুলো যেগুলো আছে ওইগুলো কেউ আবার হচ্ছে ভয় পায় না। হ্যাঁ, আচ্ছা যাকে। তো এখন ব্যাপারটা হচ্ছে এখানটার মধ্যে 2টা আর এক্স নিলা, এর সাথে হচ্ছে তুমি সোডিয়াম নিলা, 2টা সোডিয়াম নিলা। তাহলে 2টা সোডিয়াম 2টা হ্যালোজেনকে নিল, তাহলে কি উৎপন্ন করবে বলতো? 2টা সোডিয়াম হ্যালাইড। এই পর্যন্ত কি আমার কথা বুঝছি? বুঝছি। এবার তাহলে দেখো তো ভাইয়া, এই প্রথম হারটা আর সেকেন্ড হারটার হাত ফাঁকা, তাহলে এই দুটোকে যোগ করে দেওয়া যাবে। তাহলে কি করবে বলতো? এখানে উৎপন্ন হবে আর আর, বাস কাজ শেষ। একদম সহজ না বলতো? তাহলে এইভাবে প্রত্যেকটা করবা দেখো তো। তাহলে এখন যদি তোমাকে CH3I দেই, হ্যাঁ, তার সাথে সোডিয়াম কয়টা নিবা বলতো? 2টা নিবা। তাহলে 2টা সোডিয়াম 2টা আয়োডিনকে নিবে, তাহলে কি হবে? সোডিয়াম
আয়োডাইড করবে। এরপর প্রথমটার CH3 দ্বিতীয়টার CH3 জাস্ট কানেক্ট করে দিবা, কানেক্ট করে দাও CH3 পারবা না বলো তো একটু ভাইকে, ছোট্ট করে ছোট্ট বন্ধুরা একটু বলে ফেলা তো, বুঝছো কিনা? ওকে ঠিক আছে, এখানে দুইটাই নিতে হবে। হ্যাঁ ভাইয়া, এখানে সবসময় উডস রিঅ্যাকশনের জন্য দুইটাই নিতে হবে রে ভাইয়া। হ্যাঁ আচ্ছা, ওকে আইমান, থ্যাংক ইউ। আচ্ছা সামনের দিকে যাই, ঠিক আছে। আচ্ছা ইথেন হবে না কেন? ইথেনই তো হইছে রে ভাইয়া, CH3 কে তো ইথেনই বলে রে বাবা। ইথেন বলে না এটাকে, এটাকে ইথেন বলে তো। হ্যাঁ C2H6 লেখো, সমস্যা নাই, আমি ভেঙে লিখলাম, তুমি পুরোটা লেখো ফাহিম, সমস্যা নাই। ওকে আচ্ছা ঠিক আছে। উপরেরটার মধ্যে কি ভুল আছে? উপরেরটার মধ্যে এখানটার মধ্যে CH3 হবে। হ্যাঁ CH3 হবে, মাঝখানে প্লাসের জায়গায় ডট লাইনটা হবে আর কি, বুঝছো? তো এটা মাথায় রাখবা কি, তো এটা কি রিঅ্যাকশন বলবো? উডস রিঅ্যাকশন বলবো। কি বলবো? উডস রিঅ্যাকশন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো আমি তো বললাম ওই প্লাসের জায়গায় একটা দাগ হবে আর কি। হ্যাঁ ওই দাগটা হয়তো একটা এক্সট্রা প্লাস করে গেছে আর কি, ঠিক আছে। ওটাই বললাম, মানে একটু ভুল হয়ে গেছে, খেয়াল করে নিয়ে হয়তো। আচ্ছা নিচে একটু ঠিক করে দিছি, আমি তো রিঅ্যাকশন ঠিক করে দিছি, তোমরা এবার বুঝছো তো সবাই নাকি? ওকে গুড, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এবার আমরা সামনের পার্টটার দিকে যাব, এটা তোমরা সবাই পারো। এই বলো ক্লোরোফর্ম কোনটা? তোমরা বলো ক্লোরোফর্ম জানি কোনটা? একটু ভাইকে ছোট্ট করে বলো ক্লোরোফর্ম কোনটা? এই তো গুড, মনে রেখো, আমি তোমাদেরকে মনে করাই দিই, CH4 এর সাথে Cl2 আর UV যখন দেওয়া হবে তখন উৎপন্ন হবে CH3Cl। এটা কিন্তু চেইন রিঅ্যাকশন চলতেই থাকবে, তাই না? তাহলে এখানে হবে CH2Cl2, আবার ক্লোরিন রিঅ্যাকশন, এটা হচ্ছে সরি UV হবে, তাহলে এখানে আসবে CHCl3, আবার ক্লোরিন আর UV দিতে হবে, উৎপন্ন হবে CCl4। অ্যানসার কিন্তু হবে ডি নাম্বারটা, মানে এই যে CHCl3 যেটা, এটাকে কিন্তু আমরা ক্লোরোফর্ম বলি। কেউ আবার ভুল করো না, হ্যাঁ কেউ আবার ভুল করো না, এটা কিন্তু সবার পারা উচিত। হ্যাঁ এটা আমার মাথায় রাখো, এটাকে ক্লোরোফর্ম বল। সবাইকে আমি বুঝতে পারছি? হ্যাঁ CH3Cl না কিন্তু, CHCl3, ক্লোরিন তিনটা হবে, মাথায় রেখো। তোমরা অনেকে কিন্তু এটা ভুল করো। হ্যাঁ সবাইকে অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা দিয়ে আসো, সি নাম্বার কিন্তু হবে না, ডি নাম্বারটা হবে, ঠিক আছে। ক্লোরিন যেটা তিনটা ওটাই হবে। হ্যাঁ হুম, সবার মাথায় থাকবে। ওকে গুড, ঠিক আছে, এটা মাথায় রেখো একটু। আচ্ছা লাস্টেরটায় আসি, এখানটার মধ্যে হচ্ছে এবার 87 নাম্বারটায় আসি। এখানে OH টা যে কার্বনের সাথে আছে, ওই কার্বন থেকে OH যায়, H2O কি করে, H2 আমরা সবসময় কি করে, H2O কে বের করে নিয়ে আসে, মনে আছে না? H2O কে মাইনাস করে নিয়ে আসে। তাহলে যখন তুমি H2SO4 টা দিবা তখন কি হবে জানি বলতো? তখন আমার এই কার্বন থেকে OH যাবে, আর পাশের কার্বন থেকে কি যাবে বলতো? হাইড্রোজেন যাবে। সবার মনে আছে কিনা? দেখো আমি একটু ভেঙে লিখতেছি, দাঁড়াও। CH3 CH2 OH ধরো নিলা, তাহলে এখানে H2SO4 দিলে কি হবে, কি বলছি? আমার কর্নার থেকে OH টা যাবে, আর এই কার্বনের পাশের কার্বন থেকে হাইড্রোজেনটা যাবে, তাহলে H আর OH মিলে কি ক্রিয়েট করে? H আর OH মিলে পানি ক্রিয়েট করে। এবার তাহলে আমাকে ছোট্ট করে ছোট্ট বন্ধুরা বলো তো, প্রথম কার্বনটার 1 নম্বর কার্বনেরও কি 2টা হাত ফাঁকা, 2 নম্বর কার্বনেরও 1টা হাত ফাঁকা, তাহলে এখানটার মধ্যে কি, এখানটার মধ্যে কি কানেক্ট করা যাবে কি যাবে না, তোমাকে বলো তো? তাহলে কি বন্ড আসবে? ডাবল বন্ড আসবে। গুড, কি বন্ড আসবে? ডাবল বন্ড আসবে। সবাইকে বুঝতে পারছি? ঠিক আছে, এক্স্যাক্টলি ডিহাইড্রেটিং এজেন্ট। আচ্ছা এটাই জিজ্ঞেস করতে নিয়েছিলাম, বলতো H2SO4 যখন পানি অপসারণ করছে তখন এটাকে জানি কি বলা হয়? ডিহাইড্রেটিং এজেন্ট, মনে থাকবে? ডিহাইড্রেটিং এজেন্ট, সবার মনে আছে? খেয়াল রাখো কিন্তু, হ্যাঁ। আচ্ছা এবার তাহলে একটু ছোট্ট করে আমাকে আরেকবার একটু অ্যান্সার দাও দেখি কতটুকু বুঝছো। CH3 CH2 CH2OH টা নিছি, এর মধ্যে H2SO4 টা অ্যাড করছি, তাহলে বলো এটা 1, এটা 2, এটা 3, বলো কোনটা কোনটা থেকে কোনটা কোনটার মধ্যে ডাবল বন্ড আসবে, খালি এটা বলো। কোন কোন কার্বনের মধ্যে ডাবল বন্ড আসবে, খালি এটা দেখে দেখে একটু বলো, তাহলে বুঝবা আগেরটার মধ্যে কত বুঝছো। কোন কোন কার্বনের মধ্যে ডাবল বন্ড আসবে একটু বলো তো থাকে। মনে রাখবা, এই তো গুড, 1 আর 2 এর মধ্যে মনে রাখবা কি, 1 নাম্বার থেকে OH যাবে, শুধু তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন যাবে, তারপর কিন্তু আর যাবে না। মনে রাখবা যে কার্বন থেকে OH টা গেছে, ঠিক তার পাশের কার্বন থেকে তুমি হাইড্রোজেন সরাবা, আর কিন্তু সরানোর দরকার নেই। বুঝতে পারছি কথা? তাহলে এখন কি হবে, এখানে উৎপন্ন হয়ে যাবে H2O, তারপর এখানে কি হয়ে যাবে CH3 CH ডাবল বন্ড CH2, তার মানে অ্যালকিন। সবাইকে আমার কথা বুঝতে পারছি? একটু ভাইকে ছোট্ট করে বলে ফেলেন তো। ওকে গুড, তাহলে আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, খেয়াল করো এখানে এটা আছে। এখানে তোমাদের দুইটা কথা একটু আমি বলে দিই, তোমাদের হয়তো অলরেডি খেয়াল করছো, তাও বলে দিই। বিআর আছে,
যখনই তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাকুয়াস আকারে নিবা, অ্যাকুয়াস মানে কি বলতো, পানি আছে, অ্যাকুয়াস মানে কি ওয়াটারে ডিজলভ, তাই না, ওয়াটার ডিজলভ আছে, তাই তো। আচ্ছা, এবার তাহলে বলো, তোমরা আমাকে বলো ওয়াটার কি প্লাস মাইনাস আছে ওয়াটারের মধ্যে, হ্যাঁ, তাহলে এই জন্য এখানে পুরা কম্পাউন্ড গুলো কি হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে। ওকে, তো কি হবে, একটা প্লাসের সাথে আরেকটা মাইনাস হবে, একটা মাইনাসের সাথে আরেকটা প্লাস হবে, তাহলে অ্যান্সার কি আসে, সোডিয়াম ব্রোমাইড, আর তার সাথে কি হবে, আর CH2OH, এটা হবে। ঠিক আছে, এখন এরকম না থেকে যদি হালকা একটু চেঞ্জ করতাম আমি, আর CH2Br, আর এখানে যদি NaOH টার অ্যালকোহল দিতাম, মানে এটা কিসের দ্রবণীয়, অ্যালকোহলে ডিজলভ, সোডিয়াম হাইড্রোক্সাইডে কোথায় ডিজলভ হয়ে আছে, অ্যালকোহলে ডিজলভ হয়ে আছে। ঠিক আছে, তাহলে এবার আমাকে বলো অ্যালকোহলে ডিজলভ হতে এটা কাজ করে ডিহাইড্রেটিং এজেন্টের মতো, কার মতো কাজ করে, ডিহাইড্রেটিং এজেন্টের মতো কাজ করে, ডিহাইড্রেটিং এজেন্টের মতো কাজ করে। তাহলে আগের পেজে মাত্র পড়ে আসছো, এখন তো অ্যান্সার দাও তো ভাইয়া, এখানে ব্রোমিনটাকে কি আকর্ষণ করবে, সোডিয়ামটা, তাহলে উৎপন্ন হবে কি, সোডিয়াম ব্রোমাইড। এবার অ্যান্সার দাও, কি বলছিলাম, যে OH টা কোন কার্বন থেকে, যে কার্বন থেকে ব্রোমিন গেছে তার পাশের কার্বন থেকে কি নিবে, তার পাশের কার্বন থেকে আমার এটা নিবে। সবাই কি আমার কথা বুঝছি, খেয়াল করছি কিনা, ঠিক আছে, পাশের কার্বন থেকে কি নিবে, পাশের কার্বন থেকে হাইড্রোজেনটাকে নিবে, হ্যাঁ, এই এইচটা এই OH কে নিবে, ফলে কি উৎপন্ন হবে বলতো, H2O হবে। H2O যদি হয় তাহলে এর মধ্যে কি তৈরি হয়, ডাবল বন্ড তৈরি হয়, কি তৈরি হয়, ডাবল বন্ড তৈরি হয়। এত কথা মনে রাখার দরকার নেই, খালি কি মনে রাখবা মোটক বলে দেই, যখন হচ্ছে অ্যাকুয়াস থাকবে তখন হচ্ছে অ্যালকোহল হবে, অ্যাকুয়াস থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস থাকে অ্যালকোহল হবে। ঠিক আছে, আচ্ছা, আর সেকেন্ড কেসে কি হয়েছে, যখন অ্যালকোহল আছে, হ্যাঁ, যখন অ্যালকোহল আছে তখন আমার অ্যালকিন হবে। ঠিক আছে, এত কথা মনে রাখা লাগবে না, খালি কি মনে রাখবা, যদি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস অবস্থায় মানে ওয়াটারে ডিজলভ হয় তাহলে এটা হবে অ্যালকোহল। কেন, কারণ প্লাস মাইনাস আকারে ভাঙবে, কারণ ওয়াটারটা নিজের মধ্যে প্লাস মাইনাস আছে, সে পুরা প্রত্যেকটা কম্পাউন্ডকে প্লাস আর মাইনাস বানায় ফেলবে, তাই না, Na প্লাস আমরা জানি, OH মাইনাস আমরা জানি, হ্যালোজেন আমরা মাইনাস জানি, বাকিটুকু প্লাস আমরা জানি, সো প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস হয়ে গেল। কিন্তু আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য অ্যালকোহল, তখন সে কি হিসেবে কাজ করে, ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে, এই জন্য তখন কি তৈরি হয়, অ্যালকিন প্রোডিউস হয়। তাহলে বলো এই উপরেরটার মধ্যে তুমি কোনটা ইউজ করছো, ফার্স্ট কেস না সেকেন্ড কেস, তুমি ভাইকে বলো তো কোন কেসটা ইউজ করছো, ফার্স্ট কেস নাকি সেকেন্ড কেস, ফার্স্ট কেস, গুড। তাহলে ফার্স্ট কেস যদি হয় তাহলে কোনটা প্রোডিউস হবে, তোমরা বলো, অ্যান্সার তোমরাই বলো। শুধু কি হবে, এই ব্রোমিনটা সোডিয়ামের সাথে যাবে আর OH টা ফাঁকা হাতে আসবে, তাই না, OH টা ফাঁকা হাতে আসবে, তাই না, তাহলে কি উৎপন্ন হবে, আর CH2OH, তার মানে বি নাম্বারটা অ্যান্সার হবে। সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার, একটু ভাইকে বলো তো, সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার কিনা, ওকে গুড। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এরপরে পেজটার মধ্যে এটা আছে, এটা তোমরা অলরেডি হচ্ছে ইয়াতে করছিলা, তোমাদের মনে আছে কিনা, হ্যাঁ, তোমরা হচ্ছে অলরেডি হচ্ছে যখন তোমাদের ফ্রি ক্লাস হয়েছিল তখন কিন্তু তোমরা এটা করছিলা, তোমরা একটু মনে করাই দেই তাও, যে যখন তোমাকে বলছিলাম নাইলন 66, এটা মানে কি, এটা মানে হচ্ছে আমার দুইটা রিঅ্যাক্ট্যান্টের মধ্যে কার্বন নাম্বার কত হইতে হবে, কার্বন হইতে হবে 6, সেকেন্ড রিঅ্যাক্ট্যান্টে কার্বন নাম্বার হইতে হবে 6, মানে এই 6 আর 6 দ্বারা কি বোঝায়, কার্বন নাম্বার বোঝায়, কি নাম্বার বোঝায়, কার্বন নাম্বার বোঝায়। তাহলে বলো, যদি আমি যখন বললাম এটার মধ্যে আছে নাইলন, নাইলন যখন আমি 100 বলছি, 100 বলছি, তার মানে কি প্রথম রিঅ্যাক্ট্যান্ট যেটা আছে ওটার মধ্যে কার্বন কয়টা, প্রথম রিঅ্যাক্ট্যান্টে কার্বন কয়টা বলো তো, 100টা। আর দ্বিতীয় রিঅ্যাক্ট্যান্টের মধ্যে কার্বন কয়টা, রিঅ্যাক্ট্যান্ট ফার্স্টেরটার মধ্যে কার্বন 100টা, সেকেন্ডটার মধ্যে কার্বন কয়টা, 100টা, মনে থাকবে, 100টা আছে। কিন্তু তোমাকে কার মান বের করতে বলছে, পি আর কিউ এর মান বের করতে বলছে। এখন তোমরা একটু দেখো তো ফার্স্ট রিঅ্যাক্ট্যান্ট যেটা, এই যে আমার যে হচ্ছে ফার্স্ট রিঅ্যাক্ট্যান্টটা যে আছে, হ্যাঁ, ফার্স্ট রিঅ্যাক্ট্যান্টটার মধ্যে অলরেডি কি এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, মানে দুইটা কার্বন কিন্তু অলরেডি আছে। তাহলে 100 বানাইতে হইলে আমার কতগুলো কার্বন লাগবে বলো তো, বলো 100 বানাইতে হলে কতগুলো কার্বন লাগে, আর অলরেডি দুইটা C OH আছে, তাই না, অলরেডি দুইটা C OH প্রেজেন্ট, মানে কার্বন দুইটা প্রেজেন্ট আছে, তাই না, তাহলে বাকি 100 বানাইতে হলে কয়টা লাগবে, 98টা, তাহলে পি এর মান কত, 98, পি এর মান কত, 98, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলো সেকেন্ড রিঅ্যাক্ট্যান্টে এখানেও NH2 এখানেও NH2, সো কার্বন কয়টা লাগবে কিউ এর জন্য বলো তো, বলো কিউ এর জন্য কত, এটা কিন্তু তোমাদের যে ফ্রি ক্লাস যেটা হয়েছিল ওইখানেও কিন্তু এটা করানো হয়েছিল, সবার মনে পড়ে কিনা, পারা কিন্তু উচিত, সবাই একটা অ্যান্সার দিও, যে সেকেন্ড যে রিঅ্যাক্ট্যান্টটা ওটার মধ্যে কি হবে, একটু বলো তো ভাইকে, সেকেন্ড রিঅ্যাক্ট্যান্টটার মধ্যে কিউ এর মান কত হবে, ফার্স্ট রিঅ্যাক্ট্যান্টে কার্বন 4টা আছে, কিভাবে কার্বন 4টা আছে একটু বলবা, না 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 না, আমি বলতেছি পি কি, পি এর মধ্যেই তো হচ্ছে CH2 টা আছে,
CH2 তো পি এর মধ্যে আছে রে বাবা, তাই না? তো আমি যখন পি এর মানটা বসাচ্ছি, পি এর মান যত বসাবা কার্বন তো ততই হয়ে যাবে। তো CH2 কে কাউন্টে আনা যাবে না, শুধু ওই CH2 এর পোর্শনটুকু বাদ দিয়ে বাকিটুকু কাউন্ট করছি আমরা। ঠিক আছে, ওকে গুড। তাহলে এখানে কত হবে বলতো? এখানটার মধ্যে আমার অ্যান্সার হবে হচ্ছে 100। তাহলে বলো সবাই কি হচ্ছে এই পুরো জিনিসটা বুঝতে পারছি কিনা? আচ্ছা তাহলে এবার একটা ছোট্ট করে অ্যান্সার দাও দেখি। যদি এই কোশ্চেনটার মধ্যে আমি যদি কি বলতাম, আমি যদি নাইলন 50-50 বলতাম, 50-50, তাহলে বলো পি এর মান কত হইতো, কিউ এর মান কত হইতো? তোমরা অ্যান্সার দাও। আগে পি এর মান লিখবা, তারপর কিউ এর মান লিখবা। বলো একটু চ্যাট বক্সে কত কত হয়। 48 আর 50, গুড। দেখো যদি 50-50 হতো তার মানে কি দুইটা 50 থাকতে হবে। প্রথমটার মধ্যে অলরেডি দুইটা ইউজ করা হয়ে গেছে, দুইটা সি ডাবল ওএইচ যেহেতু ইউজ হয়ে গেছে, তাহলে কত হবে? তাহলে অ্যান্সার হবে হচ্ছে 48। আর নিচেরটার মধ্যে কোনো কার্বন নাই, তাই পুরোটাই হচ্ছে 50। ক্লিয়ার সবাই? সবাইকে ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো তো একটু ভাইকে। 48 আর 50, এবার কি ব্যাপারগুলো ক্লিয়ার কি? তো দেখো আমরা মোটামুটি হচ্ছে এখন পর্যন্ত যা যা কিছু পড়ানো দরকার সবকিছু বুঝাই দিলাম তোমাদেরকে, ঠিক আছে? তো এই পর্যন্তই হচ্ছে আমার পার্টের লেকচারটুকু ছিল। তো সবাই হচ্ছে ঠিকঠাক মতো বুঝছো কিনা ভাইয়ার পার্ট একটু বলো তো আমাকে। সবাইকে বন্ধু বুঝতে পারছি? একটু ছোট্ট করে ভাইকে বলো বুঝতে পারছি কিনা। ওকে বুঝতে পারছি, গুড। তাহলে হচ্ছে সবাইকে অনেক থ্যাংক ইউ, এত সুন্দর করে ক্লাসটা করছো তোমরা। হ্যাঁ, এখন তোমরা কেউ চলে যাও না আবার, এখন কিন্তু তোমাদের হচ্ছে বায়োলজি ক্লাস হবে। ঠিক আছে, তো বায়োলজি ক্লাসটা সবাই আজকের মতো করবা, ঠিক আছে? আর সবাইকে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, যারা যারা থ্যাংক ইউ দিচ্ছ সবাইকে ওয়েলকাম। ঠিক আছে, আর এত সুন্দর করে ক্লাস করার জন্য তোমাদেরকেও থ্যাঙ্কস। আর কেউ চলে যেও না, এখনই হচ্ছে একটু পরে আমাদের বায়োলজি ক্লাসটা শুরু হবে। তো সবাই বায়োলজি ক্লাসটাও করবা, কারণ আলটিমেটলি সব সাবজেক্টে আমার সেম ভ্যালু দিতে হবে। তো সবাই হচ্ছে ঠিকঠাক মতো ক্লাসটা করো। আর হচ্ছে আবার নেক্সট উইকে সবাই যদি ভর্তি ভর্তি হয়ে যাও, তাহলে ইনশাল্লাহ হচ্ছে করবো। আর এত কথা বলার শুধু একটাই কারণ, একটু দেখো তোমাদের বলি, বারবার পড়ানোর সময় বলছি যে এই সবগুলো কিন্তু কোয়েশ্চেন ব্যাংক থেকে নেওয়া হয়েছে, খেয়াল করছো কিনা? যেমন একটু দেখো, এইখানটায় দেখো এই যে 3 নাম্বার কোয়েশ্চেনটা, এই যে পেজ নাম্বার 59 থেকে আসছে, বা এই যে হচ্ছে আমাদের যে 90 নাম্বার কোয়েশ্চেনটা, এটা পেজ নাম্বার 57। এগুলো কিসের নাম্বার বলতো? এগুলো হচ্ছে তোমরা যখন কোয়েশ্চেন ব্যাংকটা পাবা, ওই কোয়েশ্চেন ব্যাংকের নাম্বার গুলো আমরা দিয়ে দিয়েছি, যেন তোমরা বুঝো যে আচ্ছা ঠিক আছে এইভাবে করতেছি। তো বুঝতেই পারতেছো, আমরা যদি কোয়েশ্চেন ব্যাংকটা করে ফেলি, তাহলে কিন্তু পুরো কোন যে কোন কোয়েশ্চেনটা আসছে, কোনটা থেকে কিভাবে কাজ করতে হবে সবকিছু আমরা বুঝে যাবো। ঠিক আছে, বা তোমার প্রিপারেশন কতটুকু, কিভাবে কাজ করতে হবে সবকিছু কিন্তু জানা যাবে। তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, তোমরা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা হাতের মধ্যে পেয়ে যাবা। ঠিক আছে, পেয়ে যদি যাও তখন ওইখান থেকে একটু ভালো মতন প্র্যাকটিস করবা। ওইটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমাদের টিকার মতো ইনাফ হচ্ছে নলেজ হয়ে যাবে। ঠিক আছে, এবং সলিউশন সহই আছে। তো আগে তোমরা কনসেপ্ট গুলো ক্লিয়ার করবা, তারপর যদি কোনো প্রবলেম হয় তাহলে ওই কনসেপ্ট গুলো তোমরা আবার কিন্তু দেখে নিতে পারবা, তো সমস্যা হবে না। ঠিক আছে, তো সবাই ভাইকে একটু বলো তো তোমরা সবাইকে তাহলে কোয়েশ্চেন ব্যাংক থেকে ঠিকঠাক মতো করতে পারবা? একটু ভাইকে জানাও, জানানো হবে, আহনাফ জানানো হবে। ঠিক আছে, এটা হচ্ছে যদি আসে তখন তোমাদের জানানো হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে সবাইকে হচ্ছে অনেক থ্যাংক ইউ। আর একটু পরে বায়োলজি ক্লাস হবে, তো সবাই একটু ইয়া করো আর কি, ওয়েট করো। হ্যাঁ, আচ্ছা। তো এই আর কি অবস্থা, তালিম ভাই আছেন? হ্যাঁ, জি ভাইয়া, জি। হ্যাঁ ভাই, ওই যে আমার পার্টটুকু শেষ হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তারিফ ভাইয়া আছেন? ভাই আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ জি ভাইয়া, শোনা যাচ্ছে ভাইয়া। ওই ওদের কাছ থেকে একটু ফিডব্যাক নেবেন নাকি, যে ওরা কি ক্লাসটা কন্টিনিউ করবে নাকি একটু ব্রেক নেবে 2-4 মিনিটের? হ্যাঁ, এই বলাপান কি অবস্থা, কেমন আছো সবাই বলো? তোমরা কি ব্রেক চাও একটু? আমরা কি একটু ব্রেক নিয়ে শুরু করব, নাকি হচ্ছে আমরা কন্টিনিউ করব বলো? ব্রেক চাও? আচ্ছা, ওই মিশ্র অনুভূতি পাওয়া যাইতেছে, ব্রেক তারপর হচ্ছে ব্রেক চাই না। তাহলে এক কাজ করি, তোমাদেরকে আমরা এক কাজ করি, আমরা 3 মিনিটের একটা ব্রেক দিই। ঠিক আছে, 3 মিনিটের একটা ব্রেক দিই। এখন 8টা 22 বাজে, আমরা 8টা 25-এ শুরু করে দিব। ঠিক আছে? হ্যাঁ সাপি, আমরা তাড়াতাড়ি শেষ করবো, সমস্যা নাই, আমরা তাড়াতাড়ি শেষ করবো।
ওকে গাইস, তাহলে চলো আমরা হচ্ছে ব্যাক করি। আমরা 3 মিনিটের নীরবতা পালন করতেছিলাম আমাদের নটরডেমের ভর্তি পরীক্ষার ক্লাসের হচ্ছে মাঝখানে। 3 মিনিট নীরবতা শেষে আমরা চলো আবার হচ্ছে ক্লাসে ফিরে আসি। ওকে। তো তোমাদের অনেকের সাথে এর আগে আমার দেখা হয়েছিল, দেখা হয় নাই মানে ক্লাসে কথাবার্তা হয়েছিল। অনেকের সাথে হয়তো হয়নি, তো শুরুতে আমার পরিচয়টা দিয়ে নিই যাদের সাথে এখনো ওইভাবে আনুষ্ঠানিকভাবে পরিচয় হয় নাই। আমার নাম হলো তারিফ আহমেদ চৌধুরী। তারপর আমি পড়াশোনা করতেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। কলেজ ছিল, যেহেতু এটা নটরডেমের ক্লাস, তাহলে অবভিয়াসলি আমার কলেজ ছিল নটরডেম কলেজ। নটরডেম কলেজের আমি ছিল হচ্ছে 18 ব্যাচ। 18 ব্যাচ মানে হলো 2018 সালে আমি এইচএসসি পরীক্ষা পাশ করছি আর কি, এটা। আচ্ছা, তারপর আমার স্কুল, যেহেতু তোমরা স্কুলে পড়তেছো বাচ্চা পোলাপান গুলা, তাহলে আমার স্কুলটাও বলে দিই। আমার স্কুল ছিল মৎসিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। ওকে, মৎসিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, এই পর্যন্তই বোধহয় আমাদের পরিচয় থাকুক। আস্তে ধীরে ঘটনার মাধ্যমে আস্তে ধীরে ঘটনার মাধ্যমে বিভিন্ন গল্প টল্প করতে করতে আরো পরিচয় দরকার হলে আমরা জেনে যাব। ওকে। আচ্ছা, তাহলে দেখো আজকে আমাদের কি হইতেছে দেখতেছো, আজকে কিন্তু আমরা তোমরা যারা হচ্ছে ক্লাসটা করতেছো অনেকেই জানো আমরা কি নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে কোয়েশ্চেন নিয়ে। ঠিক আছে? তো দেখো তোমরা বলো, তোমরা এখন কোন ক্লাসে আছো বলো তো? তোমরা কোন ক্লাসে আছো? তোমাদের কাছে প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, তোমরা এখন কোন ক্লাসে? এই তো অনেকেই বলতেছে তোমরা আছে এখন এসএসসি থার্ড ইয়ারে। ঠিক আছে, তোমরা আছো এখন কোথায় বলো তো? এসএসসি থার্ড ইয়ারে আছো। ঠিক আছে। আবার অনেকে বলতেছে হচ্ছে 10.5। এইটাও হচ্ছে সুন্দর একটা উত্তর যে তোমরা হচ্ছে 10.5 ক্লাসে এখন পড়তেছো। ঠিক আছে, এরকম একটা সিচুয়েশনে আছো। তো দেখো আমরা কিন্তু, আমার মনে হয় তোমরা এই যে এই জিনিসগুলো পড়তে পড়তে বায়োলজি কেমিস্ট্রি এলিট ক্লাস, ওরে এটা তো আরো ভালো ছিল। তাহলে দেখো এই যে তোমরা বায়োলজি কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স গুলো পড়তে পড়তে আমার মনে হয় তোমাদের এখন বোরিং লাগে। এই যে এক জিনিস আর কত পড়বো আর কত পড়বো। আমারও এরকম একটা সিচুয়েশন হয়েছিল মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে, বুঝলাম। তখন যেটা হয়েছে তোমার এইচএসসি তে তো এগুলা পড়লাম, এইচএসসি প্রিপারেশন নিয়ে এগুলা পড়লাম, তারপর হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে ওইখানেও কোচিং করলাম। তারপর হইতেছে তোমার দেখা যায় তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে 1 মাসের মতো বন্ধ থাকে আর কি কোচিং। তো ওই টাইমে হচ্ছে রিভিশন দিয়েছে, এইসব দিতে দিতে বোর্ড হয়ে যেত। আর কত আর কত এক জিনিস আর কত করবো। যদিও সব পারতাম এরকম না, কিন্তু বোরিং লাগতো, এক জিনিস আর কতবার পড়বো। তো তখন যেই জিনিসটা আমি করতাম আর কি আমার বোরিংনেসটা কাটাইতে, যে আমার হচ্ছে এই যে ভালো লাগতেছে না এই বিষয়টা কাটাইতে, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা বা মডেল টেস্টের কোয়েশ্চেন গুলো সলভ করা। তখন যেটা কি করতাম, আচ্ছা এরকম নিতাম। তো আমার মনে হয় তোমাদের এরকম হচ্ছে দাগাইতে বা হচ্ছে ধরো হচ্ছে বৃত্ত ভরাট করতে বা টিক চিহ্ন দিতে, আমার মনে হয় তোমাদের এই কাজটা করতে খুব ভালো লাগে। আমার ভালো লাগতো আর কি। এরকম একটা হচ্ছে তোমার এরকম একটা এক্সিট কোয়েশ্চেন নিতাম, নিয়ে হচ্ছে সলভ করতাম। ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন নিতাম, এবার সলভ করতাম। তো এইভাবে আমি দেখা যেত ঢাকা ইউনিভার্সিটির একটা ভালো প্রিপারেশন হয়ে গেছে। এখন আমার মনে হয় তোমাদের যখন এরকম হচ্ছে বোরিং লাগবে, তোমরা কিন্তু চাইলে এইভাবে কিন্তু কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারো। এবং আমাদের কিন্তু উদ্ভাস থেকে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে কিন্তু কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হবে। এবং আজকে আমরা লাস্টে কিন্তু আমরা একটা ক্লাস করছিলাম ডিটেলস এই চ্যাপ্টারটার উপর। তো আজকে আমরা যেটা করব, আমাদের শর্ট সিলেবাসে যে চ্যাপ্টার গুলো আছে ওই চ্যাপ্টার গুলো থেকে বাছাই করে খুব ভালো ভালো যে কোয়েশ্চেন গুলো আছে, আমাদের কোয়েশ্চেন ব্যাংক ছিল, কোয়েশ্চেন ব্যাংকে তো সবগুলো কোয়েশ্চেনই আমরা হচ্ছে এই জিনিসটা এনশিওর করার ট্রাই করছি মানসম্মত কোয়েশ্চেন হয়। শুধু আলতু ফালতু এতগুলা কোয়েশ্চেন দিলে তো হবে না, কোয়েশ্চেনের পরিমাণ বাড়লেই হবে না, আমাদের কোয়েশ্চেনের কোয়ালিটিটাও হচ্ছে কিন্তু এনশিওর করা লাগে। তো ওইখান থেকেও খুবই খুবই আমাদের পছন্দের কোয়েশ্চেন গুলো আমরা বাছাই করে নিছি, এবং আশা করা যায় এখান থেকে হয়তো তোমাদের কমন পড়লে পড়তেও পারে। ওকে। আচ্ছা, তাহলে চলো আমরা তাহলে শুরু করে দিই। ওকে। আচ্ছা, এখন আমরা শুরুতে কি পড়তেছি? শুরুতে আমরা পড়তেছি, আমরা চ্যাপ্টার 2 পড়তেছি। চ্যাপ্টার 2 নিয়ে তোমাদের অনেক কথাবার্তা আছে, অনেক বোরিংনেস কাজ করে, তোমরা হচ্ছে অনেক বোরিং হয়ে বোর ফিল করো যে এই চ্যাপ্টারের এত বড় চ্যাপ্টার কি আছে না আছে। তো দেখো, তো এই এতগুলো যে পড়লাম মাঝে মাঝে বোর লাগে, এখন তোমরা কোয়েশ্চেন গুলো সলভ করার সময় দেখবে তোমাদের অনেক মজা লাগতেছে, কারণ দেখবে ইম্পর্টেন্ট অনেক কোয়েশ্চেন কিন্তু তোমরা পেরে যাইতেছো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা চলো ফার্স্টে যে কোয়েশ্চেনটা আছে আমাদের কোয়েশ্চেন ব্যাংক, এখানে যে পেজ নাম্বারটা দেখতেছো এটা হলো আমাদের উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকের পেজ নাম্বার। উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকের পেজ নাম্বার 4 থেকে আমরা 1 নাম্বার কোয়েশ্চেনটা চলো দেখি। এখানে বলা আছে কি, এখানে বলা আছে কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু আমরা কোথায় পাবো? হোয়ার ইজ কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু ফাউন্ড? বলো আমরা কোথায় কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু পাবো? বলো দেখি, তোমরা আমাকে অ্যান্সার দাও তো দেখি চ্যাট বক্সে। কোথায় পাবো বলো? কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু কোথায় পাবো? হ্যাঁ, ভেরি গুড। সবাই কি বলতেছে? সবাই বলতেছে হচ্ছে যে আমরা কিডনির কালেক্টিং যে টিউবুলস গুলো আছে ওইখানে আমরা কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু পাবো। পোলাপান তোমাদের কি খেয়াল আছে যে দেখো তো কি ছিল? আমরা এখানে একটা নেফ্রনের চিত্র আঁকার একটু চেষ্টা করি। নেফ্রনে কি থাকে বলতো? এফারেন্ট ইফারেন্ট আর্টারিওল থাকে, গ্লোমেরুলাস থাকে, তারপর এটার নিচে কি থাকে বলতো? এটার নিচে থাকে হচ্ছে বোমেন্স ক্যাপসুল। ঠিক আছে?
এটার নিচে কি থাকে বলতো, এটার নিচে থাকে হচ্ছে বোমেন্স ক্যাপসুল ছিল। এটার নিচে কি ছিল বলতো, বোমেন্স ক্যাপসুল। এখন তোমাদের কি মনে আছে, এই যে আমরা টিস্যু পড়ছি, আমরা কি পড়ছিলাম, শুরুতে আমরা পড়ছিলাম স্কোয়ামাস টিস্যু। শুরুতে আমরা কি পড়ছিলাম বলতো, স্কোয়ামাস টিস্যু। তারপর আমরা কি পড়ছিলাম বলতো, এরপর আমরা পড়ছিলাম কিউবয়েডাল টিস্যু। এরপর আমরা কি পড়ছিলাম বলতো, এরপর আমরা পড়ছিলাম কলামনার টিস্যু। ওকে, এরপর আমরা কি পড়ছিলাম বলতো, কলামনার টিস্যু পড়ছিলাম। এখন তুমি আমাকে বলতো কোন টিস্যুটা সবচেয়ে পাতলা, আমাকে একটু বলতো দেখি কোন টিস্যুটা এখানে সবচেয়ে পাতলা। এখানে সবচেয়ে পাতলা হচ্ছে স্কোয়ামাস। এখানে সবচেয়ে পাতলা কি বলতো, স্কোয়ামাস। ওকে, এর থেকে বলতো, এর থেকে একটু আমাদের থিক কে, এর থেকে একটু থিক হচ্ছে কিউবয়েডাল। এর থেকে আরো আরো থিক কে, আরো থিক বা হচ্ছে লম্বাকে বলতো, আরো লম্বা হচ্ছে আমাদের কলামনার। ওকে, আচ্ছা, এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তোমরা এভাবে কখনো চিন্তা করছো কিনা জানি না, বায়োলজি কিন্তু খুবই মজার। তুমি যদি হচ্ছে বুঝো যে কোন জায়গায় কি আছে, সে কেন আছে, দেখবে খুবই মজা লাগছে। এখন তুমি একটু দেখো তো, এখান থেকে যে আমরা এখানে পড়তেছি এফারেন্ট আর্টারিওল, ইফারেন্ট আর্টারিওল, গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস থেকে কি হয় বলতো, কিছু ফ্লুইড, কিছু নাইট্রোজেনাস কিছু ফ্লুইড আমাদের এখানে কি আসে বলতো, আমাদের কিছু হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট এখানে চলে আসবে আমাদের বোমেন্স ক্যাপসুলে। এখন তুমি আমাকে বলো তো, এই যে বোমেন্স ক্যাপসুল, এখানে বোমেন্স ক্যাপসুলের যে সেল গুলো আছে, এগুলা ঠিক হলে সুবিধা হবে নাকি থিন হলে সুবিধা হবে, আমাকে বলো তো। কোনটা হলে ইজিলি ওই পাশ থেকে এ পাশে চলে আসতে পারে, আমাকে বলো তো দেখি। থিন হলে সুবিধা হবে, থিন হলে কিন্তু ইজিলি ওই পাশ থেকে এ পাশে চলে আসতে পারবে। তাহলে বলো তো এখানে আমাদের কোন সেলটা থাকবে, বোমেন্স ক্যাপসুলে থাকে, বোমেন্স ক্যাপসুলে থাকবে আমাদের স্কোয়ামাস। বোমেন্স ক্যাপসুলে কে থাকে বলতো, বোমেন্স ক্যাপসুলে থাকবে আমাদের স্কোয়ামাস সেল গুলা থাকবে। ওকে, আচ্ছা, এখন চলে আসো, এই যে এখান থেকে কি হবে বলতো, এখান থেকে আমাদের বোমেন্স ক্যাপসুল থেকে প্রক্সিমাল আমাদের হচ্ছে নালিকা যাবে, আমাদের হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবেল যাবে, তারপর হচ্ছে লুপ অফ হেনলি যাবে, ডিস্টাল কনভলিউটেড টিউবেল যাবে। এই এত কিছু আমি কিন্তু নেফ্রন এখানে সুন্দর করে আঁকতেছি না, বুঝছো, সুন্দর করে আঁকতে গেলে 3 দিন লাগবে। এর থেকে হচ্ছে আমি শর্ট করে লিখে দিই। এখন তোমার এখানে জানা রাখবে, আমাদের এই যে এই পাশে আমাদের এটা কি বলতো, এটা হলো আমাদের কালেক্টিং টিউবুলস। ঠিক আছে, এটা কি বলতো, এটা হলো আমাদের কালেক্টিং টিউবুলস। এখন কালেক্টিং টিউবুলস এর কাজ কি জানো, কালেক্টিং টিউবুলস এর কাজ হইতেছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে। সেটা হইতেছে কি জানো, তুমি জানো আমাদের এখানে এখানে গ্লোমেরুলাস থেকে বোমেন্স ক্যাপসুলে তোমার দুইটা কিডনি মিলে প্রতি মিনিটে কি পরিমাণ ফ্লুইড পাস হয়, তুমি কি জানো? গ্লোমেরুলাস থেকে কি পরিমাণ ইউরিন তোমার হইতেছে এই বোমেন্স ক্যাপসুলে যায়, কারো কোনো আইডিয়া? পার মিনিটে যায় জানো কতটুকু, 125 ml, 125 ml যায়। এখন তুমি চিন্তা করে দেখো, 125 ml পার মিনিট যদি হয়, তাহলে তোমার 1 ঘন্টাতে 1 ঘন্টাতে তোমার ইউরিন কত এমএল হবে, কত লিটার হবে? 125 কে 60 দিয়ে গুণ দাও, বুঝতে পারতেছো কত লিটার ইউরিন হবে? তো যদি এই যে আমাদের এতটুকু ফ্লুইড পুরাটাই যদি হচ্ছে ইউরিন হয়ে চলে আসতো, তাহলে দেখো, তাহলে কিন্তু তোমার আর বাথরুম থেকে আর বের হওয়া লাগবে না, সারাদিন বাথরুমে বসে থাকতা। এটা কি হয় বলো, এটা কিন্তু হয় না। তাই আমাদের এখানে কি হওয়া লাগে বলতো, এই যে 125 ml, এই যে এতটুকু যে আমাদের তোমার হচ্ছে এখানে ফ্লুইড যে চলে যাইতেছে গ্লোমেরুলাস থেকে, 125 ml ফ্লুইড যে আমাদের এখানে বোমেন্স ক্যাপসুলে চলে যাইতেছে, এখান থেকে আমাদের আবার কিছু ফ্লুইড রিঅ্যাবজর্ব করে নিয়ে আসা লাগে। তোমরা কিন্তু তোমরা যদি কিডনির চ্যাপ্টারটার বা নেফ্রনের পার্টটাতে যাও, এখানে দেখবে রিঅ্যাবজর্পশন একটা টার্ম আছে। তাহলে এখান থেকে কি করা লাগে বলতো, রিঅ্যাবজর্ব করে নিয়ে আসা লাগবে। তাহলে কতটুকু আমরা রিঅ্যাবজর্ব করবো বলতো, 124 ml আমরা রিঅ্যাবজর্ব করি। 124 ml রিঅ্যাবজর্ব করি, কিভাবে রিঅ্যাবজর্ব করি, এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল আছে, লুপ অফ হেনলি আছে, ডিস্টাল কনভলিউটেড টিউবুল আছে, এগুলা দিয়ে কি করি আমরা, ওয়াটার বা ধরো হচ্ছে বিভিন্ন দেখা যায় আমাদের নিউট্রিয়েন্টসও চলে যায় গ্লোমেরুলাস থেকে, ওইগুলো আমরা রিঅ্যাবজর্ব করি। এখন তুমি আমাকে বলো, এই যে বিভিন্ন জিনিস, এই যে 125 ml কত বড় একটা জিনিস, তোমাকে ধরে ধরে রিঅ্যাবজর্ব করা লাগবে, ধরে ধরে রিঅ্যাবজর্ব করা লাগবে। এখন তুমি বলো, এটার জন্য একটা শক্তিশালী একটা কোষ লাগবে না, একটু মোটা সোটা একটা কোষ লাগবে না? ঠিক আছে, বলো তো, একটু মোটা সোটা কোষ লাগবে না? তুমি যদি একদম থিন নাও, সে বলো সে হচ্ছে কতক্ষণ কাজ করবে? এখানে দেখো, এখানে তুমি প্রেসার দিতেছো, তাই থিন দিয়ে ইজিলি পাস করে আসতেছে। এখন এখানে দেখো, এটা এখানে তো প্রেসার কিছু নাই, তোমার এই যে আমাদের সেল গুলো আছে, এগুলো জোর করে টেনে আমাদের এক্সট্রা ওয়াটারটা নিয়ে আসা লাগবে। তাহলে বলো তো, এগুলো একটু মোটা হওয়া লাগবে না? তাই এখানে কি থাকে জানো, আমাদের কালেক্টিং টিউবুলসে কি থাকবে জানো, কালেক্টিং টিউবুলসে থাকবে আমাদের কিউবয়েডাল সেল। বুঝতে পারছি কেন স্কোয়ামাস থাকে আমাদের বোয়েন্স ক্যাপসুলে, কেন কিউবয়েডাল থাকে? ক্লিয়ার? দেখছো, তোমরা যদি হইতেছে এইভাবে চ্যাপ্টার 2 এভাবে যদি পড়ে যাও, শোনো, চ্যাপ্টার 2 এর প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করা যায়, প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করে পড়া যায়। এখন আমরা যদি এভাবে, এখন তোমরা কিভাবে পড়ছো বলো তো, জানছো হইছে স্কোয়ামাস দেখতে এরকম, কিউবয়েডাল দেখতে এরকম, অমুক জায়গায় স্কোয়ামাস থাকে, অমুক জায়গায় কিউবয়েডাল থাকে। কিন্তু আমরা যদি চিন্তা করে পড়ি, দেখবো হচ্ছে অনেক ইজিলি জিনিসগুলো কিন্তু মনে থাকতেছে। ঠিক আছে, তাহলে এভাবে মুখস্থ করলে দেখবো খুবই কঠিন লাগে। ওকে, আচ্ছা, এখন চলে আসি আমরা ওয়াল অফ ইন্টেস্টাইন। ওয়াল অফ ইন্টেস্টাইনে কি থাকবে বলো তো, ওয়াল অফ ইন্টেস্টাইনে কি থাকে বলো? ওয়াল অফ ইন্টেস্টাইনে কোন সেলটা থাকবে? থাকবে হচ্ছে কলামনার সেল। থাকবে কি বলতো, থাকবে হচ্ছে কলামনার সেল। আচ্ছা, এখন এটা ধরো ইন্টেস্টাইনের একটা ওয়াল, ইন্টেস্টাইনে কি হয় বলতো, ইন্টেস্টাইনের ওয়ালের যে হচ্ছে সেলগুলা, এগুলা কেন কলামনার হয়, এগুলা কেন কলামনার হয়? দেখো তো, এই যে সেলগুলা আছে, এদের কিন্তু অনেকগুলা কাজ করা লাগে একসাথে, বুঝছো?
এদের একসাথে অনেকগুলা কাজ করা লাগে। কি কাজ দেখো তো, এরা কি করে বলতো, এরা তোমার এনজাইম সিক্রেট করে। আমরা জানি যে ইন্টেস্টাইনে যে আমাদের এনজাইম লাগে, আমাদের ডাইজেশনে যে এনজাইম লাগে, তো এই সেলগুলা কি করে বলতো, এই সেলগুলোর এনজাইম সিক্রেট করা লাগে। তারপর তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এই সেলগুলোর আরো কি কাজ করা লাগে, এই সেলগুলোর আরো কি কাজ করা লাগে, আরো যে কি কাজ করা লাগে, তুমি যে ওয়াটার ফুড যে ডাইজেস্ট করছো, ওই ডাইজেস্টেড ফুড গুলাকে কি করা লাগে, তার অ্যাবজর্ব করা লাগে। ঠিক আছে, অ্যাবজর্ব করা লাগে। তো এই কারণে দেখা যায় এখানে তোমার হচ্ছে আরো কিছু কাজ আছে যেগুলো হচ্ছে তোমরা বুঝবা না, জাস্ট এই দুইটা জেনে রাখো। এখানে তার অনেকগুলা কাজ করা লাগে। তো এই কারণে দেখা যায় এই আমাদের সেলগুলো একটু কলামনার, একটু লম্বা আকারের হয়। এতটুকু জানো। এরপর চলে আসে হচ্ছে ওয়াল অফ ট্রাকিয়া। ওয়াল অফ ট্রাকিয়াতে তুমি কোন সেলটা পাবা বলো, কার কি আইডিয়া? ট্রাকিয়ার ওয়ালে তুমি কোন সেলটা পাবা বলো তো, বলো। ট্রাকিয়ার ওয়ালে তুমি পাবা সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াল সেল। সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াল সেল। ট্রাকিয়াতে তুমি কেন সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াল পাইতেছো আমাকে বলো তো দেখি। কারণ এই যে ধরো এটা হচ্ছে তোমার ট্রাকিয়া। ঠিক আছে, এটা দিয়ে তুমি কি করবো, তুমি যখন এয়ার ইনহেল করতেছো বা এক্সেল করতেছো, তখন এই দিক দিয়ে এয়ার তোমার লাংসে যাইতেছে, লাংস থেকে বের হয়ে আসতেছে। এখন ট্রাকিয়াতে দেখো কেন আমার সিলিয়েটেড সেলটা লাগে, ট্রাকিয়াতে তুমি কেন লাগে সিলিয়েটেড সেলটা বলো তো। কারণ হইতেছে আমার এইখানে দেখো সিলিয়া গুলো এরকম চুলের মতো, লম্বা চুলের মতো। তুমি যখন এখান থেকে তুমি যখন এদিক দিয়ে হচ্ছে এয়ার ইনহেল করতেছো, তখন এয়ারের মধ্যে কি থাকে বলতো, বিভিন্ন ডাস্ট পার্টিকেল থাকতেছে, তাই না বলো? বিভিন্ন ব্যাকটেরিয়া থাকতেছে, ভাইরাস থাকতেছে, এবং ঢাকার বা শহরের দিকে যারা আছে তারা তো জানো ডাস্ট পার্টিকেল থাকতেছে। তো এই যে ডাস্ট পার্টিকেল গুলো, এগুলো যদি তোমার লাংসে যাইতো, লাংসে গেলে কি হবে জানো, লাংস গুলো হচ্ছে তোমার একদম হচ্ছে নষ্ট হয়ে যাবে। তোমরা কি জানো একটা নর্মাল লাংস, ঠিক আছে, কেমন জানো দেখতে, একদম পিঙ্ক কালারের হয়, একদম পিঙ্ক কালারের হয়, একদম হচ্ছে তোমার গোলাপি একটা জিনিস। তুমি যারা হচ্ছে স্মোক করে তারা এই যে ধোঁয়া নিতেছে, ঠিক আছে, তারপর হচ্ছে বিভিন্ন যে তোমার পার্টিকেল গুলা তাদের লাংসে যাইতে 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 তাদের লাংস একদম কালো হয়ে যায়। তো এখানে দেখো আমাদের এই জন্য আল্লাহ কি দিচ্ছে, সিলিয়া দিয়ে দিচ্ছে যেন এগুলা না যায়। তো সিলিয়া গুলা কি করবে, যখনই এদিক দিয়ে কোনো একটা ডাস্ট পার্টিকেল যাওয়ার ট্রাই করবে, তখন সিলিয়াটাকে এটা ধরবে, ধরে হচ্ছে এটাকে লাথি দিয়ে বাইরে বের করে দেবে। ঠিক আছে, লাথি দিয়ে বাইরে বের করে দেবে। বুঝতে পারছি? ঠিক আছে। এরপর দেখো যখন একসাথে অনেকগুলা হচ্ছে ডাস্ট পার্টিকেল যায়, তখন আমাদের কাশি আসে না বলতো, তখন কিন্তু তোমার কাশি আসে। কেন তুমি কাশি দাও, তুমি জোরে জোরে ফুসফুস দিয়ে বাতাস বের করে দাও, লাংস থেকে বাতাস বের করে দাও, যাতে এখানে সিলিয়াতে যে ডাস্ট পার্টিকেল গুলো আটকে আছে ওগুলো যেন তাড়াতাড়ি বের হয়ে যায়। বুঝতে পারতেছি? আচ্ছা, এখন ফাহিম এটা সুন্দর একটা কোয়েশ্চেন করছে যে স্মোক করলে হচ্ছে অনেক সময় হচ্ছে এরকম হয় না কেন, স্মোক করলে হচ্ছে এগুলো আটকায় না কেন, স্মোক করলে কেন কালো হয়ে যায়? কারণ স্মোক দেখো, তুমি একটা গরম একটা তুমি একটা কি বলো একটা পলিউটেড একটা জিনিস নিতেছো, এগুলো কিন্তু হচ্ছে খুবই খারাপ জিনিস, খুবই খারাপ খারাপ পার্টিকেল থাকতেছো এখানে। ওইগুলা যেন কি করে, ওইগুলো তোমার সিলিয়া গুলাকে নষ্ট করে ফেলে। যারা স্মোকার তাদের ট্রাকিয়াতে সিলিয়া থাকে না, তাদের সিলিয়া গুলো নষ্ট হয়ে যায়, তাই ওগুলো হচ্ছে আটকানোর মতো কেউ থাকে না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখো আমি এই যে ফার্স্ট কোয়েশ্চেনটা এতটুকু টাইম নিয়ে কেন এক্সপ্লেন করলাম, এতটুকু টাইম নিয়ে এক্সপ্লেন করলাম কারণ তোমাদের এখানে কোয়েশ্চেন ব্যাংক সলভ করার একটা স্ট্র্যাটেজি একটু মাথায় রাখা লাগবে। কোয়েশ্চেন ব্যাংক সলভ করার একটা স্ট্র্যাটেজি মাথায় রাখা লাগবে। দেখো তোমাদের এইখানে অনেকে যেটা করবা, এই কোয়েশ্চেনটা সলভ করার টাইমে এখানে দেবে কি আছে, দেখবে হচ্ছে কালেক্টিং টিউবুলস অফ কিডনি, শেষ, এটা শেষ। এখন দেখো তোমার কিন্তু মনে রাখা লাগবে যে যেহেতু এখানে টিস্যুর টাইপ থেকে কোয়েশ্চেন আসছে, আমাদের অ্যানিমেল টিস্যুর টাইপ থেকে কোয়েশ্চেন আসছে, তার মানে হইতেছে এখানে বাকি যে জিনিসগুলো আছে, এখানে যে শুধু আমাদের কিউবয়েডাল সেলটা ইম্পর্টেন্ট এটা না, এখান থেকে কিন্তু স্কোয়ামাসও ইম্পর্টেন্ট, কলামনারও ইম্পর্টেন্ট, এই সবগুলা কিন্তু আমাদের পড়া লাগবে। বুঝতে পারতেছি? তোমাদের কিন্তু এবার ধরে ধরে পড়া লাগবে যে এই টপিক থেকে কোয়েশ্চেন আসছে মানে এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, এই টপিকের আশেপাশে যে সকল ইনফরমেশন আছে ওগুলো আমরা দেখে নিব। তারপরে যে দেখো অপশন গুলা, তুমি অপশন গুলা একটু দেখে রাখবা যে এই অপশন রিলেটেড কোনো ইনফরমেশন আছে কিনা। যদি কোনো ইনফরমেশন থাকে অপশন রিলেটেড, তাহলে কিন্তু ওই ইনফরমেশনটা পড়ে রাখবা, তাহলে ধরো তোমার প্রিপারেশনটা একদম হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, ভালো হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন বলো আমাদের নিউক্লিয়াসের স্ট্রাকচারের উপর বেসিস করে আমাদের কয়টা ইয়ে আসবে, আমাদের কয় টাইপের সেল আছে বলো তো নিউক্লিয়াসের বেসিসের উপর? ভেরি গুড, এখানে আসবে কয়টা, দুইটা। আমরা কি জানি বলতো, প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল। এটাই এক্সপ্লেন করা লাগবে আমার মনে হয়, সেটা এটা বোধহয় তোমরা সেই ক্লাস 6-7 থেকে পড়ে আসতেছো। আমি এটার আর এক্সপ্লেনেশনে গেলাম না, ঠিক আছে, এখানে আর গেলাম না। এই বোমেন্স ক্যাপসুল কোন টিস্যু বললাম তো, বোমেন্স ক্যাপসুল হচ্ছে স্কোয়ামাস। আমি হচ্ছে বললাম না, এখানে হচ্ছে তোমার এখানে ফ্লুইডটা তাড়াতাড়ি পাস করার জন্য পাতলা হওয়া লাগবে, তাই এটা হচ্ছে স্কোয়ামাস। ওকে, তাহলে এটা এক্সপ্লেন করতেছি না, আমরা চলে যাই পরের ইয়ার। এখন এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট যে আমাদের জিমনোস্পার্ম, ঠিক আছে, আমাদের কোন জিমনোস্পার্মে ভেসেল থাকে। আচ্ছা বলো, ভেসেল বলতে এখানে কি বুঝাইছে বলো দেখে, তোমাদের কার কতটুকু মনে আছে পড়াশোনা, বলো এখানে ভেসেল বলতে কি বুঝাইছে। এখানে ভেসেল বলতে বুঝাইছে, আমরা প্ল্যান্ট টিস্যু পড়ছিলাম, প্ল্যান্ট টিস্যুর মধ্যে কি পড়ছিলাম বলতো, প্ল্যান্ট টিস্যুর মধ্যে আমরা পড়ছিলাম জাইলেম আর ফ্লোয়েম, খেয়াল আছে তোমাদের? প্ল্যান্ট টিস্যুর মধ্যে কি পড়ছিলাম বলতো,
প্ল্যান্ট টিস্যুর মধ্যে আমরা পড়ছিলাম জাইলেম পড়ছিলাম আর ফ্লোয়েম পড়ছিলাম। তো দেখো এখানে আমাদের জাইলেমের কাজ কি ছিল? জাইলেমের কাজ ছিল সে ওয়াটার ক্যারি করে। সে ওয়াটার কি করে বলতো? ওয়াটার ক্যারি করে রুট থেকে একদম আমাদের লিভস পর্যন্ত নিয়ে যায়। এখন বলতো জাইলেমে কয় টাইপের সেল ছিল বলতো? জাইলেমে কয় টাইপের সেল ছিল? জাইলেমে ছিল আমাদের 4 টাইপের সেল। ঠিক আছে, 4 টাইপের সেল কি কি ছিল বলতো? ছিল হচ্ছে আমাদের ট্রাকিট ছিল। কি ছিল বলতো? ট্রাকিটস ছিল। আর কি ছিল বলতো? ভেসেলস ছিল। তারপর আর কি ছিল বলতো? ছিল হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। পুরাটা লিখতেছিল, শর্ট করে লিখি। আর কি ছিল বলতো? জাইলেম প্যারেনকাইমা। আর কি ছিল বলতো? জাইলেম ফাইবার ছিল। ঠিক আছে, আর কি ছিল বলতো? জাইলেম ফাইবার ছিল। ওকে, তাহলে এখন তোমাদের এখান থেকে এটা খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তোমাদের বইয়ে দেখবা এরকম দুইটা টার্ম আছে, জিমনোস্পার্ম আর এনজিওস্পার্ম। এই জিনিসগুলো বুঝি কিনা আমাকে চ্যাট বক্সে জানাও তো। জিমনোস্পার্ম আর এনজিওস্পার্ম বুঝি? ওকে, তাহলে হচ্ছে আমরা জিমনোস্পার্ম এনজিওস্পার্ম বুঝি। এই লাস্টের যে বায়োলজি ফ্রি ক্লাস ছিল ওটাতে কিন্তু এক্সপ্লেইন করছিলাম জিমনোস্পার্ম কি এনজিওস্পার্ম কি। আচ্ছা শোনো দেখো, আমরা যে তোমরা এই যে দেখো কিছুদিন আগে কি গেল, আমের সিজন গেল না? আমরা আম খাইছি না? আমের ভেতরে কি থাকে? ভেতরে হচ্ছে আমার একটা আটি থাকে। ভেতরে হচ্ছে কি থাকে বলে? আমার একটা আটি থাকে। এবং ওই আমের আটির বাইরে কি থাকে? আম থাকে, যেটা হচ্ছে আমরা খাই। ওকে, এখন তুমি বলো তো গাছের কোনটা দরকার? গাছের কিন্তু দরকার আমের আটিটা। গাছ কেন আম বানাইছে বলো তো? আমের আটিটা কি বলো? এটা হলো আমের হচ্ছে সিড, ম্যাঙ্গোর সিড। তাহলে এই সিডটা হচ্ছে তার দরকার, এই সিডটা তো হচ্ছে তার দরকার। এই সিড থেকে নতুন একটা কি হবে? একটা ম্যাঙ্গো প্ল্যান্ট হবে, রাইট? আমাদের কিন্তু এখানে সিডটা দরকার আছে। ওকে, এখন দেখো প্রত্যেকটা প্ল্যান্টই কি তৈরি করে? একটা সিড তৈরি করার ট্রাই করে। কোন কোন প্ল্যান্টে তোমার সিডের বাইরে আমরা যেটা খাই বা ফ্রুট হিসেবে যেটা চিনি ওই পার্টটা থাকে। আর কোন কোন প্ল্যান্ট জাস্ট সিড তৈরি করে, ওদের হচ্ছে বাইরে কোনো ফ্রুটের কোনো পার্ট থাকবে না। বুঝতে পারতেছি? জাস্ট সিড তৈরি করবে। এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা যদি এখানে এইভাবে একটু চিন্তা করি যে সিডের বাইরে আমরা এই পাশে যে পাল্পের ম্যাঙ্গো পাল্পের যে পার্টটা আছে বা আপনাদের ফ্রুট যে আছে, ওইটাকে আমরা কি বলতে পারি না? এই সিডের জামা কাপড় চিন্তা করতে পারি না বলতো? এই সিডের কি জামা কাপড় চিন্তা করতে পারি না? এটা এই সিডটাকে পুরোটাকে কিন্তু কাভার করে রাখছে। তাহলে এই পাশে দেখো, এই সিডটার কি কোনো জামা কাপড় আছে? এই সিটটার কি কোনো জামা কাপড় আছে? এই সিটটার কিন্তু কোনো জামা কাপড় নাই। এটাকে যেন কি বলা হয়? এটাকে বলা হয় নেকেড সিট। এটাকে আমরা কি বলতে পারি? নেকেড সিট। এবং নেকেড সিটের ভদ্র ভাষায় ওই যে অনেক অনেক আগের কালে তোমার অ্যারিস্টটল দাদু ছিল, তো ওই টাইমে মোস্ট প্রবাবলি অ্যারিস্টটল দাদু বলছে নাকি কে বলছে আমি জানি না, ওই অনেক আগে এটাকে যেন কি বলা হয়তো? ওইটাকেই বলা হয়তো তোমার জিমনোস্পার্ম। ওইটাকেই বলা হয়তো তোমার জিমনোস্পার্ম। স্পার্ম মানে কি? এখানে স্পার্ম বলতে বোঝানো হয়েছে, এখানে স্পার্ম বলতে বোঝানো হয়েছে সিড। আর জিমনো বলতে কি বোঝানো হয়েছে? জিমনো বলতে এখানে বোঝানো হয়েছে নেকেড। বুঝতে পারছি? তাহলে যে সকল প্ল্যান্টে আমরা নেকেড সিড পাবো এগুলো হলো আমাদের জিমনোস্পার্ম। আর যাদের এরকম আমের মতো যারা হচ্ছে আছে তাদেরকে আমরা বলবো কি জানো? তাদেরকে আমরা বলবো এনজিওস্পার্ম। তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো এনজিওস্পার্ম। বুঝতে পারছি সবাই? ওকে। এ তো ফাহিম একটা সুন্দর একটা ইয়া বলছে যে জিম করে ফ্যাট কমাইছে। হ্যাঁ, জিম করে ফ্যাট কমাইছে বা ফ্রুট কমাইছে, বুঝছো? আচ্ছা আচ্ছা, ইয়া বলতেছো এনজিও মানে কি? আচ্ছা শোনো, এই যে যেহেতু কোয়েশ্চেন করতে আমি বলি, এনজিও মানে হচ্ছে কন্টেইনার। এনজিও মানে হলো কন্টেইনার। তাহলে আমরা বলতে পারি না ম্যাঙ্গোটা একটা কন্টেইনার বা একটা পাত্রের মধ্যে আছে? বলতো কন্টেইনার। কন্টেইনার বা পাত্রের মধ্যে আছে, আমরা বলতে পারি না? ওকে, তাহলে আচ্ছা এখানে জিমনোস্পার্মের এক্সাম্পল চাও? জিমনোস্পার্মের এক্সাম্পল হচ্ছে সাইকাস। ওকে, তারপর এখানে হচ্ছে আরো একটা এক্সাম্পল জেনে নাও হচ্ছে তোমার হচ্ছে, আচ্ছা শোনো এখানে যে 4টা অপশন দেখতেছো না, এই 4টা অপশনই হচ্ছে তোমার জিমনোস্পার্ম। সাইকাস, পাইনাস, নিটাম, ইফেড্রা। খুব সম্ভবত ইফেড্রার ব্যাপারটা ছিল না, ইফেড্রা হওয়ার কথা। 4টাই হইতেছে জিমনোস্পার্ম। আর তুমি আমি যেই সব ফল বলে যেগুলো চিনি, আম, জাম, কাঁঠাল, সবগুলো হচ্ছে তোমার এনজিওস্পার্ম। বুঝতে পারছি? আচ্ছা এখন কথা হইতেছে আমরা তো এতগুলো বেসিকে জানছি, কোশ্চেনে ফেরত আসি। তোমাদের যেটা মাথায় রাখা লাগবে জিমনোস্পার্মের জাইলেমে ভেসেল থাকে না। সবাই মাথায় রাখো, জিমনোস্পার্মের জাইলেমে কি থাকে না? ভেসেল থাকে না। কিন্তু এনজিওস্পার্মের জাইলেমে 4টা সেলই থাকবে, এটা মাথায় ঢোকাও। জিমনোস্পার্মের জাইলেমে ভেসেল থাকে না, এনজিওস্পার্মে সবগুলা থাকবে। এই কোয়েশ্চেনটা যেন কেন বলতেছি, দেখো তোমরা এখন কি দিতে আসছো বলো তো? তোমরা কলেজ এডমিশন দিবা। তার মানে স্যাররা কিন্তু এমন কোয়েশ্চেন গুলা দেওয়ার ট্রাই করবে যেগুলা কলেজের বইগুলাতেও আছে, কলেজের বায়োলজি বইগুলাতেও আছে। বুঝতে পারছো? একটু রিলেট করে দেওয়ার ট্রাই করবে। তাহলে দেখো এই ইনফরমেশনটা কলেজের বইও আছে, তাই তোমাদেরকে এটা বলতেছি। তাহলে দেখো আমাদের মাথায় রাখা লাগবে জিমনোস্পার্মে কিন্তু আমাদের ভেসেল থাকবে না, আর এনজিওস্পার্মে সবগুলা থাকবে, সবগুলা সেলই থাকবে। এখন এটার হচ্ছে তোমার একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হলো সবগুলা জিমনোস্পার্মে ভেসেল থাকে না, শুধুমাত্র নিটাম
শুধুমাত্র হচ্ছে নিটাম নামক যে জিমনোস্পার্মটা আছে তার মধ্যে ভেসেল থাকবে। শুধুমাত্র নিটাম নামক যে জিমনোস্পার্মটা আছে তার মধ্যে ভেসেল থাকবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, এরপর এখানে চলে আসো, আমাদের এখানে চলে আসে যে সেল মেমব্রেনে। আমাদের লাস্ট ফ্রি ক্লাস যারা করছিল এখানে কিন্তু আমি চার্ট করে দিছিলাম যে কি কি ছিল। বলো, সেল মেমব্রেনে কি থাকে? তোমার এখানে সেল মেমব্রেনে মাথায় রাখা লাগবে লিপিড আর কি থাকে বলো তো? প্রোটিন থাকে। এগুলা কোথায় থাকে? সেল মেমব্রেনে। শুধু যে সেল মেমব্রেনে লিপিড থাকে এটা না, তোমরা এগুলা পড়ছো না? মেমব্রেনাস অর্গানেলিস, সেল অর্গানেলিস কোনগুলো আছে, কোনগুলাতে মেমব্রেন থাকে আর কোনগুলোতে মেমব্রেন থাকে না। সেল অর্গানেলিস যেগুলো আছে, মেমব্রেনাস সেল অর্গানেলিস যেগুলো আছে, যেগুলাতে হচ্ছে মেমব্রেন থাকে, সবগুলার মেমব্রেন কিন্তু লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। এটা মাথায় রাখবা। তোমার যতগুলা সেল অর্গানেলিস আছে যাদের হচ্ছে মেমব্রেন থাকে, সবগুলা কি দিয়ে তৈরি বলো? লিপিড আর প্রোটিন দ্বারা তৈরি। ওকে, তারপর বলো কাইটিন কোথায় থাকে বলো? বলো দেখি কাইটিন কই থাকবে বলো? কাইটিন থাকে ফাঙ্গাসে। ঠিক আছে, কাইটিন থাকবে কোথায়? ফাঙ্গাস বা ফানজাইয়ে। ওকে, তারপর তুমি আমাকে বলো পেকটিন সুবেরিন কোথায় থাকে বলো? পেকটিন সুবেরিন কোথায় থাকে? পেকটিন সুবেরিন থাকে সেল ওয়ালে। দেখছো, আমরা কিন্তু ওইভাবে তোমাদের কিন্তু অপশন গুলো একটু চেক করে নিতে হবে। অপশনে যদি আমাদের এক্সট্রা ইনফরমেশন থাকে ওগুলো কিন্তু আমরা দেখে নিব। তারপর তুমি বলো সেলুলোজ লিগনিন কই থাকে বলো? সেলুলোজ লিগনিন কই থাকে? এটাও কোথায় থাকে? এটাও থাকে কিন্তু সেল ওয়ালে। এটাও কোথায় থাকে বলো? সেল ওয়ালে। তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম এটা। এরপর এখানে চলে আসো, আমাদের এখান থেকে জানা লাগবে এই টপিকটা নিয়ে তোমরা একটা কনফিউজড হয়ে যাও। দেখো এখানে এই কোশ্চেনটাও ইনক্লুড করা হয়েছে। দেখো কি বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য সাইটোপ্লাজমিক এরিয়া সারাউন্ডিং দ্য সেন্ট্রিওল কল্ড। ঠিক আছে, এখন ধরো আমরা কি জানি? আমরা জানি প্রত্যেকটা সেলে কি থাকে বলো? দুইটা সেন্ট্রিওল থাকে। প্রত্যেকটা অ্যানিমেল সেলে কি থাকে বলো তো? দুইটা করে আমাদের সেন্ট্রিওল থাকবে। এবং এই সেন্ট্রিওল গুলা কেন দরকার বলো দেখি? সেন্ট্রিওল গুলা কেন দরকার? সেল ডিভিশনের জন্য। সেন্ট্রিওল গুলা কেন দরকার বলো? সেল ডিভিশনের জন্য দরকার। এখন বলো সেন্ট্রিওল কি একটা মেমব্রেনাস সেল অর্গানেলিস নাকি নন মেমব্রেনাস বলো? এটা কি মেমব্রেনাস? এটার কি মেমব্রেন থাকে কি থাকে না বলো তো? এটা কিন্তু নন মেমব্রেনাস। ঠিক আছে, এর কিন্তু কি থাকে না বলো? এটার কিন্তু কোনো মেমব্রেন থাকে না। এটা কিন্তু মাথায় রাখবা। তোমাদের বইয়ে দেখবা এটা চারপাশে এরকম করে রেড কালারের একটা কি একটা দাগ দিয়ে রাখছে, তাই তোমরা যেটা মনে করো এটা বোধহয় মেমব্রেন, বলাপান এটা কিন্তু মেমব্রেন না। এটা কি দাগ কেন দাগ তোমাদেরকে বলতেছি, শোনো। এখন আমাদের যেটা জানা লাগবে, এটা যেহেতু হচ্ছে নন মেমব্রেনাস, তার মানে সেন্ট্রিওল দুইটা কই থাকে? সেন্ট্রিওল দুইটা সাইটোপ্লাজমে ভাসতে থাকে। ঠিক আছে, এটা কই থাকে বলতো? এটা সাইটোপ্লাজমে হচ্ছে ভাসতে থাকে। এখন সেন্ট্রিওল দুইটার চারপাশে যে সাইটোপ্লাজম থাকে, সেন্ট্রাল দুইটা চারপাশে যে সাইটোপ্লাজম থাকে, ওই সাইটোপ্লাজমটা একটু থিক হয়। ঠিক আছে, একটু হচ্ছে তোমার একটু থিক হবে। এই সাইটোপ্লাজমটা একটু হচ্ছে তোমার লিকুইড সাইটোপ্লাজমটা একটু থিক হয়। তো এই চারপাশে যে সাইটোপ্লাজমের যে পার্টটা, ওইটাকে কি বলা হয়? ওইটাকে বলা হইতেছে সেন্ট্রোস্ফিয়ার। ওইটাকে কি বলা হয় বলো? সেন্ট্রোস্ফিয়ার। ঠিক আছে, ওইটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এখানে যে সাইটোপ্লাজমটা থাকবে ওটাকে আমাদের বলা হবে সেন্ট্রোস্ফিয়ার। ঠিক আছে, এখন এই যে আমাদের যেটা জানা লাগবে যে সেন্ট্রোস্ফিয়ার প্লাস সেন্ট্রিওল, সেন্ট্রোস্ফিয়ার প্লাস সেন্ট্রিওল, এই দুইটাকে আমরা একসাথে বলবো সেন্ট্রোজোম। এই দুইটাকে একসাথে আমরা বলবো কি? সেন্ট্রোজোম। এটা কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে। ওকে, তারপর বলো ক্রেবস সাইকেল কোথায় হয় বলো? বলো ক্রেবস সাইকেল কই হয়? খুব কমন একটা কোয়েশ্চেন। ক্রেবস সাইকেল হয় কোথায় বলো? মাইটোকন্ড্রিয়াতে। ক্রেবস সাইকেল হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। এটা তো হচ্ছে আমরা সবাই জানি। আচ্ছা, তারপর এখানে চলে আসো ইন্টারক্যালেটেড ডিস্ক। বলো ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় থাকবো? কোথায় আমরা ইন্টারক্যালেটেড ডিস্ক পাবো বলতো? ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে আমাদের কার্ডিয়াক মাসেলে। আমাদের কার্ডিয়াক মাসেলের যদি আমরা বলি, আমরা যদি বলি একটা কার্ডিনাল ফিচারের বলি, ইম্পর্টেন্ট ফিচার যেটা দিয়ে হচ্ছে আমরা অন্য যে কোনো জিনিস থেকে আলাদা করতে পারবো, সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে তার ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে। তোমরা আমাকে বলো তো ইন্টারক্যালেটেড ডিস্কের কাজ কি? তোমরা কি কেউ জানো ইন্টারক্যালেটেড ডিস্কের কাজ কি? ধরো এটা হচ্ছে হার্ট। হার্টের মধ্যে কি আছে বলতো? হার্টের মধ্যে আছে আমাদের কার্ডিয়াক মাসেল। ধরো আমি এখানে একটা কার্ডিয়াক সেল আঁকলাম। ঠিক আছে, ধরো এটা একটা সেল, তারপর ধরো এখানে আরো একটা সেল। এখন এই দুইটার মাঝখানে কি থাকে বলতো? এই দুইটার মাঝখানে থাকবে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। খুবই হচ্ছে খট্টা মোট্টা কঠিন একটা নাম, খুবই খট্টা মোট্টা কঠিন একটা নাম। এখন তোমাদের যেটা জানা লাগবে, যে এখানে এটা আসলে তোমার সেল মেমব্রেন গুলাই হচ্ছে মিলেই আমাদের ইন্টারক্যালেটেড ডিস্ক তৈরি করে। এখানে যে দুইটা সেল আছে, দুইটা সেলের সেল মেমব্রেন মিলে ইন্টারক্যালেটেড ডিস্ক তৈরি করে। তাহলে এটাকে কেন আলাদা করে কেন হচ্ছে আমরা এটাকে ইন্টারক্যালেটেড ডিস্ক বলতেছি? সেল মেমব্রেনের দুইটাকে আমরা কেন আলাদা করে ইন্টারক্যালেটেড ডিস্ক বলতেছি? এখানে আলাদা করে ইন্টারক্যালেটেড ডিস্ক বলার কারণ হলো, তোমরা এখানে জানো না যে আমাদের হার্ট একটা ইলেকট্রিক ইম্পালস তৈরি করে? ওই ইলেকট্রিক ইম্পালস যখন হার্ট দিয়ে যায় তখনই হার্ট কি হয় বলতো? কন্ট্রাক্ট করে, তারপর রিল্যাক্স করে, ওইভাবে সিস্টোল ডায়াস্টোল হয়। এটা জানি না যে হার্টের মধ্যে কি থাকে বলতো? আমাদের এরকম ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে, ইলেকট্রিক ইম্পালস তৈরি করে। ওটা যখন এদিক দিয়ে যাবে তখন এটা কি করে? কন্ট্রাক্ট করে, তারপর হচ্ছে রিল্যাক্স করে।
দেখবে অনেকের কি করে, অনেক সময় দেখবে হার্ট হচ্ছে একদম হচ্ছে চুপচাপ হয়ে গেছে, একদম চুপ হয়ে গেছে, তারপর কি করে ফিব্রিলেটর ইউজ করে, যদি এখন যে আয়রন বা ইস্ত্রির মতো দুইটা জিনিস দিয়ে বুকের মধ্যে হচ্ছে শক দেয়, দিয়ে হচ্ছে হার্টের একদম জোরে টোরে ইয়া করে তাকে হচ্ছে শুরু করে হার্টের বিট শুরু করে, দেখছি না এটা? তাহলে দেখো, তাহলে এটা কিন্তু সবাই জানো যে আমাদের কি লাগে, একটা ইলেকট্রিক ইম্পালস লাগে। এখন তুমি চাও, তুমি কি চাও তোমার হার্টটা ঠিকঠাক মতো হচ্ছে বিট করুক, এটা চাও না? তুমি কি চাও বলো তো? হার্টটা ঠিকঠাক মতো বিট করুক, টাইমলি বিট করুক। এর জন্য এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক গুলা, তোমরা আমাকে বলো, এখন তোমরা আমাকে বলো তো, এই যে আমরা যে আমাদের ইলেকট্রিসিটি, তোমরা এই যে ইলেকট্রিসিটি পড়ো, ঠিক আছে? তো আমাদের বলো তো ইলেকট্রিসিটি কিভাবে হচ্ছে চলে বলো তো? আমাদের কি লাগে? ইলেকট্রন লাগে, অথবা কি লাগে বলো? আয়ন লাগে। ঠিক আছে, আমাদের কি লাগে বলো? ইলেকট্রন লাগে অথবা আমাদের আয়ন লাগে, তাই তো? আচ্ছা, এখন তুমি এখানে দেখো, আমাদের এই সেল থেকে যখন আমাদের এই সেলে কিছু আয়ন পাস করবে, তখনই কিন্তু এই সেলটার মধ্যে আমাদের এই ইলেকট্রিক ইম্পালসটা যাইতেছে, তখনই কিন্তু এই সেলটা কন্ট্রাক্ট করবে। বুঝতে পারতেছি এটা? এই সেল থেকে এই সেলে কিছু আয়ন যাওয়া লাগবে, ইলেকট্রন যাবে না, কিছু আয়ন যাবে। ওই আয়ন যাওয়ার ফলে কি হবে, ওটা হচ্ছে কন্ট্রাক্ট করবে। বুঝতে পারছি কিনা এটা? আচ্ছা, এটা বুঝতে পারছি। এখন তুমি আমারে বলো, এখন ধরো যদি আয়ন গুলো এইভাবে ধীরে 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 যাইতো, প্রথমে ধরো এখানে আসলো, এইখান থেকে আসার পর এখান থেকে এই সেলে যাইতে 1 সেকেন্ড টাইম লাগবে, তো তাইলে কি হতো বলো তো? তুমি দেখতে এখন হয়তো তোমার এখানে হার্ট এই পার্ট সিস্টেম করতেছে, এই পার্ট ডায়াস্টল করতেছে, খুবই আস্তে ধীরে হার্ট চলতো। এইভাবে আস্তে আস্তে ধীরে যদি হার্ট চলে তাহলে প্রবলেম নাকি ভালো? তুমি আমাকে বলো তো, আস্তে ধীরে যদি হার্ট চলে তাহলে প্রবলেম নাকি ভালো, বলো? আস্তে ধীরে হার্ট চললে কিন্তু প্রবলেম। তাই এখানে কি করা হয়, ইন্টারক্যালেটেড ডিস্কটাকে বলা হয় গ্যাপ জাংশন। এখানে কিছু গ্যাপ থাকে, বুঝছো, কিছু ছিদ্র থাকবে, যা দিয়ে দ্রুত আমাদের আয়ন গুলো এক সাইড থেকে অন্য সাইডে পাস করতে পারে। তাহলে কি হবে বলতো? দ্রুত কিন্তু ইম্পালসটা এক সাইড থেকে এক সাইডে যাবে, দ্রুত কিন্তু আমাদের হার্টটা বিট করবে। বুঝতে পারছি ইন্টারক্যালেটেড ডিস্কের কাজ কি? বুঝতে পারছি কিনা? দেখো, এটা কিন্তু কলেজেও না, এখানে এটা হচ্ছে মেডিকেলের একটা কনসেপ্ট তোমাদেরকে শিখিয়ে দিতেছে, বুঝছো? আচ্ছা, এখন চলে আসো, এখন বলো কোনটা মেমব্রেন বাউন্ড অর্গানেলি, বলো কোনটা, বলো দেখি এখানে। এই মেমব্রেন বাউন্ড রাইবোজোম কে বলছে? এটা তো মাইর দিতে হবে। মেমব্রেন বাউন্ড রাইবোজোম কে বলছে? মাইর দিব তো, মাইর দিব তো এখানে, একদম মাইর দিব। এই দেখছো কত ইজি একটা কোয়েশ্চেন, জানো এটা হচ্ছে এই চ্যাপ্টারের অবজেক্টিভের খুবই হিট একটা কোয়েশ্চেন, যে কোনটা মেমব্রেন বাউন্ড আর কোনটা নন মেমব্রেন। খুবই হিট একটা কোয়েশ্চেন। এখানে কোনটা জানো? এখানে হইতেছে তোমরা যেগুলো বলছো কোনো একটাই নেই, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো যাদের হচ্ছে পেস্ট লাগে তারা এইভাবে মনে রাখবা, এই ছন্দটা দিয়ে তোমরা মনে রাখতে পারো। দেখুন আমার বাংলিশ আমি লিখছি মায়ের পাগলা, কি লিখছে বলো? মায়ের পাগলা। তোমরা মায়ের পাগলা দিয়ে সুন্দর করে কিন্তু মনে রাখতে পারো। এম থেকে কি? এম থেকে হলো আমাদের মাইটোকন্ড্রিয়া। এম থেকে কি বলো? এম থেকে হলো মাইটোকন্ড্রিয়া। ই থেকে কি বলতো? ই থেকে ইয়ার বলতে কি বোঝায়? ইয়ার বলতে বোঝা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পুরাটা লিখতেছি না, তোমরা একটু দেখে নিও, ওকে? আমাদের টাইম লাগে, পুরাটা লিখতেছি না। পি থেকে কি বলতো? পি থেকে হলো হচ্ছে আমাদের প্লাস্টিড। পি থেকে কি বলতো? পি থেকে হলো আমাদের প্লাস্টিড। জি থেকে কি বলতো? জি থেকে হলো আমাদের গলজি বডি বা গলগি বডি। এল থেকে কি বলতো? এল থেকে হলো হচ্ছে আমাদের লাইসোজোম। তো তোমাদের বইয়ে এই জিনিসগুলো হইতেছে মেমব্রেনাস, বাকি যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমাদের নন মেমব্রেনাস, ওকে? তাহলে এখান থেকে এটা আমরা জেনে নিলাম। এখন চলে আসো, আমরা চলে আসি এর পরের চ্যাপ্টারে, চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 খুবই একটা কি বলবো, খুবই একটা ঝাঁকানাকা টাইপ চ্যাপ্টার। এটা হচ্ছে খুবই ছোট একটা চ্যাপ্টার, কিন্তু এখানে অনেক কিছু বোঝার আছে, কিন্তু আমরা কেউই ওটা বুঝি না। আচ্ছা, সমস্যা নাই, আমরা আমাদের হচ্ছে কলেজ অ্যাডমিশনের ডিটেলস যে ক্লাসগুলো হবে সামনে, ওইখানে এই চ্যাপ্টার দিন আমরা ইনশাল্লাহ বুঝে নিব। যারা আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ আমরা বুঝে নিব, ওকে? তাহলে এখন বলো কোনটা হচ্ছে আমাদের স্টেবল প্রোডাক্ট, সি4 পাথওয়ের স্টেবল প্রোডাক্ট কোনটা, আমাকে বলো। সি4 পাথওয়ের স্টেবল প্রোডাক্ট হচ্ছে কিন্তু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে তোমার কয়টা কার্বন থাকে? 4টা কার্বন থাকে। তাই এটাকে আমরা কি বলতেছি বলো? এটাকে আমরা সি4, তাই এই সাইকেলটাকে আমরা কি বলি, বা এই পাথওয়েটাকে আমরা সি4 বলতেছি। যেহেতু এখানে আমাদের 4টা কার্বন থাকতেছে। এই যে কয়েকজন বলতেছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, পোলাপান পোলাপান দেখো, ফসফোগ্লিসারিক অ্যাসিড এখানে কয়টা কার্বন থাকে? এখানে কার্বন থাকে হচ্ছে 3টা। তাই এটা হচ্ছে সি3 পাথওয়ের ফার্স্ট স্টেবল প্রোডাক্ট। বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি কিনা? আচ্ছা, তাহলে এখান থেকে এটা আমরা দেখে নিলাম, ওকে? এরপর চলে আসো, এখন তুমি আমাকে বলো, তুমি আমাকে এটা বলো, তুমি আমাকে এটা বলো, আমরা পাইরুভিক অ্যাসিড আমাদের যখন ইনকমপ্লিটলি অক্সিডাইজড হয় তখন সে কি প্রডিউস করে, আমাকে বলো তো। এই কোয়েশ্চনটা একটু একটু জটিল মনে হইতে পারে, আমাকে বলো। পাইরুভিক অ্যাসিড যখন ইনকমপ্লিটলি অক্সিডাইজড হয় তখন সে কি প্রডিউস করে? এই তো তোমরা ধরা খাইতেছো, এই তো একজন কারেক্ট অ্যান্সার দিচ্ছে। কে কারেক্ট অ্যান্সার দিচ্ছে? আকসার কারেক্ট অ্যান্সার দিচ্ছে।
ওকে, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার কি বলতো? কারেক্ট অ্যান্সার হলো ইথাইল অ্যালকোহল। পোলাপান দেখো এখানে ইনকমপ্লিটলি অক্সিডাইজড বলছি। কি বলছি? ইনকমপ্লিটলি অক্সিডাইজড কিন্তু বলা হয়েছে, কিন্তু কমপ্লিটলি অক্সিডাইজড বলা হয় নাই। কমপ্লিটলি অক্সিডাইজড হলে সে কি প্রডিউস করতে বলো? কমপ্লিট অক্সিডেশন কোথায় হয়? হইতেছে আমাদের আমাদের এয়ারোবিক রেসপিরেশনে। ইনকমপ্লিট অক্সিডেশন কোথায় হবে? হবে কিন্তু আমাদের আমাদের কোথায় হবে? অ্যানারোবিক রেসপিরেশনে। অ্যানারোবিক রেসপিরেশনে পাইরুভিক অ্যাসিড ইনকমপ্লিটলি অক্সিডাইজড হয় এবং সে প্রডিউস করে ইথাইল অ্যালকোহল এবং কি তৈরি করে? এটার সাথে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে। অথবা এই দুইটার পাশাপাশি সে আরেকটা জিনিস তৈরি করতে পারে, সেটা হলো ল্যাকটিক অ্যাসিড। এটা হলো ল্যাকটিক অ্যাসিড। বুঝতে পারছি কোত্থেকে কোশ্চেনটা হয়েছে? আমাকে বলো, বুঝতে পারছি কিনা? ওকে, বুঝতে পারছি। এটা কিন্তু মনে রাখবা, আমাদের এরোবিক রেসপিরেশনে কি হয়? আমাদের এটা কমপ্লিট অক্সিডেশন হয়, যেহেতু এখানে আমরা অক্সিজেন আমরা দিতে পারতেছি, তো এখানে কমপ্লিট অক্সিডেশন হইতেছে। আর ইনকমপ্লিট অক্সিডেশন কোথায় হবে? আমাদের হইতেছে আমাদের অ্যানারোবিকে। তাই এটা আমাদের এখানে ইথাইল অ্যালকোহল হইতেছে। আচ্ছা, এটা এখানে চলে গেল। এরপর আমরা চলে আসি এখানে। বলো, এই যে দেখছো যে আমরা নাম নিতে নিতেই চলে আসছে। বলো, অ্যানারোবিক রেসপিরেশন কই হয়? বলো দেখি, বলো দেখি, এটা তো পারার কথা। যে সুন্দর একটা এক্সাম্পল আমরা সবাই জানি এবং অনেকে হয়তো বাসায় এটা ইউজও করছি। দেখো, অ্যানারোবিক রেসপিরেশন কোথায় হবে? হবে কিন্তু ইস্টে। হ্যাঁ, একদম মাশরুম বলতেছো, মাশরুমে না। এটা কোথায় হবে? ইস্টে হবে। তোমাদের বইয়ে দেখবা সুন্দর করে এক্সাম্পল দেয়া আছে। যে একটু আগে তোমাদেরকে আমি বলতেছিলাম ইথাইল অ্যালকোহলের সাথে কি প্রডিউস করে? সে কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে। সে কি প্রডিউস করে বলতো? কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে। তো আমরা যারা ব্রেড খাই তারা কি চাই বলতো? ব্রেডটা একটু নরম হোক, একটু ফুলা ফুলা হোক, ঠিক আছে? তো তুমি একটা ব্রেডকে যদি ফোলাইতে চাও, তুমি কি করবে? ওই ব্রেডের মধ্যে ইস্ট দিয়ে দিবা। ইস্ট কি করবে? ইস্ট ব্রেডের মধ্যে এনারোবিক রেসপিরেশন করবে। এনারোবিক রেসপিরেশন করে সে কি প্রডিউস করবে? ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইড। এখন কার্বন ডাই অক্সাইড কি করে বলতো? কার্বন ডাই অক্সাইডটা আমাদের হচ্ছে একটা গ্যাসিয়াস একটা জিনিস। কার্বন ডাই অক্সাইডটা গ্যাসিয়াস একটা জিনিস, তো সে কি করবে? সে বের হয়ে যেতে চাবে। তো সে এখন কোথায় আছে বলতো? সে এখন তো আটা ময়দার মধ্যে আছে। সে তো আর ওখান থেকে বের হতে পারবে না, কিন্তু সে তো ট্রাই করতেই থাকবে। তাই আমাদের ওই যে আমাদের ব্রেডটা আমরা বানাবো, ওটা কি হয় বলতো? ফুলে যাবে। ওকে, এটা কিন্তু আমরা মাথায় রাখবো। এরপর এখানে চলে আসো, এই কোয়েশ্চেনটা বলো। During photosynthesis, the process by which ADP receives solar energy and converts into ATP is called what? বলো। ভেরি গুড। এখানে কি হইতেছে? এটা হলো ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন আমরা কি বলছি বলতো? এডিপি আমরা নিব, আমরা এডিপি নিব এবং এটার সাথে আমরা কি করবো বলতো? একটা ফসফেট অ্যাড করে দিব। ফসফেট অ্যাড করে আমরা কি প্রডিউস করবো বলতো? আমরা প্রডিউস করবো এখানে এটিপি। আমরা কি প্রডিউস করবো বলতো? আমরা এখানে প্রডিউস করবো হচ্ছে এটিপি। এবং এটিপি তে আমাদের কি লাগতেছে বলতো? আমাদের এখানে সানলাইট লাগতেছে। আমাদের এখানে কি লাগবে বলতো? সানলাইট লাগতেছে বা সোলার এনার্জি লাগতেছে। তাহলে দেখো, এখানে যেহেতু সানলাইট বা সোলার এনার্জি লাগতেছে, তো এখানে ফটো টার্মটা আছে। ফটো বলতে এখানে লাইট বোঝাইতেছে। তারপর দেখো, এখানে তুমি কি যোগ করতেছো? একটা ফসফেট অ্যাড করতেছো। ফসফেট অ্যাড করাকে বলা হয় ফসফোরাইলেশন। ফসফেট অ্যাড করাকে কি বলে? ফসফোরাইলেশন। তার মানে এটা কি হইতেছে বলতো? এটা হইলো আমাদের ফটোফসফোরাইলেশন। ওকে, এটাও আমরা বুঝে ফেললাম। আচ্ছা, এরপর এখানে চলে আসো, আমরা এখন চলে আসি এই আমরা এই রিঅ্যাকশনটা দেখি। বলো, এই রিঅ্যাকশনের আমাদের অ্যান্সার কি হবে? এটা সবচাইতে কমন একটা রিঅ্যাকশন, সবচাইতে ইজি। এরপরেও তোমরা কনফিউজ কেমনে কি? এরপরেও কনফিউজড? কনফিউজড হলে তো হবে না। এখানে কি হবে? এটা কিসের রিঅ্যাকশন বলো? এটা হচ্ছে ফটোসিনথেসিস এর রিঅ্যাকশন। এটা হচ্ছে ফটোসিনথেসিস এর রিঅ্যাকশন। ফটোসিনথেসিসে কি হয়? আমরা কার্বন ডাই অক্সাইড নেই। কার্বন ডাই অক্সাইডের সাথে আমরা কি নিয়ে? ওয়াটার নেই। নিয়ে লাইট আর ক্লোরোফিলের প্রেজেন্সে আমরা কি তৈরি করি? আমরা তৈরি করি হচ্ছে গ্লুকোজ। এই যে দেখো, গ্লুকোজ C6H12O6। এটা একদম আজকের ক্লাসের সবচেয়ে ইজি কোশ্চেন ছিল কিন্তু এটা। আচ্ছা, এরপর এখানে যদি তুমি চলে আসো, তাহলে তুমি এখান থেকে দেখতে পাবে যেটা গ্লাইকোলাইসিস কোথায় হয়। তুমি আমাকে বলো, গ্লাইকোলাইসিস কই হয় বলো তো? গ্লাইকোলাইসিস কই হইতেছে? গ্লাইকোলাইসিস হয় কিন্তু সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস হইতেছে আমাদের সাইটোপ্লাজমে হয়। আচ্ছা, এরপর চলে আসো, আমরা এখন দেখি আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার দাও দেখি। এই কোশ্চেনটা কে পারবে? আমাদের 5 নাম্বার আর 14 নাম্বার কোশ্চেন। এটা আমরা নিতেছি আমাদের মডেল টেস্ট, আমাদের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এর পেজ 41 আর 42 থেকে। তোমরা আমাকে বলো তো কোনটার অ্যান্সার কি হবে? 5 এর অ্যান্সার কি আর 6 এর অ্যান্সার কি? বলো, 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 বলো তাড়াতাড়ি, কুইক কুইক কুইক।
ওকে, তাহলে এটার কি অ্যান্সার হবে বলো তো? এটার অ্যান্সার হলো আমাদের ইনফ্লোরেসেন্স, দ্য ব্রাঞ্চ অন হুইচ ফ্লাওয়ার্স আর অর্ডারলি অ্যারেঞ্জ, এটা হলো ইনফ্লোরেসেন্স। আচ্ছা, এরপর এই কোশ্চেনটা নিয়ে তোমরা একটু প্যাচ লাগাই দাও যে দ্য আউটার মোস্ট হোল অফ এ ফ্লাওয়ার ইজ কল্ড হোয়াট, বলো কি বলা হয়? এই কি বলে? এই যে কয়েকজন বলতেছে করোলা, ঠিক আছে, কয়েকজন বলতেছে থ্যালামাস, কয়েকজন বলতেছে ক্যালিক্স। কারেক্ট অ্যান্সারটা কি? কারেক্ট অ্যান্সার হলো কিন্তু হচ্ছে ক্যালিক্স। তোমাদের কিন্তু মনে রাখা লাগবে কি, আউটার মোস্ট কে ক্যালিক্স। বলো এবার, বলো ইনার মোস্ট কে, বলো ইনার মোস্ট কে হবে? ইনার মোস্ট কে হয় বলো? ভেরি গুড। তো আকসার বলতেছে গাইনেসিয়াম, ইনার মোস্ট হবে কিন্তু আমাদের গাইনেসিয়াম, বুঝছো? তোমাদের বইয়ে কিন্তু সুন্দর করে বলা আছে ইনার মোস্ট হইতেছে গাইনেসিয়াম। এখন তোমাদের কাছে আরো অ্যাডিশনাল কোয়েশ্চেন বলো আমাদের। আচ্ছা, এটা বাদ দিই, না বাদ দিই, আমরা সামনে slide। এখন তুমি আমাকে বলো, এই কোয়েশ্চেনটার অ্যান্সার দাও দেখি, এই কোয়েশ্চেনের অ্যান্সার কে দিতে পারে? হুইচ অফ দ্য ফলোইং ইজ সিচুয়েটেড টুয়ার্ডস দ্য মাইক্রোপাইল? মাইক্রোপাইল কই পড়ছো বলো তোমাকে দেখি, মাইক্রোপাইল কই পড়ছিলা? খেয়াল আছে তোমাদের মাইক্রোপাইল কোথায় পড়ছিলা? হ্যাঁ, এই তো এগ অ্যাপারেটাস আমরা পড়ছিলাম কিন্তু, ঠিক আছে। আচ্ছা, ও তোমরা অ্যান্সারও দিয়ে দিছো এগ অ্যাপারেটাস। আচ্ছা, আমরা ইয়াতে পড়ছিলাম, প্ল্যান্ট রিপ্রোডাকশনে পড়ছিলাম। ভেরি গুড, চ্যাপ্টার 11 কিন্তু আমরা পড়ছিলাম। আচ্ছা, তাহলে বলো তো এটা কিসের ছবি আমি আঁকতেছি, তোমরা একটু বলো তো দেখি, এটা কিসের ছবি আমরা আঁকতেছি বলো তো, বলো দেখি এটা কিসের ছবি? এখানে আমরা আঁকতেছি হচ্ছে এমব্রায়োসেক, ঠিক আছে। আমরা এখানে এমব্রায়োসেক বা ওভিউলের ছবি আঁকতেছি, তোমরা যেটাই বলো, ওভিউল বলতে পারো, এমব্রায়োসেক যে কোনো একটা বলতে পারো, অসুবিধা নেই। আমাদের ওইটা কনসার্ন, আমাদের কনসার্ন হয়ে গেছে, আমরা কোয়েশ্চেনে চলে আসছি। তাহলে আমরা এইখানে এমব্রায়োসেকের মধ্যে আমরা এখানে কি জানি, একটা ছিদ্র থাকে, ওই ছিদ্রটাকে কি বলে বলো? বলো এই ছিদ্রটাকে কি বলে? এই ছিদ্রটাকেই বলা হবে মাইক্রোপাইল। এই ছিদ্রটাকে কি বলা হবে বলতো? এই ছিদ্রটাকেই বলা হবে মাইক্রোপাইল বলা হবে। আচ্ছা, এখন বলতো মাইক্রোপাইলের দিকে আমাদের এই সেলগুলোর নাম কি বলতো? কোন সেলটার নাম কি? মাইক্রোপাইল যেখানে আমরা আঁকলাম, মাইক্রোপাইলের এখানে কোন সেলটার নাম কি আমাকে একটু বলতো দেখি। এই যে এই সেলটা কি বলতো? এটাই কিন্তু আমাদের সেই এগ, ঠিক আছে। এটাই কি বলতো? এটাই কিন্তু হচ্ছে আমাদের সেই এগ। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো, তোমরা বাংলা ছবি দেখছো না? তোমরা আমাকে বলো, তোমরা বাংলা ছবি দেখছো? বাংলা ছবিতে তোমরা দেখো না যে নায়িকা থাকে, নায়িকা যখন কলেজে যায় তখন দেখবে নায়িকার কি থাকে, কিছু বান্ধবী থাকে, ঠিক আছে। তারা হচ্ছে নায়িকার কিছু বান্ধবী থাকে। এখন দেখো এটা হচ্ছে এক, এটা হচ্ছে নায়িকা, আমাদের গল্পের নায়িকাকে এক, ঠিক আছে। তাহলে বলো এর কিছু বান্ধবী লাগবে না? এর কিছু বান্ধবী লাগবে। এই যে দেখো এর একটা বান্ধবী, এই যে দেখো আরেকটা বান্ধবী। এ কি করে বলতো? এটা হচ্ছে এরকে আমাদের তার কাজে বা ফার্টিলাইজেশনে হেল্প করে। এখন এই কারণে এদেরকে বলা হয় সিনার্জিড সেল। এই কারণে এদেরকে কি বলা হয় বলো? সিনার্জিড সেল বলে। আচ্ছা, তোমরা আমাকে বলো সিনার্জিড বলতে কি বুঝাইছে, আমাকে তোমরা কেউ বলতে পারো সিনার্জিড মিনিংটা কি? সিনার্জিড মিনিং কি কেউ বলতে পারবে? আচ্ছা, আমাকে একটু অ্যান্সার দিয়ে থাকো, আমি বলি। আর দেখো তো এর উল্টা পাশে এই সবগুলা জিনিস এগ আর সিনার্জিড সেল মিলে কি হবে? এগ অ্যাপারেটাস করতে। আর উল্টা পাশের সেলগুলাকে কি বলা হয়? এই তিনটা সেলকে বলা হবে অ্যান্টিপোডাল সেল। এই তিনটা জিনিসকে একসাথে কি বলা হবে? অ্যান্টিপোডাল সেল বলা হবে। আচ্ছা, আচ্ছা, এই তো ইয়া বলছে, ফাহিম বলছে, ফাহিম বলতেছে বন্ধু। আচ্ছা, সিনার্জিটের তোমার মিনিং হইতেছে যে তোমাকে কোনো কাজে অ্যাসিস্ট করবে বা হেল্প করবে, বুঝছো? এটা কোন সালে যেন হচ্ছে বিসিএস পরীক্ষা নাকি হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশন সেল, কোন জায়গায় যেন এই কোশ্চেনটা আসছিল, সিনার্জিস্ট মানে কি, ঠিক আছে। মিনিংটা যায় না রাখো কিন্তু। আচ্ছা, আর এই দুইটাকে বলা হয় কি বলতো? এই দুইটা সেলকে আমরা কি বলবো? এই দুইটা সেলকে বলা হয় আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস। বুঝতে পারছি? তাহলে বলো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কি? এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে আমাদের এগ অ্যাপারেটাস। এগ আর সিনার্জিক সেল মিলে আমাদের এগ অ্যাপারেটাস এখানে প্রডিউস করতে। Okay, এরপর চলে আসো, আমাকে বলো যে কোন ফ্লাওয়ারটা, কোন টাইপের ফ্লাওয়ারটা কালারফুল হয়, লার্জ হয় এবং নেকটার থাকে? এটা দেখি কি ক্যান্সার দিতে পারো। ওকে, ভেরি গুড। এখানে আমাদের যেটা মাথায় রাখা লাগবে, এখানে কারেক্ট অ্যান্সারটা কি? কারেক্ট অ্যান্সার হলো ইনসেক্ট পলিনেটর। এখন দেখো, তোমরা কি কখনো চিন্তা করছো কেন এরা কালারফুল, কেন এরা লার্জ, কেন এদের নেকটার থাকে? দেখো তো, চলো এখানে আমি একটা ফ্লাওয়ার আঁকি। আচ্ছা, কোন কালারে রাখবো? লালই আঁকি, ফুল তো লাল কালারেরই হয় সব বেশিরভাগ আর। আচ্ছা, ধরো আমরা এখানে একটা ফুল আঁকি। এখন তুমি দেখো এখানে যে আমরা একটা ফ্লাওয়ার আঁকলাম, এখন এখানে আমাদের কি আমাদের এটা পলিনেশন করা লাগবে। পলিনেশনের জন্য কি করা লাগবে? তার কোন একটা মিডিয়াম লাগবে, কোন একটা এজেন্ট লাগবে।
মানে এজেন্টটাকে বলো, এজেন্ট হচ্ছে ইনসেক্ট। এখন এই যে তুমি ইনসেক্টকে নিয়ে আসবা, ইনসেক্ট কি তোমার মাংনা মাংনা কামলা কাটতে আসতেছে এখানে? তোমার একটা পোলেন গ্রেন নিয়ে আর একটা হচ্ছে ফ্লাওয়ারের স্টিগমাতে নিয়ে বসাবে, সেখানে কামলা কাটতে আসতেছে? সেখানে কিন্তু এখানে কামলা কাটতে আসতেছে না। সেখানে কি করতে আসছে বলতো? সেখানে আসতেছে ফুলটা দেখতে সুন্দর কিনা, ফ্লাওয়ারটা দেখতে সুন্দর কিনা। ফ্লাওয়ার যদি দেখতে কালারফুল হয়, ওই ফ্লাওয়ার দেখে শুধু তোমার আর আমার মন না, ওই যে পোকামাকড়েরও কিন্তু মন আছে, বুঝছো? আচ্ছা, ওদেরও কিন্তু কি বলো, সুন্দর সুন্দর জিনিস কিন্তু ভালো লাগে। তো সেইখানে দেখো যে কালারফুল জিনিস দেখে সেখানে অ্যাট্রাক্টেড হয়ে সেখানে আসবে। বুঝতে পারছি? তারপর এখানে দেখো যে দেখো নেকটার, দেখো সে কিন্তু এখানে জাস্ট কালার দেখে আসবে না। সবার কিন্তু দেখো, সবার কিন্তু তোমার আমার মতো ভালো মন না যে হচ্ছে তারা সুন্দর জিনিস অ্যাপ্রিসিয়েট করবে, যে রবীন্দ্রনাথের মতো যে হইতেছে যে খাদ্য কিনিও ক্ষুধার লাগি, তারপর হচ্ছে ফুল কিনে নিও হেউনোর লাগি। তো আমাদের মতো সুন্দর মন না। কেউ কেউ কিন্তু দেখো 2 টাকা দিয়ে হইতেছে তোমার খাবার কিনবে, 1 টাকা দিয়ে আর ফুল কিনবে না। তো দেখো অনেক মৌমাছি বা অনেক হচ্ছে কি দেখো ইনসেক্টের কিন্তু এরকম আছে, তারা কিন্তু হচ্ছে খাবার খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে। তো দেখো এখানে যদি নেকটার থাকে বা মধু থাকে, তাহলে এখানে কি করবে, ইনসেক্ট কিন্তু অ্যাট্রাক্টেড হয়ে এখানে চলে আসবে। আচ্ছা, এখন তুমি দেখো ইনসেক্ট যেখানে আসছে নেকটার হচ্ছে খাইতে, তাহলে তুমি এখন আমরা বলো, তুমি আর আমি, তুমি আর আমি না হয় হয়তো অনেক সময় দাঁড়ায় দাঁড়ায় খাই, তো সেই ইনসেক্ট হইলেও তার কিন্তু একটা স্ট্যাটাস আছে। সে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় খাবার খাবে না, সে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় মধু খাবে না। তার কি করা লাগে বলতো? সে হচ্ছে খুবই ভদ্রসভ্য হয়ে, তার কাঁটা চামচ নাই কিন্তু ছুরি কাঁচি নাই, কিন্তু তার কি আছে জানো, সে হচ্ছে চুপচাপ বসে বসে এখান থেকে কি খাবে, তোমার হচ্ছে মধুগুলা খাবে। এখন তুমি আমারে বলো, ফুলটা যদি ছোট হয় তাহলে কি এখানে ইনসেক্ট কি বসতে পারবে? তুমি আমাকে বলো, ইনসেক্ট কি এখানে বসতে পারবে যদি ফুলটা ছোট হয়? এখানে কিন্তু বসতে পারবে না। তাই এগুলো কিন্তু একটু লার্জ হয়। এখানে যারা ইনসেক্ট পলিনেটেড যে ফ্লাওয়ার গুলো আছে, ওগুলো কিন্তু লার্জ হওয়া লাগে। তো এইভাবে আমরা ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ার যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে, অ্যানিমেলের গুলা, এয়ারের গুলা, এই সবগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে, ডিটেলস ক্লাসগুলোতে কিন্তু এভাবে বুঝে বুঝে পড়ি। ঠিক আছে, দেখবা সবগুলো জিনিস বুঝে বুঝে পড়তেছি। তাহলে কারেক্ট অ্যান্সার কি বলতো? কারেক্ট অ্যান্সার হলো আমাদের ইনসেক্ট পলিনেটেড আমাদের হচ্ছে ফ্লাওয়ার। আচ্ছা, এরপর চলে আসো আমাদের এই কোয়েশ্চেনটাতে, বলো গ্যামেটোফাইটের ফার্স্ট সেলটাকে কি বলা হয়? বলো, গ্যামেটোফাইটের ফার্স্ট সেলটাকে কি বলা হয়? গ্যামেটোফাইটের ফার্স্ট সেলটাকে বলা হয় পোলেন গ্রেইন। এখন তোমরা অনেক সময় বইয়ের এই পার্টটাতে প্যাচ লাগাও যে ভাইয়া কি হইতেছে না হইতেছে কিছুই তো বুঝি না, ভাইয়া কি হইতেছে না হইতেছে কিছুই তো আমরা বুঝি না। আচ্ছা, এখন তোমাদেরকে আমি এখানে একটু জিনিসটা একটু বুঝাইয়া বলি, তোমাদেরকে এখানে আমি জিনিসটা একটু বুঝাই এখানে বলতেছি। আচ্ছা, দেখো তো, আমাদের এই যে পোলেন গ্রেইন গুলা, পোলেন গ্রেইনটা কি বলতো? এই পোলেন গ্রেইন হলো একটা সেল। পোলেন গ্রেইনটা কি বলতো? পোলেন গ্রেইনটা হলো একটা সেল। এখন তুমি আমারে বলো তো, প্রত্যেকটা সেল কোত্থেকে তৈরি হয়েছে? আগের আরেকটা সেল থেকে আসছে, আগের আরেকটা সেল থেকে আসছে, আগের আরেকটা সেল সেল ডিভিশনের মাধ্যমে ওই সেলটা তৈরি করছে, রাইট? এখন তোমাদের যেটা হচ্ছে মনে রাখা লাগবে, আগের যে সেলটা থেকে এখানে আসছে, ঠিক আছে, আগের যে সেলটা থেকে আসছে ওটার নাম কি বলো? আগের যে সেলটা থেকে আসছে ওটাকে কি বলি আমরা বলো তো? যে সেলটা ডিভাইড করছে ওটাকে মাদার সেল বলি না? এটাকে আমরা কি বলি বলো? ওই সেলটাকে আমরা বলি মাদার সেল। ওই সেলটাকে আমরা কি বলি বলতো? মাদার সেল। কিসের মাদার সেল? এটা পোলেন গ্রেনের মাদার সেল, আর এটার নাম হবে পোলেন মাদার সেল। এটার নাম কি হবে বলতো? পোলেন মাদার সেল। আচ্ছা, তাহলে যে পোলেন মাদার সেল, এখানে বলতো এখানে কি হবে? রিপ্রোডাকশন হবে। তাই রিপ্রোডাকশনের সময় আমরা কি করতে হয় আমরা জানি বলতো? মিওসিস করা লাগে। তাহলে পোলেন মাদার সেলটা কি জানো? এটা ডিপ্লয়েড একটা সেল হয়। এটা মিওসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড পোলেন গ্রেন প্রডিউস করে। মিওসিসের মাধ্যমে কি প্রডিউস করে বলতো? হ্যাপ্লয়েড পোলেন গ্রেন। এখন বলো মিওসিস যে এখানে হইতেছে, এখানে যে মিওসিস হইতেছে, মিওসিসে কয়টা সেল হয়? মিওসিসে সেল হয় হইতেছে আমাদের 4টা সেল। মিওসিসে কয়টা সেল হয় বলতো? মিওসিসে সেল হয় আমাদের 4টা সেল। তাহলে এখানে কয়টা পোলেন গ্রেন সেল তৈরি হবে? 4টা পোলেন গ্রেন সেল তৈরি করবে, এবং এটা কি হবে বলো? হ্যাপ্লয়েড। ঠিক আছে, এটা কিন্তু হবে কি বলো? হ্যাপ্লয়েড হবে। আচ্ছা, এখন এখানে এই যে আমরা এটা পড়ে ফেললাম, পোলেন গ্রেন হচ্ছে হয়ে গেল। কারণ পোলেন গ্রেনের কি হচ্ছে কাজ শেষ? পোলেন গ্রেনের কিন্তু এখনো কাজ শেষ হয় নাই। পোলেন গ্রেনটা কই যাবে বলতো? পোলেন গ্রেনটা ওই যে কোনো ইনসেক্টের পায়ে ধরে বা কোনো অ্যানিমেলের মাধ্যমে কোথায় যাওয়া লাগবে? তার স্টিগমা পর্যন্ত কিন্তু যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগে বলতো? তার স্টিগমা পর্যন্ত কিন্তু আমাদের যাওয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা, স্টিগমা পর্যন্ত গিয়ে সে যে কাজটা করবে সেটা কি করবে জানো? সে গিয়ে ওর পোলেন গ্রেনের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে ওটার আবার হচ্ছে ডিভাইড করবে। ওটার মধ্যে কি করবে বলতো? ওটার মধ্যে তোমার আবার ডিভাইড করবে। ডিভাইড করে সে যে জিনিসটা তৈরি করবে, সে যে জিনিসটা তৈরি করবে সেটা হলো তোমার, একটা জিনিস হবে তোমার আমাদের পোলেন টিউব তৈরি করবে। কি তৈরি করে বলতো? পোলেন টিউব তৈরি করবে। আরেকটা জিনিস যেটা তৈরি করবে সেটা হচ্ছে আমাদের জেনারেটিভ সেল। সেটা কি তৈরি করে বলতো? জেনারেটিভ সেল প্রডিউস করবে। জেনারেটিভ সেলটা আবার হচ্ছে তোমার ডিভাইড করবে। জেনারেটিভ সেলটা ডিভাইড করে সেই জিনিসটা তৈরি করবে, সেটাই তো হলো আমাদের মেল গ্যামেট। সেটাই হলো আমাদের মেল গ্যামেট।
বুঝতে পারছি কি হবে? আমাকে একটু বলো তো, চ্যাট বক্সে একটু রেসপন্স করে জানাও বুঝতে পারছি কিনা, আমাকে বলো। আচ্ছা, তাহলে তোমরা যেটা করবা এভাবে, এভাবে হচ্ছে একটু মনে রাখবা স্টেপ বাই স্টেপ কি কি কাজ হইতেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ভালো কথা ভালো কথা, এটা পোলেন টিউব প্রডিউস করবে না, তোমার হচ্ছে এখানে টিউব সেল প্রডিউস করবে। এটা আমি হচ্ছে প্যাচ লাগিয়ে ফেলছিলাম একটু। তাহলে দেখো এটা কি প্রডিউস করবে, টিউব সেল, টিউব সেল প্রডিউস করবে। আচ্ছা, এরপর তুমি আমাকে বলো এটার অ্যান্সার কি, 25 নাম্বার অ্যান্সার ধাপাধাপ দিয়ে দাও আমাকে, বলো এটার অ্যান্সার কি হবে? ডাবল ফার্টিলাইজেশন, ভেরি গুড। দেখো এখানে কি হইতেছে, একটা মেল গেমেট গিয়ে এগের সাথে ফার্টিলাইজ করতেছে, আরেকটা মেল গেমেট গিয়ে কি করতেছে বলতো, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে ফার্টিলাইজ করতেছে। তাহলে ফার্টিলাইজেশন কয়বার হইতেছে, দুইবার হইতেছে। তাই এটা আমরা কি বলবো বলতো, এটাকে আমরা বলবো ডাবল ফার্টিলাইজেশন। ওকে, আচ্ছা এটা এখান থেকে ক্লিয়ার। এরপর এখন বলো ক্রোমোজোম কয়টা থাকে হিউম্যান বডিতে, আমাকে বলো। এখানে দেখি কে কে ভুল করো, দেখি ক্রোমোজোম কয়টা থাকে, তাড়াতাড়ি অ্যান্সার দাও। এই তো কয়েকজন দেখা যাইতেছে, কয়েকজন হইতেছে বি দাগাইতেছে। দেখো পোলাপান, আমি বলছি কয়টা ক্রোমোজোম থাকে তার নাম্বার জানতে চাইছি, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ক্রোমোজোম অফ হিউম্যান বডি। নাম্বার হয়েছে তোমার 46টা, নাম্বার হয়েছে কয়টা বলো, 46টা। যদি আমরা পেয়ার জানতে চাইতাম, এখানে যদি লেখা থাকতো যে 23 পেয়ার্স, তাহলে কিন্তু বি কারেক্ট অ্যান্সার হইতো। এখানে পেয়ার লেখা আছে, এখানে তো পেয়ার লেখা নাই, এখানে কিন্তু পেয়ার বোঝাইতেছে না, এখানে কিন্তু জাস্ট 23টা ক্রোমোজোম বোঝাইতেছে। তাহলে 23 কিন্তু কারেক্ট অ্যান্সার না, কারেক্ট অ্যান্সার কয়টা, 46। ওকে, আচ্ছা তারপর তুমি আমাকে বলো আমাদের আরবিসি ডেফিসিয়েন্সিতে কোন ডিজিজটা হয়, আমাকে বলো তো দেখি কোন ডিজিজটা হবে। হবে হচ্ছে আমাদের বি বা থ্যালাসেমিয়া। আমাদের আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, ওই হিমোগ্লোবিনের যদি প্রবলেম হয়, হিমোগ্লোবিন যদি ঠিকঠাক মতো তৈরি না হয়, তখন যে ডিজিজটা হয় ওটাকে বলি আমরা থ্যালাসেমিয়া। হিমোফিলিয়াকে তোমরা চিনো, হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া হলো, তোমরা প্লাটিলেটস পড়ছো না চ্যাপ্টার 6 এ? প্লাটিলেটস এর কাজ কি ছিল বলো তো? প্লাটিলেটস এর কাজ ছিল যে তোমার, সে তোমার কি করে ব্লাড ক্লটিং এ হেল্প করবে, তাই তো? তোমার যদি যখন ব্লিডিং হবে তখন ওই জায়গায় ব্লাডটা সে ক্লট করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন তুমি চিন্তা করে দেখো, তুমি এখানে অনেকগুলো জিনিস পড়তেছিলে না? তো এখানে কি হয় বলতো, থ্রম্বোপ্লাস্টিন হয়, তারপর কি যেন বের হয়, তারপর হচ্ছে তোমার প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন হয়, ওইটা গিয়ে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে তোমার হচ্ছে কনভার্ট করে, এগুলো পড়তেছিলে না? এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, যদি ওই কাজগুলো না হয়, তোমার ব্লাড কি ক্লট করতো? তোমার ব্লাড কিন্তু ক্লট করতো না। তোমার ব্লাড যদি হচ্ছে ক্লট না করতো, তোমার কিন্তু ব্লিডিং সারা জীবন ধরে চলতেই থাকতো, চলতেই থাকতো। তো এখানে তোমার হিমোফিলিয়া হলো ওইরকম একটা ডিজিজ যেখানে তোমার ব্লিডিং হচ্ছে থামে না। তোমার কোনো জায়গায় যদি ব্লিডিং হয়, ওই ব্লিডিং থামে না, ব্লিডিং চলতে থাকে। বুঝতে পারছি? আর লিউকেমিয়া তো তোমরা তো হচ্ছে চেনোই, যে আমাদের যদি ডাব্লিউবিসি আমাদের যদি হচ্ছে খুব বেশি বেশি হচ্ছে প্রডিউস হয়, তখন এটা আমাদের যে ক্যান্সারটা হবে ওটাকে আমরা বলবো লিউকেমিয়া। আর কালার ব্লাইন্ডনেস তো তোমরা জানোই, কালার ব্লাইন্ডনেস আরেক জিনিস, এর সাথে ব্লাডের কোনো রিলেশনই নেই। ওকে, এই না 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 প্রিয়ম, ডেঙ্গুর সাথে হিমোফিলিয়া রিলেটেড না, শোনো। হিমোফিলিয়া হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার। তোমরা যেমন পড়ছো না যে জিনে প্রবলেম থাকলে থ্যালাসেমিয়া হয়, জিনে প্রবলেম থাকলে কালার ব্লাইন্ডনেস হয়, তেমনি হিমোফিলিয়া হচ্ছে তোমার একটা জেনেটিক ডিসঅর্ডার। তোমার এটা হচ্ছে জন্ম থেকে, যাদের হিমোফিলিয়া থাকে যাদের জন্ম থেকেই থাকে, বুঝছো? তো যাদের হিমোফিলিয়া থাকে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। কারণ হচ্ছে তুমি কতদিন তুমি ব্লিডিং আটকায় রাখবা? তুমি বাইরের ব্লিডিং না হয় হচ্ছে কোনোভাবে সেফ থেকে আটকাইলা, তোর ভেতরে ইন্টারনাল অর্গানে যে ব্লিডিং হবে ওইটাতেও তুমি থামাইতে পারবা না। তখন দেখা যায় তারা হয়তো বেশি দিন বাঁচে না, খুব অল্প সময় তারা মারা যায়, বুঝছো? আচ্ছা, এরপর চলে আসো, বলো প্রত্যেকটা রোটেশনের আমাদের হচ্ছে লেন্থ কত, বলো দেখি। ভেরি গুড, প্রত্যেকটা রোটেশনের লেন্থ হচ্ছে 34। এখন বলো দুইটা বেস পেয়ারের মধ্যে আমাদের ডিস্টেন্স কত থাকে, দুইটা বেস পেয়ারের মধ্যে কত থাকে বলো তো দেখি, দুইটা বেস পেয়ারের মধ্যে কত থাকে? 3.4। ভেরি গুড। এখন তুমি আমারে বলো দুইটা আমাদের স্ট্রেন্ড এর মধ্যে কত আমাদের ডিস্টেন্স কত থাকে, এই যে একটা স্ট্রেন, এই যে দেখো আরেকটা, কত থাকে বলো? এটার মধ্যে থাকবে কত আমাদের, 20 অ্যাংস্ট্রম। মাথায় রাখবা কিন্তু, খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন এগুলো। আচ্ছা, তারপর তুমি আমাকে বলো প্রিভেন্টিভ সেল যেগুলো আছে বা যারা হচ্ছে তোমার প্রোক্যারিওটিক সেল যারা আছে, তাদের ডিএনএ দেখতে কেমন বলো তো? ডিএনএ দেখতে কেমন? এই হেলিকেল না, হেলিকেল তো হইতেছে তোমার আমার ডিএনএ। ডিএনএ দেখতে কেমন বলো? ডিএনএ হইতেছে সার্কুলার, খেয়াল আছে? তাদের ডিএনএ স্টার শেপ কে দিতেছে, মাইট দিব। স্টার শেপ তো তোমাদের বইয়ে কোনো জায়গাতে কোনো ইনফরমেশনে ছিল না। আমাদের ডিএনএ কেমন, ডিএনএ কিন্তু ওদের ডিএনএ কিন্তু হচ্ছে সার্কুলার। আমাদের এই যে তোমরা যারা হচ্ছে ব্যাকটেরিয়া পড়ছো, তোমরা যদি চ্যাপ্টার 1-এ চলে যাও, এখানে গেলে দেখতেও পারো ব্যাকটেরিয়া ছবিতে দেখবে এরকম সার্কুলার একটা ডিএনএ থাকার কথা, তোমরা একটু গিয়ে দেখে আসতে পারো। আচ্ছা, এরপর চলে আসো, তোমরা আমাকে বলো জিন যে আমাদের হচ্ছে যেই জায়গাতে থাকে, আমাদের ওই জায়গাটার নাম কি বলো তো? জিন যেই জায়গাতে থাকে ওটার নাম কি বলো? লোকাস। ভেরি গুড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন।
যে জিন যেখানে থাকবে এটার নাম কি? এখন বলো ডিএনএ যে রেপ্লিকেশন হয় ওই মেকানিজমটাকে কি বলা হয়? কোন টাইপের মেকানিজম এটা? এটা কি হচ্ছে কি প্রি রেজার্ভেটিভ, কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ, সেমি প্রিজার্ভেটিভ? বলো বলো কি হবে? রাইট অ্যান্সার হলো সেমি কনজারভেটিভ। এখানে কেউ কি আছে যে সেমি কনজারভেটিভ কেন হয়, সেমি কনজারভেটিভ বলতে কি বোঝায় বুঝি না এমন কেউ কি আছে? কেন সেমি কনজারভেটিভ হয় বুঝি না এমন কেউ কি আছে? আচ্ছা তাহলে সেমি কনজারভেটিভ কি বুঝাই দিচ্ছি শোনো। এটা ধরো তোমার একটা ডিএনএ পোলাপান, আমি হচ্ছে বইয়ের মতো পেঁচাইতেছি না, আমি সোজা সিঁড়ির মতো বা বইয়ের মতো করে ডিএনএ। ধরো এটা হচ্ছে তোমার একটা ডিএনএ, ঠিক আছে? এটা ধরো তোমার একটা ডিএনএ। এখন ডিএনএ এর মধ্যে কি থাকে বলো তো? ডিএনএ এর মধ্যে এই যে তোমার এখানে নাইট্রোজেনাস বেস পেয়ার দিয়ে এগুলো কানেক্টেড থাকতেছে, তাই তো? এগুলো হচ্ছে আমাদের আমাদের হচ্ছে স্টেপ গুলা। এখন তুমি দেখো যখন সেল ডিভিশন হয় তখন তুমি একটা সেল থেকে দুইটা সেল প্রডিউস করতেছো। দুইটা সেল যদি তুমি প্রডিউস করো তোমার নিউক্লিয়াস দুইটা বানানো লাগবে না, তোমাদের কিন্তু নিউক্লিয়াস দুইটা বানানো লাগবে। দুইটা নিউক্লিয়াস যদি তুমি বানাইতে চাও তাহলে তুমি আমাকে বলো তো নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম কি ডাবল করা লাগবে না? তোমার কিন্তু নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম কিন্তু ডাবল করা লাগবে। আচ্ছা ক্রোমোজোম যদি ডাবল করতে যাও ক্রোমোজোমের ভেতরে কি থাকে বলো? ক্রোমোজোমের ভেতরে থাকতেছে ডিএনএ, তাহলে তোমার কি ডিএনএও কি ডাবল করা লাগবে না? ডিএনএ ডাবল করা লাগবে কিনা? ডিএনএ কিন্তু ডাবল করা লাগবে। তাহলে এখন যদি আমরা ডিএনএ ডাবল করতে চাই, ডিএনএ ডাবল করার যে হচ্ছে প্রসেসটা ওটাই হলো ডিএনএ রেপ্লিকেশন। এখন ডিএনএ রেপ্লিকেশনের সময় যেন কি হয়, এই যে বেস পেয়ার গুলো আছে না, এই বেস পেয়ার গুলা ফার্স্টে আলাদা হয়ে যাবে। এই বেস পেয়ার গুলা কি হয় বলতো? এই বেস পেয়ার গুলা আলাদা হয়ে যাবে। আচ্ছা বেস পেয়ার গুলা আলাদা হয়ে গেলে এখন এগুলা দেখো দুইটা কি দূরে দূরে চলে গেল না? দূরে দূরে চলে গেল। এখন এইগুলাকে আরেকটু দূরে সুন্দর করে হচ্ছে নিয়ে আবার লিখি। এ দেখো এটাকে এই সাইডে এনে দিলাম, এটাকে এই সাইডে এনে দিলাম। এখন যেন কি হবে? এখন এইখানে এটার সাথে নতুন একটা স্ট্র্যান্ড তৈরি হবে। দেখো এই যে দেখো এটার সাথে নতুন একটা স্ট্র্যান্ড তৈরি হবে, এই পাশে এটার সাথে নতুন একটা স্ট্র্যান্ড তৈরি হবে। তাহলে দেখো এইখানে দেখো নতুন একটা ডিএনএ তৈরি হইতেছে, এখানে দেখো নতুন একটা ডিএনএ। এবার আস্তে আস্তে উপরে যাইতে থাকবে, এরা উপরে হচ্ছে তোমার আমাদের এই বন্ড গুলা হাইড্রোজেন বন্ড গুলা ভাঙতে থাকবে। এবার যাইতে যাইতে ভাঙতে ভাঙতে সবগুলা দেখো পুরা এরকম দুইটা কিন্তু আলাদা ডিএনএ প্রডিউস হবে। এটা বুঝছি তো? আচ্ছা এখন এইটা যদি বুঝি তাহলে দেখো তো নতুন এই যে দেখো নতুন এই ডিএনএ যে তৈরি হইতেছে, এখানে দেখো তো, এখানে দেখো তো এই কালো স্ট্র্যান্ড এটা কি আগের ডিএনএ থেকে আসছে না? কালো যে এখানে যে আমাদের পার্টটা আছে এটা আগের ডিএনএ থেকে আসছে না? আবার দেখো নতুন যে লাল যে পার্ট এটা কিন্তু আমরা নতুন তৈরি করছি, লাল পার্টটা নতুন হইতেছে। তার মানে দেখো তো আমাদের এখানে আগের ডিএনএর একটা পার্ট এখানে আমি কি এখানে আমি হচ্ছে রেখে দিতেছি না, কনজার্ভ করতেছি না, আগের একটা পার্ট আমি এখানে কিন্তু রেখে দিতেছি। তাহলে দেখো আমি অর্ধেক রেখে দিতেছি, আগের ডিএনএর অর্ধেক পার্ট আমি রেখে দিতেছি নতুন ডিএনএর মধ্যে। অর্ধেক মানে কি বলতো? সেমি বোঝায়, অর্ধেক বলতে বোঝাচ্ছে সেমি, তাই এটাকে বলা হয় সেমি কনজারভেটিভ প্রসেস। বুঝছি? বলো বুঝছি কিনা? ক্লিয়ার সবার? আচ্ছা ক্লিয়ার হলে এই যে ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড। ক্রিস্টাল ক্লিয়ার হলে এখন চলো আমরা কিছু সিকিউ টাইপ কোশ্চেন, সিকিউ না সরি, আমরা কিছু এখন আমরা একটু রিটেন টাইপ কিছু কোশ্চেন এখন আমরা একটু দেখে নিই। বলো মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস অফ সেল বলা হয়? এটা হচ্ছে চ্যাপ্টার 2 থেকে সবচেয়ে হিট কোশ্চেন। বলো কেন পাওয়ার হাউস অফ সেল বলা হয়? এখন তোমাদের যদি এই কোশ্চেনটা আসে তোমরা তো একটা হজবরল লাগাও, ডিরেক্ট বলে দাও যে আমাদের ক্রেবস সাইকেল মাইটোকন্ড্রিয়াতে হয় এবং এই কারণে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়। তুমি ডিরেক্ট বললে হবে না। শোনো তোমাকে যখন একটা কোশ্চেন যখন দিবে তোমার সাথে কিন্তু স্যারের কানেকশনের জায়গাটা হইতেছে কোশ্চেনের অ্যান্সার শিট। তোমার অ্যান্সার শিট পড়ে স্যার বুঝবে যে তুমি কি লিখতেছো, তোমার হচ্ছে চিন্তা ভাবনা কেমন। দেখো তোমার সাথে স্যারের কমিউনিকেট করার একটা মাত্র হইতেছে অ্যান্সার শিট, এখানে একটু সাজায় গুছায় লিখার ট্রাই করা লাগে। ওকে তুমি ফার্স্টে কি লিখবা? ফার্স্টে এখানে এখানে শুরুতে বলে দিবা যে মাইটোকন্ড্রিয়াতে আমাদের এইভাবে তুমি যেটা বলতে চাইতেছিলে যে মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস সাইকেল হয়, এখানে সবচেয়ে বেশি এনার্জি হয় তাই এটাকে পাওয়ার হাউস সেল বলা হয়। এটা শুরুতে একবার লিখলাম। তারপর তুমি এখানে বলবা যে আমরা এনার্জি কোন প্রসেসে পাই। তুমি বলবা আমরা এনার্জি পাই রেসপিরেশনের মাধ্যমে। ওকে তারপর তুমি বলবা যে এই যে আমরা রেসপিরেশনের মাধ্যমে এনার্জি পাই, রেসপিরেশনের আমাদের ফেজ আছে চারটা স্টেপ আছে। তারপরে চারটা স্টেপের নাম বলবা। চারটা স্টেপের নাম বলার পর তুমি বলবা চারটা যে স্টেপ আছে ওই চারটা স্টেপের মধ্যে অমুক অমুক স্টেপ হয় সাইটোপ্লাজমে, অমুক অমুক স্টেপ হয় মাইটোকন্ড্রিয়াতে। এই যে অমুক অমুক স্টেপ মাইটোকন্ড্রিয়াতে হয়, সাইটোপ্লাজমে যে স্টেপ গুলো হইতেছে ওইখানে আমরা এতগুলো এটিপি পাইতেছি, মাইটোকন্ড্রিয়াতে যে স্টেপ গুলো হইতেছে এখানে আমরা এতগুলো এটিপি পাইতেছি। তার মানে যেহেতু মাইটোকন্ড্রিয়াতে যেহেতু আমি বেশি এটিপি পাইতেছি তাই আমরা এটাকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়। বুঝছি? এভাবে কিন্তু সুন্দর করে সাজায় গুছায় লিখবা কথাগুলো। ওকে আচ্ছা তারপর বলো বাস্ট ফাইবার কি? আমাকে বলো দেখি বাস্ট ফাইবার কি? দেখো একটু আগে কিন্তু আমরা জাইলেম পড়ে আসছি, এখন চলো ফ্লোয়েম যদি আমরা না পড়ি তাহলে কিন্তু ফ্লোয়েম আবার রাগ করবে, বুঝছো? এখন যদি হচ্ছে আমরা ফ্লোয়েম না পড়ি তাহলে দেখবো হচ্ছে ফ্লোয়েম কিন্তু রাগ করবে। তাহলে চলো আমরা একটু ফ্লোয়েমও পড়ে আসি, ঠিক আছে? তাহলে চলো এখন আমরা একটু ফ্লোয়েমও পড়ে আসি। এখন তোমরা আমাকে একটু বলো তো
ফ্লোয়েমে কি কি সেল থাকে আমাকে একটু বলো তো দেখি, তাড়াতাড়ি বলো ফ্লোয়েমে কি কি সেল থাকবে। হ্যাঁ, তাইলে দেখো তো ফ্লোয়েমে আমাদের 4 টাইপের সেল থাকতেছে। ফ্লোয়েমে আমাদের কি থাকতেছে বলতো, 4 টাইপের সেল থাকতেছে। কি থাকবে? সিভ সেল থাকবে, তারপর আর কি থাকবে বলতো, থাকবে হইতেছে আমাদের কম্পোনিয়ন সেল থাকবে, ফ্লোয়েম প্যারেনকাইমা থাকবে, আর আমাদের যেটা লাগবে সেটা হলো ফ্লোয়েম ফাইবার লাগবে। সেটা কি লাগবে বলতো? ফ্লোয়েম ফাইবার লাগবে। এখন নামের মধ্যে কি আছে দেখো তো, নামের মধ্যেই আছে ফাইবার। ফাইবার মানে কি বলতো? সুতা। ফাইবার মানে কি বলতো? হচ্ছে সুতা। তার মানে কি বোঝা যাইতেছে, এই যে ফ্লোয়েম ফাইবার যারা আছে তারা হচ্ছে অনেক লম্বা হবে। তারা কি বলতো? অনেক লম্বা হবে। এই যে লম্বা লম্বা ফ্লোয়েম ফাইবার গুলো আছে, এগুলো হচ্ছে এই একটা লম্বা ফ্লোয়েম ফাইবার। তারপর এটার সাথে এটার শেষ মাথা থেকে আরেকটা ফ্লোয়েম ফাইবার হচ্ছে তোমার শুরু হয়। এটা যেখানে এন্ড হইতেছে সেখান থেকে আরেকটা ফ্লোয়েম ফাইবার স্টার্ট করে। এইভাবে ফ্লোয়েম ফাইবার গুলা কি হয় বলতো? ফ্লোয়েম ফাইবার একটার সাথে আরেকটা এন্ড টু এন্ড কানেক্টেড থাকে। তাই এইভাবে তারা এরকম লম্বা একটা ফাইবারের মতো জিনিস তৈরি করে। এদেরকে কি বলা হয় বলতো? এদেরকেই বলা হইতেছে আমাদের বাস্ট ফাইবার। এদেরকে কি বলা হয় বলো? বাস্ট ফাইবার বলা হয়। এটাও খুবই কমন একটা কোয়েশ্চেন যে বাস্ট ফাইবার কি। এরপর চলে আসো এটিপি। এটিপি কে কেন বায়োলজিক্যাল কয়েন বলা হয়? এখন তোমরা আমাকে একটু বলো তো দেখি, এটিপি কে কেন বায়োলজিক্যাল কয়েন বলা হয় বলো। দেখো, আমাদের আমাদের এখন তুমি আমাকে বলো তো, আমাদের চলাফেরার জন্য কি লাগে সবচেয়ে বেশি? আমাদের সবচেয়ে চলাফেরার জন্য সবচেয়ে বেশি লাগে হচ্ছে টাকা। বুঝছো? একটা প্রবাদ শুনছো? একটা প্রবাদ আছে যে টাকা থাকলে বাঘের দুধও কিনতে পাওয়া যায়। শুনছো তোমরা কখনো? টাকা থাকলে বাঘের দুধও কিনতে পাওয়া যায়। বুঝছো? এনার্জি লাগে না, টাকা লাগে। বুঝছো? আচ্ছা, এখন তুমি যেখানে যাবা তোমার টাকা দিয়ে বিভিন্ন কাজকর্ম করানো লাগতেছে। এখন তোমার ছেলের কথা চিন্তা করো, তোমার ছেলে বিভিন্ন কাজ হইতেছে না, এদেরও তো বিভিন্ন কাজকর্ম করানো লাগতেছে, তাই না বলো? এদেরও কিন্তু কি করা লাগতেছে বলতো? বিভিন্ন কাজকর্ম কিন্তু এদেরও করা লাগতেছে। তাহলে এখন ছেলের তো টাকা পয়সা নাই, ছেলের টাকা পয়সা নাই, ছেলে কি করে বলতো? ছেলের কাজকর্মের জন্য লাগে হচ্ছে এনার্জি। ছেলের কাজকর্মের জন্য কি লাগে বলতো? হচ্ছে এনার্জি লাগে। এই এনার্জি দিয়ে হচ্ছে সে বিভিন্ন কাজকর্ম করতেছে। এবং এই যে এই এনার্জি সে কোত্থেকে পায় বলতো? সেই এই এনার্জিটা পায় এটিপি থেকে। সেই এনার্জিটা কোথা থেকে পাবে বলো? এটিপি থেকে। তাই এটিপি কে কি বলা হয় বলো? এটিপি কে বলা হয় আমাদের বায়োলজিক্যাল কয়েন। এটিপি হলো কি বলো? এটিপি হলো সেলের কারেন্সি বা সেলের টাকা। আচ্ছা, এখন তুমি আমাকে বলো ফটোলাইসিস অফ ওয়াটার। নামের মধ্যেই আছে, নামের মধ্যে আছে। এখানে দেখো ফটো মানে কি বোঝাইতেছে? ফটো মানে বোঝাইতেছে হচ্ছে আমাদের লাইট। ঠিক আছে? আচ্ছা, লাইসিস বলতে কি বোঝাইতেছে বলতো? লাইসিস মানে বোঝাইতেছে আমাদের ব্রেকডাউন। ঠিক আছে? লাইসিস মানে বোঝানো হইতেছে ব্রেকডাউন। তাহলে ফটোলাইসিস অফ ওয়াটার মানে কি বলতো? আমাদের ফটোসিনথেসিসের লাইট ডিপেন্ডেন্ট ফেজে আমরা ওয়াটার নিব। ওয়াটারটা কি হয়, এখানে লাইটের প্রেসেন্সে সে কি করে, ওয়াটারটা ভেঙে যাবে। ভেঙে সে কি করে, দুইটা হাইড্রোজেন প্রডিউস করে এবং সে দুইটা ইলেকট্রন প্রডিউস করে, এবং সে যেটা তৈরি করে, সে একটা হাফ মলিকিউল অফ অক্সিজেন প্রডিউস করছে। ওকে, তো এটাই হলো কি বলো? ফটোলাইসিস অফ ওয়াটার। যদি আসে ইকুয়েশনটা মাস্ট লিখবা। আচ্ছা, এরপর চলে আসো জাইগোট কি বলো? জাইগোট কি? জাইগোট কি বলতো? প্রত্যেকটা আমাদের লিভিং অর্গানিজমের লাইফ শুরু হয় জাইগোট থেকে। তাহলে জাইগোটটা কিভাবে প্রডিউস হয় বলতো? আমাদের কি থাকে, একটা মেল গ্যামেট থাকে। ঠিক আছে? আর কি থাকে বলো? একটা ফিমেল গ্যামেট থাকে। এই মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট ফার্টিলাইজেশনের মাধ্যমে কি হয়, তারা ফিউজড হয়। তারা ফিউজড হয়ে তারা একটা সিঙ্গেল একটা সেল প্রডিউস করে। ওই সেলটাকে আমরা কি বলি বলতো? ওই সেলটাকে আমরা বলে থাকি জাইগোট। কোন প্রসেসে হয়? ফার্টিলাইজেশনের মাধ্যমে হয়। এখন তুমি আমাকে বলো জিন কি? বলো তো দেখি জিন কি? এই যে আমরা একটু আগে পড়ে আসলাম ডিএনএ, পড়ে আসলাম এই যে একটু আগে আমরা পড়ে আসলাম ডিএনএ। ডিএনএ থেকে আমরা কি জানি? ডিএনএ আমাদের বিভিন্ন রকমের যত ক্যারেক্টারিস্টিক আছে, সকল ক্যারেক্টারিস্টিক আমাদের ডিএনএ কন্ট্রোল করতেছে। এখন তোমার একটা ডিএনএ এর মধ্যে তোমার অনেক রকম ক্যারেক্টারিস্টিক হচ্ছে লিখা থাকে, যে তোমার ক্যারেক্টারিস্টিকটা কেমন হবে। একটা ডিএনএ তে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক এর তোমার জিনিসপত্র লিখা থাকতেছে। তাহলে এখন তোমার ডিএনএ এর একটা পার্ট, যেই পার্টটা তোমার বডির একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে কন্ট্রোল করে, ওই পার্টটাকে বলা হবে জিন। তাহলে বলতো জিন কি? জিন হলো ডিএনএ এর একটা পার্ট। ওকে, আচ্ছা, এখন চলে আসো পরের স্লাইড। পরের স্লাইডে হচ্ছে ক্লাস শেষ। তো পোলাপান, আজকে ছিল হচ্ছে আমাদের ক্লাসের এই পর্যন্তই। আজকে আমরা সুন্দর করে আমাদের কোয়েশ্চেন ব্যাংক গুলা সলভ করতেছি। আশা করি তোমরা হয়তো ধরতে পারছো কিভাবে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা লাগবে, কিভাবে আমাদের কোয়েশ্চেন ব্যাংকটা আমাদের পড়ে পড়ে সামনে আগাতে হবে। তো পোলাপান, এই পর্যন্তই থাকে আজকের ক্লাস। কি আছেন ডালিম ভাই? তাহলে কি আমরা শেষ করতে পারি? হ্যাঁ জি ভাইয়া, নিশ্চয়ই। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। জিম ভাইয়া কি আছেন? হ্যাঁ ভাই আছি। ভাইয়া তাহলে আমরা শেষ করি নাকি ভাই আজকের মতো?
হ্যাঁ হ্যাঁ, তো সবাইকে অনেক থ্যাংক ইউ এত সুন্দর করে ক্লাসটা করার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো পড়াশোনা করতে থাকো। আবার দেখা হবে সামনে ভর্তি হলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে, জিম ভাই, তার ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা স্টুডেন্ট ভাইয়ারা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাস করার জন্য। তো আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। তোমাদের সাথে হয়তো আবারও কথা হবে আগামী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।